অপার রহস্যময়। বিজ্ঞান সেই রহস্যের জট খুলছে প্রতিনিয়ত। আজ যা অনাবিষ্কৃত তা অবিশ্বাস্যও বটে। আমাদের ডর অনুষ্ঠানে যে ঘটনার মুখোমুখি আপনি হতে যাচ্ছেন তার যুক্তিসিদ্ধ উত্তর নেই। আমরা প্রতিদিনের জীবনে ভয় বা রহস্যকে যেভাবে স্থান দিয়েছি সেভাবেই এই অনুষ্ঠান আপনার কাছে জায়গা করে নিচ্ছে। এই অনুষ্ঠানের কোনো ঘটনাই সার্বজনীন নয়। ডর মানে ভয়। ডরের ৫৪তম পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি আরজে কিবরিয়া। আপনারা শুনছেন এবিসি রেডিও FM 89.2। আমার সঙ্গে রয়েছে আমার টিম অন দ্য স্পট থেকে বরাবরের মতোই সুমন এবং রেহান, আর সাউন্ডে রয়েছে লোবান। এ সপ্তাহে আমাদের সঙ্গে যোগ দিচ্ছে ৪ জন অতিথি: স্বপন, মামুন, সুফল এবং ফাইজুল। আমরা এ সপ্তাহে ডর ধারণ করেছি নরসিংদীর পরিত্যক্ত একটা শ্মশান ঘাটে। ডরের ৫৪তম পর্ব শুরু হচ্ছে এবং শুরুতেই আমরা সুমন এবং রেহানের অন দ্য স্পটে যাওয়ার কিছু সাউন্ড আপনাদেরকে শোনাবো। ডর মানে ভয়। ঢাকা থেকে আমরা প্রথমে পৌঁছাই শিবপুরে। সেখানে আগে থেকেই অপেক্ষা করছিল স্বপন এবং মামুন। স্বপন এবং মামুনের দ্বারাই আমরা জানতে পারি আমাদের আজকের কাঙ্ক্ষিত স্পটের ঘটনাগুলো এবং তাদের অভিজ্ঞতাগুলো। কিরে স্বপন, বেশি দেরি করে ফেললাম? না, ঠিক তেমন বেশি লেট হয়নি আসতে। খুব একটা জ্যামে ট্যামে পড়ি নেই, বেঁচে গেছি না দোস্ত? অনেকটাই বেঁচে গেছে। আমাদের নরসিংদী এলাকাটা তো দেখা গেছে ঢাকা থেকে আসতে প্রবলেম হয় না আর কি। ঢাকা নরসিংদী তোদের একই বলা এলাকা যায়। বলিস না, পুরা বাংলাদেশ আমাদের। কিন্তু মামুন ভাই বলেন তো, এখান থেকে আমরা স্পটে কিভাবে যাব, কিভাবে নিয়ে যাব? স্পটে আমি স্বপন আমরা একসাথে যাব, বেশি দূরে নয়। কোথায় জায়গাটা যেন, কোথায় স্বপন? জায়গাটা হচ্ছে আমাদের নরসিংদী শিবপুরে জয়মঙ্গল গ্রামের ওই মরাখলা স্থানে আমরা যাব। সিএনজি নিয়ে আমরা সবাই একসাথে বা দুইটা রিক্সা নিয়ে চলে গেলাম ওই স্পটে। আমরা যে টিম আছে মনে হচ্ছে 2টা সিএনজি লাগবে। তাহলে স্বপন, আমরা কি কোনোভাবে 2টা সিএনজি অ্যারেঞ্জ করতে পারি? হ্যাঁ, শিওর। তাহলে আমরা এক কাজ করি, একটা সিএনজিতে স্বপন যাক আর একটা সিএনজিতে আমাদের সাথে মামুন যাক, কারণ ওরা দুজন জায়গাটা চেনে। ওকে ফাইন। সিএনজি একদম স্পট পর্যন্ত পৌঁছাবে? হ্যাঁ, পৌঁছাবে, বাট একটু হেঁটে যেতে হবে, একটু ঝোপঝাড় জঙ্গল টাইপের আছে, বাট তখন একটু মানে রাস্তা থেকে হেঁটে ওকে, নো প্রবলেম। হবে। তাহলে প্লিজ আমরা 2টা সিএনজি অ্যারেঞ্জ করার ব্যবস্থা করা যায় কি স্বপন? তো ওখানে সিএনজি স্টেশন আছে, শিবপুর বাস স্ট্যান্ড সিএনজি আছে ওখানে, তো ওখান থেকে ওখানে সিএনজি গেলেই আমরা পেয়ে যাবো, তাই তো? হ্যাঁ, সিএনজি নিয়ে চলে যাবো। ওকে ডান। আচ্ছা, ওখানে কতক্ষণ লাগবে যেতে সিএনজিতে? বেশি সময় লাগতে পারে না, 10 মিনিট। কলেজ গেট বাস স্টেশন থেকে 2টো সিএনজি নিয়ে আমরা ডট টিম সহ পৌঁছে যাই আমাদের কাঙ্ক্ষিত স্পটে। আমাদের সময় লাগে 20 মিনিটের মতো। ওকে, অনেকদিন পর এমন একটা ভাবে আসতে পারছি, মানে আমি আর তুই সব সময় মানে জায়গা খুঁজতে খুব প্রবলেম হয়। আজকে কিন্তু আর প্রবলেম হয় না। আজকে প্রবলেম হয়নি, কারণ আজকে আমরা এই যে স্পটে এসে পৌঁছাইছি, সেই স্পটটা নিয়ে গল্প আমাদের শ্রোতারা অলরেডি শুনেছে। আমাদের শ্রোতারা জানে এই স্পটটা কেন ভয়ঙ্কর, কেন এই জায়গাটা হন্টেড, সবই তারা জানে। ইনফ্যাক্ট আমি আর সুমন নিজেও প্রথমবার এই স্পটে একবার এসেছিলাম, বাট এবার আমরা যখন এসেছি আমরা অলমোস্ট সেই সবাইকেই এখানে নিয়ে এসেছি যারা এই স্পটে এসে এই স্পটটার সত্যতা জাহির করেছে। রাইট। এবং এই স্পটে এতদিন হয়েছে যেটা যে ম্যাক্সিমাম সময় আমি আর রেহান আপনাদেরকে জানাচ্ছি যে আসলে কোন স্পটে কি ধরনের ঘটনাগুলো ছিল। আজকে হচ্ছে যারা আছে এই স্পটের আসলে প্রকৃত ঘটনা কি, এরা এদের নিজেদের সাথে ঘটেছে এবং এরা জানে এবং তারা আমাদেরকে বলবে, আমরা সবাই শুনবো। রাইট। এবং এর কিছুটা হিন্ট কিন্তু আমাদের শ্রোতা বন্ধুরা পেয়ে গেছে। স্বপন, মামুন, ফাইজুল ওরা সবাই মিলে আমাদেরকে রিসিভ করলো বাস থেকে নামার পরে। তখনই কিন্তু তারা অনেকটা বুঝে গেছে যে আমরা কাদেরকে নিয়ে এসেছি এবং আজকের ডর একটু স্পেশাল ভয়। তো এই ভয়টা দিয়ে আমরা শুরু করব, যেহেতু স্বপনের সাথে আমাদের কিছুটা কথা হয়েই গেছে জার্নিতে। স্বপনকেই প্রথমে জিজ্ঞেস করি যে স্বপন, আগেও ডরে এসেছো তুমি, এখন আবার এসেছো এবং এবার আবারও সেই স্পটটাতে যেখানে খুব ভয়ঙ্কর কিছু ঘটনা তোমার সাথেও ঘটেছে, মামুনের সাথেও ঘটেছে। সব ঘটনাতে আমরা যাব, বাট যেহেতু অনেক আগে এসেছিলে, প্রথমে স্বপন তোমার পরিচয়টা একটু আমাদেরকে নাও। আমি জাহাঙ্গীর আলম স্বপন, শিবপুর নরসিংদী থেকে। আমার স্টোরিটা ছিল ডরের সেকেন্ড এপিসোড কুয়াকাটা থেকে। ওইখানে থেকে আমি যে স্টোরিটা বলেছিলাম, স্টোরিটা ছিল এই যে আমরা এখানে যে বসে আছি যে প্লেসটাতে, যে গাছটা, এইখানেই ঘটনাগুলো ঘটছিল।
প্লাস ওই যে দেখা যাচ্ছে সারা বাড়িটা, ওই যে বাড়িটা কিছু অংশ দেখা যাচ্ছে, ওইখানে ঘটনাগুলো ঘটেছিল। রাইট, কুয়াকাটায় বসে আমরা স্বপনের কাছ থেকে এই জায়গাটার সম্পর্কে অনেক কিছু আমরা শুনেছি। আমরা তখনও কথা দিয়েছিলাম, আমি আর রেহান, এই জায়গাটাতে অবশ্যই একসময় যাব, এবং কথা আমরা রেখেছি, এবং সেই রাখার জন্য এই পুরো গ্রুপটা আমাদেরকে হেল্প করেছে, যারা এই গ্রুপটা রয়েছে আমাদের তাহলে সাথে। এই গ্রুপে এখন পর্যন্ত আমরা শুধু স্বপনের সাথে পরিচয় হলো, এবার মামুনের সাথে একটু পরিচয় হই। হাই, আমি আব্দুল্লাহ আল মামুন, নরসিংদী শিবপুরে আমাদের বাড়ি। আমি স্বপন, আমরা একই এলাকার। আচ্ছা। তো আমি ঢাকায় থাকি এখন, তো অবশ্যই এখন এখানে আসি, সুমন ভাই, রেহান ভাই, আমরা এখানে আসছি। এই জায়গাটাতে আমি আগেও আসছি দিনের বেলায়, তো দিনে আসতে আমার ভয় লাগতো। এখন যে এই রাত্রবেলা এখানে আমরা আসি, এটা মানে ভাবতেই মানে গা শিরে উঠতেছে যে এই ভয়ঙ্কর জায়গাটা। আচ্ছা, তাহলে আমরা তো পেছনের কথায় অনেক গেছি রেহান, Right. এবার আমরা বর্তমানে আবার ফিরে আসি। স্বপনকে দিয়ে শুরু করি। স্বপন, এই জায়গাটার পুরো ঘটনাটা আমাদেরকে খুলে বলেন। কোথায় এই যে আমাদেরকে স্পটগুলো দেখালেন, এই গাছটা এবং এই জায়গাগুলোর কি রহস্যটা রয়েছে? ফার্স্টে আমি লোকেশনটা আপনাদের বলি, যে লোকেশনটা হচ্ছে এটা একটা শ্মশান ঘাট। সারাবাড়ি। এখন আমাদের এলাকায় এখন সবাই এটাকে সারাবাড়ি ডাকতে রাখতে, তো এখন জায়গাটার নামই সারাবাড়ি হয়ে গেছে। সারাবাড়ি প্লাস মরাখলা, দুইটা এক পাশাপাশি। তো আমরা এখন ওইখানে বসে আছি মাঝখানে। পশ্চিম দিকে হচ্ছে বিল, হাওড়ের মতো, আর পূর্ব দিকে হচ্ছে একটু ডালু উঁচা নিচা পাহাড়ি এলাকা, আর দক্ষিণ দিকে একটু জঙ্গল টাইপের, অনেক বিশাল লম্বা জঙ্গল, আর উত্তর সাইডে যে এই জায়গাটা বসে আছি, এটা হচ্ছে শ্মশান ঘাট। ওকে, ঠিক, এটা কি শ্মশান ঘাটটা কি এখনো অ্যাক্টিভ? একটিভ বলতে না, এখন একটিভ না, দেখতে পাচ্ছেন অনেক জঙ্গল, অনেক মানে বাড়ি হয়ে গেছে চারিদিক দিয়ে। এই জন্যই আমি জিজ্ঞেস করছিলাম যে তুমি বলছো যে এটা একটা শ্মশান ঘাট, কিন্তু আমরা যেখানে বসে আছি এখানে মনে হয় শ্মশানের অ্যাক্টিভিটি অনেকদিন চলে না। হ্যাঁ, এটা প্রায় 100 বছর আগে এটা বন্ধ হয়ে গেছে। আচ্ছা আচ্ছা। আর আমরা যেই পথ দিয়ে আসলাম সেই পথটা উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম কোন দিক? এই যে পশ্চিম দিকে যে অন্ধকারে যে পানি দেখতে পাচ্ছেন, সামথিং পানি দেখা যাচ্ছে, পানি দেখা যাচ্ছে। হ্যাঁ, ওটা হচ্ছে বিল। ওখানে আর কি এখনো মাছ ধরে মানুষ, তো ওটা হচ্ছে বিল। আর যারা এখানে থাকতো তাদেরকে বলা হতো টিবরা। টিবরা হচ্ছে হিন্দুদের একটা বংশধর। টিপরা বুঝতে পেরেছি। অন্য একটা জাতিগোষ্ঠী এখানে থাকতো। তো সেই জায়গাটাতে আমরা আছি, এবং যেখানে শ্মশানের বলতে যে অ্যাক্টিভিটিস বোঝায়, সেই অ্যাক্টিভিটিস গুলো বন্ধ হয়ে গেছে, বহু বছর হয়ে গেছে, কিন্তু কিছু অ্যাক্টিভিটিস রয়ে গেছে। ওকে স্বপন, মূল অ্যাক্টিভিটি বন্ধ হয়ে যাওয়ার পর যেই অ্যাক্টিভিটি গুলো চলছে বছরের পর বছর ধরে এবং রহস্যজনক ভাবে চলছে, সেই অ্যাক্টিভিটির দিকেই চলে যাই। কি ধরনের ঘটনা ঘটে এবং কেন আমরা এখানে এসেছি? প্রায় 100 বছর আগে এখানে টিবরা থাকতো। তারা পাহাড়ে থাকতো, তো তাদের যে যা লাগতো মাছ, তারা সমস্ত কিছু এখান থেকে এতটুকু এলাকার মধ্যেই তাদের জীবন ধারণ, এখান থেকে যা পাওয়া যায় সেটা নিয়েই তারা বাঁচতে থাকতো। এটাই ছিল তাদের এরিয়া। এটাই রাইট। এখানে 3 জন বন্ধু ছিল, খুবই ক্লোজ। ওই টিপরা জাতির সদস্য। টিপরা জাতির সদস্য, খুব সাহসী ছিল। বেসিক্যালি যারা এখানে আছে সবাই অনেক সাহসী। তা না হলে এই যে একটা জায়গা দেখতে পাচ্ছেন, খুবই একটা ভয়ঙ্কর জায়গা, কিন্তু আশেপাশে জঙ্গল, তো এখানে থাকাটা কিন্তু একটা অনেক সাহসের ব্যাপার। আজকে যে অবস্থা আমরা এই কয়জন ছাড়া কিন্তু এখানে আর কোনো মানুষ আসে। বড় বিষয় চিন্তা কর যে বর্তমানে এটার যে পরিস্থিতি দেখা গেছে, আজ থেকে তুই 100 বছর আগে চিন্তা কর যে এই জায়গাটা কি পরিমাণ। ওকে, আমরা সেই ঘটনায় যাই। 3 বন্ধুর কথা বলছিলেন আপনি। হ্যাঁ, 3 বন্ধু অনেক সাহসী ছিল। তো তারা আর কি রাত্রেবেলা মাছ ধরতে যাইতো। তো একদিন দেখা গেছে রাত্রেবেলা এক ফ্রেন্ড শুয়ে আছে, তো আরেকজন আসলো যে ওই চল মাছ মারতে যাবি না আজকে, এখনো ঘুমাচ্ছিস, উঠ। তার ওয়াইফ তাকে ডেকে দিল যে এই যে উঠেন, আপনার বন্ধু চলে আসছে, মাছ মারতে যান। তারপর উনি রেডি হয়ে মাছ ধরা যে একটা যন্ত্র পল বলা হয়, যেটা বাঁশ দিয়ে তৈরি করা হয়, তার কিছু বলে নেই যে 3 বন্ধুর মাঝে এক বন্ধু যে এখন পল নিয়ে যাচ্ছে, সে মাছ ধরা গেলে প্রচুর পরিমাণে মাছ পেত। এটা একটি কারণ যে কেউ যদি মারা যায় তাকে চিতায় পোড়ানো হয়, ওইখানে একটা কাঠি রাখা হয়। রাতের বেলা যদি কেউ ওই কাঠিটা এনে যে কোনো মাছ ধরার যন্ত্রের মাঝে বেঁধে ফেলা হয়, প্রচুর পরিমাণে মাছ পাওয়া যায়। আচ্ছা, তো এই জন্য সে অনেক মাছ পেত। আর 2 বন্ধু মাছই পেত না প্রায়। তো সে মাছ ধরতে বের হয়ে গেল। যাওয়ার পর তার ওয়াইফ শুয়ে আছে যে একটু সকাল হয়ে যাবে, একটু কাজ টাজ করতে হবে, তার ঘুমাচ্ছে না। তো প্রায় 2 ঘন্টার মতো চলে গেল, এখনো সকাল হচ্ছে না।
তো মহিলা তো ভয় পেয়ে গেছে যে কি হলো, এখনো সকাল হচ্ছে না, উনি মাছ মারা চলে গেছে সে কখন, তখন তো ঘড়িও ছিল না। চিন্তা করছে ও কোথায় গেল। তো একটু পর যে বন্ধুর সাথে সে একটু আগে বের হয়ে গেল মাছ ধরতে, ওই বন্ধুটা আসলো যে কি রে, মাছ মারতে যাবি না, ও কোথায় আবার। এটা দেখে তাদের ফ্যামিলি মেম্বার যারা ছিল সবাই অবাক হয়ে গেল। কিছুক্ষণ আগেই তো আসলো, কিছুক্ষণ আগে আপনার সাথে না ও বের হয়ে গেল, প্রায় অনেকক্ষণ তো হয়েছে, তো আপনি এখন কোথা থেকে আসছেন, ও কোথায়? আচ্ছা, ওর ফ্রেন্ড বলতেছে যে কি বলতেছেন, আমি তো মাত্র ঘুম থেকে উঠে আসলাম, আর এত 2-3 ঘন্টা আগে তো প্রায় অনেক রাত ছিল, তো এত আগে তো আমি আসিনি, আমি তো মাত্র আসলাম। সবাই চিন্তায় আছে যে ও কোথায় গেল, একটু খোঁজ নিয়ে দেখি। তখন মশাল বানিয়ে 3-4 জন ওই মাছ ধরার যেদিকে গেছে, মানে বড় বড় যেদিকে যায় আর কি, পশ্চিম দিকে যে বললাম যে বিলটা, ওখানে নামলো। সেই বিলটাই যে এখান থেকে আমরা যেটা দেখতে পাচ্ছি, এই যে এই বিলটা। তো আগুন নিয়ে ওই লোকটাকে বিশ্রাইতেছে যে কোথায় গেল, বা একা মাছ মারতেছে, কোথায় মারতেছে। তো চারদিক দিয়ে বিছরা তাকে পাইতেছে না। এই যে আমরা যে জায়গায় বসে আছি, এই যে শ্মশান ঘাটটা, উত্তর পাশে যে জায়গাটা, এখানে একটা আর কি পুকুরের মতো সামথিং আর কি যেটা আছে, দেখা পানির এক সমান হয়ে দেখা যায় না, তো ওই জায়গায় নাকি বেশি মাছ পাওয়া যায়। তো এখন কি ওখানে পানি আছে নাকি? সামথিং আছে। আচ্ছা, তারা যেটা দেখলো তখন ছিল আর দেখেছে পানিটা হাঁটু পর্যন্ত। তো দূর থেকে দেখতে পাচ্ছে যে 2টা পাও দেখা যাচ্ছে। কোথায় দেখা যাচ্ছে? বা পানিতে একটু দূরে আর কি। তার আগুন দিয়ে মানে একটু অল্প একটু দেখতে পাচ্ছে, পানির নিচে থেকে পা 2টা উপরে দেখা যাচ্ছে। হ্যাঁ, আচ্ছা। তাড়াতাড়ি করে লাফিয়ে কাছে গেল, দেখলো যে 2টা পা উপরে আর কিছু নেই, জাস্ট বুক থেকে পাটা উপরে। তো ওরা বুঝতে পারছে যেটা ওদের যে বন্ধুটা আসছে মাছ ধরতে, খোঁজে আসছে সেই ব্যক্তিটা। মানে তাকে কি গেঁথে দেওয়া ছিল অনেকটা পর্যন্ত, পানি নিচে গেঁথে দেওয়া হয়েছিল কাদার মাঝে। আচ্ছা, পুরো একদম কাঠের মতো হয়ে গেছে। 3 বন্ধু, ওই 2 বন্ধুর সাথে আরো যারা ছিল একদম ভয় পেয়ে গেছে, যেটি কি, তার মুখে কাদা লেগে আছে, চোখ মুখ চুল সব এক হয়ে গেছে, যেহেতু এটা মাটিতে এটা আর কি পুরোটা ঢুকে গিয়েছিল। তো তারা এটা মুখটা একটু পরিষ্কার করলো পানি দিয়ে, তো এটা কাঠের মতো হয়ে গেছে। সোজা করলে দেখেছে একদিকে সোজা হয়ে গেছে, সোজা হয়ে শক্ত হয়ে গেছে। তখন যে পানি, তখন তারা দেখলো যে শ্বাস চলাচল হচ্ছে না, তখন বোঝাও যাচ্ছে না যে সে কি মারা গেছে কিনা। তখন তাকে তুলে মানে আমি একটু পরিষ্কার করে উপরে নিয়ে আসে, তখন প্রায় সকাল হয়ে গেছে। আচ্ছা, সবাই আসতেছে যেটি কি হলো, তাদের মাঝে কবিরাজ ছিল, তো কিছু মেডিসিন ট্রিটমেন্ট দিল, গাছের লতা পাতে এই আর কি। তো দেখলো যে লোকটা মারা গেছে। তারপর সবাই ভয় পেয়ে গেছে যে সে মাছ ধরতে কার সাথে গেল আর সে কিভাবে মারা গেল। আর আগে আমি একটু বলছিলাম যে সে মাছ পেত অনেক বেশি, তার কারণ ছিল তার পলতে শ্মশান ঘাটের যে কাঠিটা এটা লাগানো ছিল, যেটা তার দাদা তাকে দিয়ে গেছে, যেটা তুই মাছ ধরতে যাবি অনেক মাছ পাবি। যে 2 বন্ধু মাছ পেত না, তাদের একটা আকর্ষণ ছিল এরিয়াতে যদি কেউ মারা যায় তো চিতাতে যে কাঠিটা দেওয়া হবে, এই কাঠিটা আমরা 2 জন মিলে আনবো, দেন আমরা অনেক মাছ ধরবো। তো তাদের 2 বন্ধু একটু মন খারাপ, ওই লাশটাকে চিতায় নেওয়া হলো। তখন প্রায় রাত 10:30টার মতো বেজে গেছে, তারা এগুলো পরিচর্যা করতে রেডি করতে। তখন ওকে চিতায় নেওয়া হয়, ওই তাকে আগুনও দেওয়া হয়। তখন দেখা গেছে হঠাৎ করে বৃষ্টি নেমে চলে আসলো, চিতা আগাটা পুড়তেছে, লাশটা পুড়তেছে, 50% পুড়ে গেছে। তখন প্রচন্ড বৃষ্টি শুরু হয়েছে, তখন আগুনও অনেক আগুন। তোর ভাবছে যে তো পুড়েই গেছে আর অল্প একটু আছে, তো বৃষ্টি নিবার আগে এটা পুড়ে ছাই হয়ে যাবে। আচ্ছা, সবাই চলে গেল যার বাসায়। পুরো মহল্লাটা একদম থ হয়ে আছে রাতে, সবাই ভয় পাচ্ছে। তারপর ওই যে 2 বন্ধুটা, তাদের টার্গেট ছিল যে আমাদের বন্ধু তো মারা গেছে, এখন সেই শ্মশান ঘাট থেকে সেই লাঠিটা আনতে হবে। ওই লাঠিটা যদি আমরা আনতে পারি তাহলে আমরা প্রচুর পরিমাণে মাছ পাবো। লেগেছে ওই আশায় সে জানে যে কাঠিটা আনতে গেলে অনেক অদ্ভুত ঘটনা তাকে ফেস করতে হবে। তবুও সে সাহস করে 2 বন্ধু গেল। তারপর একজন ঠিক করলো যে আমি যাব, তুই দূরে দাঁড়াই থাকবি। 12টা বাজতো আর কি, মানে 12টা বলতে কি প্রায় 3-4 ঘন্টা পর সবাই যখন ঘুমিয়ে পড়লো, এই যে গাছটা, এই যে একটার পাশে যে খোলা জায়গাটা, সেখানে ছিল শ্মশান, এখানেই লাশটা পোড়ানো হচ্ছে, এখানে লাশটা পোড়ানো হয়েছিল যে জায়গাটা। তো 2 বন্ধু অবশেষে শ্মশান ঘাটে এসে পৌঁছালো। তারপর এক বন্ধু দাঁড়িয়ে আছে আর এক বন্ধু সামনে গেল কাঠিটা আনতে। তো পিছনে বন্ধুকে ভয় পাচ্ছে একটু, তবে তাকে বললো যে দেখ, যে করে হোক পিছনে তাকাবি না, আমি তো তাকাবোই না। তারপর সে দাঁড়িয়ে রইলো, যে বন্ধু যাচ্ছে কাঠিটা আনার উদ্দেশ্যে। তো সে অনেক রকম উদ্ভট ঘটনাগুলো ফেস করতে লাগলো। যাই হোক, তারপর সে যাচ্ছে, বিভিন্ন রকম শব্দ এটা ওটা দেখ, অনেক বিকট সাউন্ড, কুকুরের ডাক, শিয়ালের ডাক, সামনে কুকুর দেখতে পাচ্ছে, একটু উদা হয়ে যাচ্ছে। তো হঠাৎ করে পিছন থেকে যে পিছনে যে বন্ধুরা দাঁড়িয়ে আছে, তার আম্মু তাকে ডাকতেছে, যে এমন জোরে চিল্লাইতেছে। আম্মুটাকে ডাকতেছে মানে বুঝলাম না। তার আম্মুটা হচ্ছে যে মানে শুনতে পেতেছে যে পেছনে যে বন্ধু দাঁড়ায় ছিল
হঠাৎ করে পেছনের বন্ধু শুনতে পাচ্ছে যে তার আম্মা তাকে ডাকতেছে, ওকে, মানে বিকট শব্দে ডাকতেছে যে ওই শোন শোন। তখন সে পিছনে না তাকিয়ে আর পারলো না। স্বাভাবিক, কেউ মা যদি ডাকে তাহলে অবশ্যই পেছনে ফিরে তাকাবে। সে পিছনে ফিরে তাকানোর সাথে সাথে একটা বিকট শব্দ হলো, তার ঘাটটা ভেঙে পিঠের সাথে মিশে গেল আর সে মাটিতে পড়ে গেল। তো ওই বন্ধুটাও সে আর না তাকিয়ে পারলো না, সে ওই বন্ধুটা তাকাইছে, সে দেখতে পেল যে কাঠ গুলো নাড়াচাড়া করতেছে। লাঠি নিতে গিয়ে সে দেখলো যে ওই মরা পোড়ানোটা যেখানে আছে সেই কাঠগুলো নড়াচড়া করছে। হ্যাঁ, তারপর সে কাঠির দিকে হাত বাড়াইলো, তারপর তার আর কিছু মনে নেই। যখন সকাল হলো পরের দিন, তখন এখানে লোকজন আসছে, দেখতে পাইতেছে যে একটা লোক মাটিতে পড়ে আছে, আর যে লোকটা কাঠিতে হাত দিতে গেছিল ডর মানে ভয়। লাঠি নিতে গিয়ে সে দেখলো যে ওই মরা পোড়ানোটা যেখানে আছে সেই কাঠগুলো নড়াচড়া করছে। হ্যাঁ, যখন সে তারপর সে কাঠির দিকে হাত বাড়াইলো, তারপর তার আর কিছু মনে নেই। যখন সকাল হলো পরের দিন, তখন এখানে লোকজন আসছে, দেখতে পাইতেছে যে একটা লোক মাটিতে পড়ে আছে, আর যে লোকটা কাঠিতে হাত দিতে গেছিল ওই লোকটা একটা গাছের ডালের সাথে ঝুলে আছে। তো তাকে গাছের ডাল থেকে নামানো হলো, সে অজ্ঞান অবস্থা ওখানে ছিল। তারপর তার জ্ঞান ফিরলো, তার কাছ থেকে মানে যা হয়েছে ঘটনাগুলা শুনলো। সবাই তো পুরো অবাক যে কি হচ্ছে এটা। এখানে যারা ছিল মহল্লা সবাই ভয় পেয়ে গেছে যে কালকে মারা গেলে একজন, আজকে একজন। কিছুদিন পর এই এরিয়াটার মাঝে, এই মহল্লাটাতে আর কি, যে আমরা এখন বসে আছি, যে টানে যে ঢালু এলাকাগুলো, এখানে বাড়িঘর ছিল। কিছুদিন পর একটা মেয়ে এখানে হাঁটতেছে দুপুরবেলা, হঠাৎ করে উধাও। এই মেয়েটা আর পাওয়া যায়নি। তেমন আর কি উদ্ভূত অনেক ঘটনা ঘটছে, যা বাধ্য হয়ে এই পুরো মহল্লার যে লোক ছিল টিবরা গোষ্ঠী, ওরা এই এলাকা ছেড়ে ইন্ডিয়া চলে যায়। মানে অনেক দূরে আর কি যে লোকজন ছিল, তারা আর কি পরে এখানে যে গেছে, দেখে যে শুধু খালি বেড়া টেরা বাড়ি ঘর ছিল, ওগুলো পড়ে আছে, চলে গেছে। তারা ইন্ডিয়া চলে গেছে, তাদের আর কোনো মানে খোঁজ পাওয়া যায়নি। তো ওইখান থেকে এই জায়গাটার নাম শ্মশানঘাট মরাখলা প্লাস ওই যে ছাড়াবাড়ি। এই কারণেই ছাড়াবাড়ি, এই কারণগুলোতে তারা ছেড়ে চলে যায় বলি। হ্যাঁ, দেন এই পাশে আরেকটা বাড়ি আমার আর কি পরিচিত আর কি, একটা কাজিনের, ওরা আসছিল, আঙ্কেলরা এখানে বাসা মানে তৈরি করছে থাকার জন্য। তো এখানে অনেক উদ্ভুত ঘটনা আপনার হয়েছিল, আমি 10 এপিসোডটা আপনাদের কাছে শেয়ার করেছিলাম। তারপর এখানে ওরা চলে যায়, তাদের টাকা পয়সা ধন সম্পদ যা ছিল এখানে রেখে চলে যায় সব। আচ্ছা, তো এই হচ্ছে শুনলাম আমরা যে কেন এই জায়গাটার নাম ছাড়াবাড়ি, এরকম বিপজ্জনক ঘটনাগুলো ঘটেছে বলেই ব্যাপারটা এভাবে এবং এসেছে। ওই যে তারাই শেষ বসতি ছিল, এরপরে আর এখানে কেউ আর বসতি গড়ে নাই। না, তারপর এখানে কেউ আসে না। এই যে এখন চারপাশ দিকে জঙ্গল। আপনি অলরেডি বলেছেন সেটা, কিন্তু রেহান একটা জিনিস চিন্তা করে দেখ, যে আমরা যেই জায়গাটায় বসে আছি এটার মধ্যে ঠিক কিছু দূর সামনেই একটা মানুষ কিভাবে মারা গেছে সেটাই ভাবছিলাম। এবং এভাবে এই যে মানে এই ব্যাকবোনের হাড়টি অনেক শক্ত, তাই না? সেইটাকে ঘুরিয়ে ভেঙে ফেলা, এই রকম শক্তি কয়টা মানুষের আছে? যাই হোক, অনেকক্ষণ ধরে আমরা স্বপনের সাথে কথা বলছি, যদিও আমাদের এখানে আরো অতিথি আছে, স্বপনেরই বন্ধুরা আছে। তো ছাড়াবাড়িতে বসেই ছাড়াবাড়ি কেন ছেড়ে দিয়েছে বাড়িগুলো মানুষ, সেটা আমরা তখন শুনলাম। আর এই ছাড়াবাড়িতে আমাদের সাথে অনেকজন অতিথি আছে, আর তার মধ্যে মামুনও একজন। অফকোর্স স্বপন, মামুন, ফাইজুল সবাই বন্ধু। আরো একজন আমাদের সাথে আছে, তার কথা ইচ্ছাকৃতভাবে বলছি না, আরো পরে বলবো। এবং আরো যারা আছে ধীরে ধীরে আপনারা তাদের পরিচয় পাবেন এবং তাদের ঘটনাও শুনতে পাবেন। তবে আপাতত আমরা মামুন ভাইয়ের কিছু ঘটনা শুনে নেই, কি বলি? সেটাই। হ্যাঁ, তো স্বপন যেই কথা বললো, ভয়ঙ্কর কিছু কথা স্বপন আমাদের সাথে শেয়ার করছে। তো এখন আমি যেটা বলবো সেটা আমার সাথে ঘটেছে। আচ্ছা, তো এটা আসলে খুব মানে ভয়ঙ্কর কিছু। বাড়িতে ব্যাক করি, তখন বেশিরভাগ চেষ্টা করি যাতে রাত্র না হয়। আচ্ছা, তো একদিন হলো কি, মানে আমার জরুরি ব্যাক করতে হবে, বাড়িতে আসতেই হবে আর কি। তো মানে নিরুপায় হয়ে আমি ঢাকা থেকে রওনা দিলাম। তো ঢাকা থেকে রওনা দিয়েছেন সন্ধ্যার পরে। আচ্ছা, তো ঢাকা সিলেট মহাসড়কে জার্নি করি। তো ওখানে আমি আমাদের যে বাস থেকে নেমে যে স্টেশনটাতে নামি, ওটা হচ্ছে কামারটেক। আচ্ছা, অনেকেই চিনবে কামারটেক, মরজাল, চৈতন্য, মানে পাশাপাশি আর কি। তো ওখানে নামি আর কি। সবসময় আমি চেষ্টা করতাম যে যেন রাত্র কম হয়, কিন্তু ওই দিন অনেক রাত্র হয়ে গেছে। কামারটেক আমি নামলাম প্রায় 12টা বেজে গেছে রাত্র। আচ্ছা, তো 12টা বেজে গেছে, এখন আমার জরুরি বাড়িতে যেতেই হবে, না যেতে উপায় নেই, আশেপাশে কোনো রিলেটিভ নাই। এখন আমি কি করব বুঝতেছিলাম না। নামলাম, নামার পরে দেখলাম যে আশেপাশে কিছুই নেই, মানে একেবারেই সাইলেন্ট।
আর শহরে থাকার অভ্যাস তো, মানে গ্রামের সাইলেন্ট পরিষ্কার পরিবেশটা আমার কাছে আরো বেশি সাইলেন্ট লাগছে। মানে নীরবতার চেয়ে একটু বেশি নীরব, হ্যাঁ। অন্ধকারের চেয়ে একটু বেশি অন্ধকার। হ্যাঁ, তখন আমি চিন্তা করলাম যে এখন একটা রিক্সা, সিএনজি, কোনো কিছুই নেই, কোনো মানুষই নেই, শুধু স্টেশন, দোকানপাট গুলো সব বন্ধ। এখন আমাকে তো বাড়ি যেতে হবে। এখান থেকে আমি সবসময় সিএনজি করে বাড়ি যেতাম। তো সিএনজি করে যাওয়ার তো একদম 20 থেকে 25 মিনিট লাগে, কিন্তু এখন তো কিছুই নাই, এখন আমাকে বাড়িতে যেতে হবে। সিএনজিতেই 20-25 মিনিট? হ্যাঁ। দ্যাট মিন্স ওটা তো অনেক দূর। 4-5 কিলোমিটার। ওকে। ওরে বাবা, আচ্ছা। তো এখন মানে কোনো উপায় পাচ্ছি না, এখন কিভাবে যাবো আমি বুঝতেছি না নাকি। এখন কি করা যায়, রাত্র অনেক অন্ধকার, মানে কিছুটা ভয় লাগতেছিল, স্বাভাবিক, মানে একা ভয় তো অবশ্যই। লাগবেই। তো চিন্তা করলাম এখন ভয় পেলে তো চলবে না, আমাকে তো বাড়িতে যেতেই হবে। আশেপাশে যে রিলেটিভ থাকলে হয়তো বা চলে যেতাম ওখানে, কিন্তু এরকম কিছুই নেই, এখন যেতেই হবে, হেঁটে গেলেও যেতে হবে, কিছু করার নেই। আচ্ছা। তো যাই হোক, রওনা দিলাম, হাঁটা শুরু করলাম। তো মানে মেন রোড থেকে আমাদের যে সিএনজি রাস্তাটা, এটা মানে কিছুটা লোকাল। আচ্ছা। তো ওটাতে গেলাম, হাঁটতেছি 12টার পরে, একা একা হাঁটতেছি। তখন মানে নিজেকে নিজে মানে সাহস দিচ্ছিলাম যে এখন ভয় পেলে চলবে না, আমাকে নিয়েও বাড়ি যেতে হবে। তো যাচ্ছি, মানে কিছুক্ষণ যাওয়ার পরে আমি দেখতেছি কি যে একটা কুকুর আমার সামনে দিয়ে যাচ্ছে। আচ্ছা। এটা তো না কি বাবা- হঠাৎ করে দেখতে পেলেন? হ্যাঁ, মানে জঙ্গল থেকে বের হচ্ছে নাকি কিভাবে যেন আমার সামনে আসছে। আচ্ছা। তখন আমি ভাবলাম যে একটা কুকুর তো আসতেই পারে, মানে গ্রামের মধ্যে এটা খুব স্বাভাবিক। তখন ভাবলাম যে এটা তেমন কিছু না, আমার কাছে আমি করে কুকুরের কাছে কুকুর। তো একটু পরে দেখলাম কুকুরটা চলে গেছে জঙ্গলের ভিতরে। আচ্ছা। আমি বললাম যে কোথা থেকে আসছে, কুকুর, শিয়াল, যেটাই হোক, মানে পাতা দিলাম না। কিছুক্ষণ পরে আবার দেখি ওইটাই। আরো কিছুক্ষণ হাঁটার পরে? হ্যাঁ, প্রথমে আমি মানে আমার থেকে বেশ কিছু দূরে ছিল, তো আবার যখন দেখলাম আমার থেকে অল্প একটু সামনে, আচ্ছা। আমি তো ভাবতেছি এটা কি, একটু আগে দেখলাম, এখন আবার সেম কুকুরটাই? হ্যাঁ, সেম কুকুরটাই। তো প্রথমে দূরে ছিল, আমি খেয়াল করিনি। আচ্ছা। পরে যখন কাছাকাছি আসলো তখন আমি দেখলাম কি যে কুকুরটা ধবধবে সাদা। আচ্ছা। তখন আমি মানে ভয় পেয়ে গেছি যে কুকুর সাধারণত এত সাদা হয় না। আচ্ছা। আমরা ন্যাচারাল যেরকম কুকুর দেখি এত সাদা হয় না, মানে সাদা আমাদের দেশি নেড়ি হ্যাঁ। কুকুর আমরা যেগুলোকে বলি, ওগুলো সাধারণত সাদা হয় না। সাদা হয় না, হইলে এত সাদা, মানে এত একবারে- সাদা হয় না, বুঝতে এটা পেরেছি। দেখার পর আমি তো মানে একটু নার্ভাস হয়ে গেলাম যে এটা তো অন্য কিছু। আচ্ছা। তো আমি কি করব, আমি পিছনে ব্যাক করতে পারতেছিলাম না, কুকুরটা সামনে মানে এদিক সেদিক করে হাঁটতেছিল, আমিও পিছনে যাচ্ছি। তো আবার দেখলাম কি এটা জঙ্গলের ভিতরে চলে গেছে। আচ্ছা। তো আমি বুঝে ফেলছি যে আমাকে কোনো কিছু একটা ফলো করতেছে। আমাদের এই রাস্তাটা হচ্ছে এরকম কামারটেক থেকে জনগণ রাস্তা। এই রাস্তাটা এতটাই সাইলেন্ট রাস্তা যে আশেপাশে অনেক দূর দূর বাড়ি, আচ্ছা। মানে পাশাপাশি কোনো বাড়ি নেই। তখন মানে আমি হাঁটা শুরু করলাম, কুকুরটা চলে গেল। তো প্রায় 1-1.5 ঘন্টা হাঁটছি, আর কোনো সমস্যা হয়নি। সমস্যা হয় না, জনগণ রাস্তা ক্রস করলাম, রাত 2টা ক্রস, কারণ সিএনজির আধা ঘন্টার মতো রাস্তা, 4-5 কিলোমিটার। তখন মানে আমি টায়ার্ড। এখন বাড়ির কাছাকাছি চলে আসছি, তখন বাড়ির পাশে আমাদের এখানে একটা জায়গা আছে, ওটা হচ্ছে অলির জারতলা বলে। আচ্ছা। এটা কি বলে নামটা? অলির জারতলা। আচ্ছা। এখন অলি কে ছিল বা এটা কি জন্য বলে এটা আমি জানি না। ওই জায়গাটাতে অনেক স্টোরি শুনছি, কিন্তু আমি কখনো কোনো ফেস করিনি। ওই জায়গাটা নিয়ে আমি ভীষণ ভয় পাচ্ছিলাম, কারণ মানে ওই জায়গাটা নিয়ে একটা ভয়ের কিছু ঘটনা অলরেডি এলাকার সবাই জানতো। হ্যাঁ, সবাই মানে অনেক আগে অনেকেই ফেস করছে, আমি শুনছি, কিন্তু আমার মাঝে মানে এরকম কিছু ঘটে নাই। তো আমি ভাবলাম যে সবার থেকে শুনছি, আমি তো কিছু দেখি নাই। তারপরও আমার ভয় লাগতেছিল, কারণ যেহেতু আগে কিছু একটা কুকুরের একটা ঘটনা ঘটছে, এই রাস্তাটা অ্যাভয়েড করে আমি তো অন্যদিকে যাবো, এরকম এই উপায় নেই। এখন যাচ্ছি, চিন্তা করলাম যে না, সাহস সঞ্চার করতে হবে, নিজেকে নিজে ঠিক রাখতে হবে। যাচ্ছি, যেই মাত্র অলির জারতলাতে গেলাম, একটা বাচ্চা, হ্যাঁ বাচ্চা, মানে শুধু হাঁটতে পারে এরকম। আমি দেখে আমি তো শিওর যে এটা অন্য কিছু, মানে এর স্বাভাবিক কিছু। এত রাত্রে এখানে সেখানে কোনো মানুষের অস্তিত্বই পাওয়া যাচ্ছে না, বাচ্চা আসবে কোথা থেকে? হ্যাঁ, এই বাচ্চাটা আসবে কোথা থেকে? আমি চিন্তা করলাম যে আমার সামনে আগানো পসিবল না, আমাকে এনি হাউ অন্য দিক দিয়ে যেতে হবে। আমি করলাম কি, ডান পাশে ছোট একটা রাস্তা আছে, ওই দিকে নেমে গেলাম। ওই দিকে দিয়ে মানে আমার আর একটু ঘুরে ওইটা ক্রস করতে পারলে আমি বাড়িতে চলে যাবো, আর মানে যতই হোক আমার সমস্যা হবে না। তখন আমি যখন খালি ওই রুট থেকে আরেকটু লোকালের চিকন রাস্তা ঢুকলাম, ঢুকার পরে সুমন ভাই, রেহান ভাই, আমার জীবনে আমি কোনোদিন এরকম ঘটনা ফেস করবো আমি ভাবতেই পারিনি। কি দেখেছি ওটা? মানে অবিশ্বাস্য। আমি জাস্ট খালি রাস্তা থেকে নাই অন্য রাস্তায় গেলাম, দেখি কি মানে মস্তকবিহীন একটা লাশ পড়ে আছে। ও মাই গড! আমার পুরো শরীরের লোম দাঁড়াইছে, রাস্তায়? আমি দাঁড়ায় থাকতে পারতেছিলাম না। মানে লাশটা কি তাজা লাশ ছিল? হ্যাঁ, তাজা, মানে অন্ধকার ঠিক, কিন্তু তারপর বোঝা যাচ্ছে যে মানে মাথার উপর দিয়ে কোনো কিছু গেলে যেমন মস্তক থেতলে যায়। এরকম। আমি দেখে মানে আমার পা থেকে মাথা পর্যন্ত আমি পুরা শরীর কাঁপতেছি। তারপর
এখন আমি যদি ব্যাক করি, পিছনে বাচ্চাটা, সামনে লাশ, আমি নিরুপায়, কি করব বুঝতেছি না। এখন ভাবলাম লাশটা পাশ দিয়ে চলে যাবো, মানে আমার কোনো কিছু কাজ করতেছিল না, ভাবলাম পাশ দিয়ে চলে যাই। মানে একটু আগালাম, লাশটা পাশ দিয়ে যাচ্ছি, তাকালাম লাশটা দেখি কি মানে ছোট ছোট পোকামাকড়, ওই সাপ, এগুলাই মস্তক গুলো খাচ্ছে। মানে আমি কি করব বুঝতেছি না। তখন ওখান থেকে দৌড়ে মানে একটা বাড়িতে গিয়ে উঠলাম, কাছাকাছি যেই বাড়ি পেয়েছো। হ্যাঁ, যেই বাড়ি পাইছি, মানে আমার সামনে যেটা পড়ছে, দৌড়ে গিয়ে উঠছি। আমি তো এলাকায় চলে গেছি, প্রায় সামান্য একটু গেলেই আমাদের বাড়ি। তো এলাকায় চলে গেছি, গিয়ে দরজা ধাক্কা দিলাম, কাকা কাকা বলে ডাকলাম। কাকা আমার দরজাটা খুলেন। বলছে কে? বলছে আমি মামুন। বলছে মামুনকে? পরে বলছে কাকা দরজাটা খুলেন, খুব বিপদে আছে। পরে খুলছে, খোলা বলছে তুই এত রাত্রে? পরে বলছে কাকা এরকম এরকম, এখানে কি যেন আমি বুঝতেছি না। তো বলছে ভিতরে আস। ওর ভিতরে গেছি। বলছে কি হয়েছে? যে এরকম এরকম, আমি তো এরকম ভয় পাচ্ছি প্রচুর। পরে তো মানে ওরা সবাই জানে জায়গাটা ভয়ঙ্কর। আচ্ছা, তখন বললো যে তুই চিন্তা করিস না, তুই একটু বস, শেষ না, এটা কিছু না, সব ঠিক হয়ে যাবে। আমাকে বলছে কাকা আমাকে বাড়িতে দিয়ে আসেন, আমি বাড়িতে যেতে হবে। পরে কাকা লাইট নিয়ে বের হলো, অন্য একটা রাস্তা দিয়ে আমাকে বাড়িতে নিয়ে দিয়ে আসলো। আর কি আপনারা একটু চেষ্টা করেন ওনাকে নিয়ে যে দেখার জন্য যে ওই বিষয়টা আসলে যেটা দেখেছেন, মানে ওই জায়গাটা যে ভয়ঙ্কর, এবং কাকা তো মানে আমাদের থেকে সিনিয়র, উনি তো জানে যে এখানে কি ঘটে। তো প্রয়োজন মনে করে নাই যে বিষয়টা উনি বুঝতে পেরেছেন, বিষয়টা মানে বুঝতে পারছে যে এখানে কি করছে। এখানে আজকে মানে মামুনের এই স্টোরিটা থেকে অন্যরকম একটা পয়েন্ট অফ ভিউ মাথায় আসলো। সেটা হচ্ছে যে যেই বাচ্চাটাকে মামুন তুমি দেখেছিলে, এমন কি হতে পারে না যে ওই গাছটার নিচে দিয়ে যদি তুমি যেতে, তাহলে তোমার কোনো বিপদ হতো না? তোমাকে বিপদে ফালানোর জন্যই ওই বাচ্চাটাকে দিয়ে ভয় দেখিয়ে তোমাকে অন্য পথে ধাবিত করা হয়েছে। এটা হতে পারে যে বাচ্চারা সামনে থাকলে আমি আগাবো না, মানে বিকল্প রাস্তায় যাবো। আমার কিন্তু তাই মনে হচ্ছে, এটাই মনে হচ্ছে। বাচ্চার চেয়ে কিন্তু একটা মস্তকহীন লাশ অনেক বেশি ভয়ঙ্কর। তাই মাঝে মাঝে মনে হয় আমাদের একটু বোঝা উচিত যে আমরা কি ভয় পাবো। ভাবতে পারি না যে এরকম একটা কিছু, ডেফিনেটলি এরকম একটা কিছু এমন রাস্তার মধ্যে দেখলে যে কারোরই খুব অবস্থা খারাপ হয়ে যাওয়ার কথা। আসলে মামুন যা দেখলো আসলে এটা সত্যি ভয়ঙ্কর। নিজে চোখে যখন ফেস করা যায় তখন আচ্ছা, আমরা তো মামুন ভাইয়ের এই একটা অভিজ্ঞতার কথা শুনলাম, তো স্বপন ভাই আরো মনে হয় তো আপনার কিছু অভিজ্ঞতা ছিল। আমার তাহলে রেহান একটু স্বপন ভাইয়ের একটা ঘটনা শুনি। তো আমার ঘটনাটা টোটালি হচ্ছে মামুন ভাইয়ের বাসা যাওয়ার পথে। মামুন ভাইদের বাসায় ছিলেন? ওনার সাথে পরিচয় হচ্ছে আমার ফেসবুকে। আমার বাসা শিবপুর, ওনার বাসা শিবপুর, বাট ওনার বাসাটা শিবপুর থেকে একটু ভিতরে, আমার কি শিবপুর সদরে। অনেক জোর করতেছে যে আমাদের বাসা আসো, একটু দরকার আছে। বলতেছে পরে আসলে চলবে। উনি বলতেছে না, আমি আবার ঢাকা চলে যাবো, তুমি আসো, আজকে আসো, একটু কথা আছে জরুরি। শিবপুর আমাদের একটা মিলায়তনে একটা কনসার্ট ছিল, তো ভাবছি এটা শেষ করে তো শিবপুর থেকে তো সিএনজি পাওয়া হয়ে যায়, এক সিএনজি করে ওনার বাসা চলে যাবো। জনগণ চৌরাস্তায় আমার জন্য ওয়েট করে বলছে, আমি ওখান থেকে আমাকে নিয়ে যাবে। তো এই উদ্দেশ্যে গেলাম আর কি। তখন রাত 10টা বাজে। তখন যে দেখি যে একটা সিএনজি বসে আছে, আর বাকি সব সিএনজি চলে গেছে। আর সিএনজি গুলাই সিরিয়াল ভাবে চলে আর কি। আশেপাশে দোকান অফ হয়ে গেছে 10টা বাজে যেহেতু, তো সামথিং কিছু খোলা আছে আর একটা সিএনজি আছে। আমি বললাম যে এই যে ভাই যাবেন? বলছে কোথায় যাবেন? আমি বলছি যে জনগণ চৌরাস্তা যাবো। উনি বলছে যে ঠিক আছে বসেন, একটু দেখি আর 2টা লোক হয় কিনা। আমি বলছি ঠিক আছে, আমি একটু বসি, সমস্যা নাই। তো আধা ঘন্টার মতো বসেছিলাম, কোন লোক আসছিল না। আবার ওই লোক আমার বাড়ি চলে যাবে, তারা আছেন। তো উনি বললো যে ঠিক আছে ভাই চলেন, আজকে লোক আসবে না, আমরা চলে যাব। তো উনি আমাকে নিয়ে সিএনজি করে রওনা দিলেন। তো মাঝপথে 2টা পুলিশ আমাদের সিগন্যাল দিল যে সিএনজিটা থামানোর জন্য, 3 রাস্তার মোড়ে আর কি। সিএনজিটা থামালো ড্রাইভার। তো পুলিশ কোশ্চেন করছিল তোমরা কোথায় যাচ্ছ এত রাতে? আমরা বললাম যে স্যার আমি শিবপুর থেকে আসছি, আমার একটা ফ্রেন্ডের বাসা যাবো। তো উনি বলতেছে যে আমাদেরকে একটা হেল্প করতে হবে। ড্রাইভারকে বলতেছে যে তোমাকে 2000 টাকা দিব, ওই পাশে একটা লাশ পড়ে আছে, তো লাশটা আমরা সিএনজি করে নিয়ে যাব, বেলাবতে যাবো আর কি, লাশটাকে নিয়ে, তো আমাদের একটু দিয়ে আসবে। ড্রাইভারও বলতেছে যে এত রাতে লাশ নিয়ে যাবো। প্রথমে অস্বীকার করলো, তারপর বললো যে আপনাকে 2000 টাকা দিব, আর অনেক রিকোয়েস্ট করতেছে। তো উনি রাজি হলো যে ঠিক আছে 2000 টাকা দিলে আমি বেলাবতে দিয়ে আসবো। ওই লাশটা নিয়ে আসলো। লাশটা একদম বিশ্রী অবস্থা ছিল, তো এটা আর কি কাপড় দিয়ে মরানো ছিল, কাপড়টা রক্তে ভিজা ছিল। সিএনজির কোথায় রাখা হলো লাশটা? লাশটা ছিল রাস্তার পাশে পড়েছিল। তো আমরা বললাম যে কিসের লাশ এটা? পুলিশ বলতেছে যে আমরা এখান দিয়ে যাচ্ছি, তো দেখি যে লাশটা পড়ে আছে, তো লাশটা থানা নিয়ে যাব। তারপর লাশটা সিএনজিতে পিছনে উঠানো হয়। আমাকে বললো যে তুমি সামনে চলে যাও ড্রাইভারের সাথে, আর আমরা পিছনে 2টা পুলিশ আর লাশ, 2টা পুলিশ বসলো আর লাশটাকে কোলে নিয়ে। তো আমার একটু ভয় করতেছে যে পিছনে লাশ আর আমি সামনে, যে কি হচ্ছে এসব। আর আমার মোবাইলের চার্জে মামুনকে ফোন দিয়ে বলছি মামুন ভাই আপনি চৌরাস্তা যে একটা স্কুল আছে ওইটার সামনে আপনি দাঁড়ান, আমি ওখানে এখন সিএনজিতে আসি, আমার মোবাইলের চার্জ নেই, মোবাইলটা অফ হয়ে যাবে। তো উনি ওখানে দাঁড়িয়ে আছে আমার জন্য। তো সিএনজিতে কিছু দূর যাচ্ছি, কিছু দূর যাওয়ার পর লুকিং গ্লাসে আমার চোখ পড়লো।
যেটা দেখলাম যে দুটা পুলিশ যে লাশটা কোলে করে নিয়েছিল, ওই পুলিশ ছিঁড়ে ছিঁড়ে লাশটা খাচ্ছে। একটা পুলিশ আর একটা পুলিশ তারা মানে হাতটা চাবিয়ে খাচ্ছে লাশের। আমি দেখে বললাম ড্রাইভারকে, এই যে ভাই দেখেন লুকিং গ্লাসটা তাকান একটু। ড্রাইভার উপরে তো হয়ে গেল যেটা কি হচ্ছে আমার বলছে, এটা শুনতে পাচ্ছে না পেছনে। ফিস করে বললাম অত পিছনে না, ওরা আছে ওদের ইয়ের মতো করে, আর কর্ম শব্দ হচ্ছে। জাস্ট কর্ম শব্দ শুনে আমি তাকালাম লুকিং গ্লাসের দিকে যে পিছনে কি দেখি একটু। তারপর এটা দেখলাম ড্রাইভার আর আমি পুরো চমকে গেলাম, একটু অনেকটা ভয় পেয়ে গেলাম। সিএনজি চলতে আছে, ড্রাইভারটা ছিল অনেক সাহসী, আমাকে বললো দেখেন ভাই ভয় পেন না, এটা এক ধরনের আছে মাংস খেকু, যেটা মানুষের লাশ খেয়ে ফেলে, তো ভয় পাবেন না, হয়তো একটা মিস্টেক আমাদের সাথে হচ্ছে। তো আমি একটা নিয়ে চলে যাবো সিএনজি, যে সামনে একটা বাজার আছে জালারা বাজার, মানে যাওয়ার পথে কি একটা রাস্তাটা বিবরণটা হচ্ছে এমন, চারিদিক দিয়ে পানি, মাঝখানে একটা রাস্তা গেছে শিবপুর টু জয়নগর, এটা অনেকেই চিনে, চারিদিক দিয়ে পানি, মানে হাওড়ের মতো আর কি। আমরা দেখি পিছনে এই অবস্থা ঘটনাগুলো ঘটতেছে, দুজনই পুরো চমকে গেছি, এতটা ভয় পাইতেছিলাম যে লাশ কাছে আমাদের পিছনে বসে পুলিশ দুটা, তাদের মুখটা রক্তে লাল হয়ে আছে, ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে লাশটা। এগুলো সবই দুজনই দেখতে পাচ্ছ? আমরা কেউ ভয় পিছনে তাকাচ্ছি না, জাস্ট লুকিং গ্লাস দিয়ে দেখতেছি। ডর মানে ভয়। সপ্তাহে আমাদের সঙ্গে যোগ দিচ্ছে 4 জন অতিথি, স্বপন, মামুন, সুফল এবং ফাইজুল। আমরা এ সপ্তাহে ডর ধারণ করেছি নরসিংদীর পরিত্যক্ত একটা শ্মশান ঘাটে। ভয় পাওয়ার জন্য, ভয়ের অনুভূতি মনের মধ্যে আনার জন্য একটা ভৌতিক পরিবেশ অনেক বেশি জরুরি। আমরা সেই পরিবেশটাকে অনেক বেশি গুরুত্ব দেই। যে ঘটনা আপনার সামনে ঘটছে, দিনের আলোতে তার চাইতেও অলৌকিক ঘটনা আপনার সামনে হয়তো বা ঘটে যায়, কিন্তু আপনার মনের মধ্যে সেটা কোনো দোতনা সৃষ্টি করে না, কারণ তখন ভয় না পাওয়ার মতো পরিবেশ থাকে। এবং ওর চাইতেও হালকা ঘটনা নিশ্চুপ, নিবিড়, ঠান্ডা একটা পরিবেশে আপনাকে থ বানিয়ে দিতে পারে। সেরকম কিছু ঘটনা আমরা শুনছি। আবারও ফিরছি ডরে। আপনাদের সবাইকে আরো একবার ওয়েলকাম করছি। আমি আরজে কিবরিয়া। ফিরছি ঠিক সেখান থেকে যেখানে আমরা ছোট্ট একটা বিরতি নিয়েছিলাম। ডর। যাওয়ার পথে কি একটা রাস্তাটা বিবরণটা হচ্ছে এমন, চারিদিক দিয়ে পানি, মাঝখানে একটা রাস্তা গেছে শিবপুর টু জয়নগর, এটা অনেকেই চিনে, চারিদিক দিয়ে পানি, মানে হাওড়ের মতো আর কি। এই অবস্থায় আমরা দেখি পিছনে এই অবস্থা ঘটনাগুলো ঘটতেছে, দুজনই পুরো চমকে গেছি, এতটা ভয় পাইতেছিলাম যে লাশ খাচ্ছে আমাদের পিছনে বসে পুলিশ দুটা, তাদের মুখটা রক্তে লাল হয়ে আছে, ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে লাশটা। এগুলো সবই দুজনই দেখতে পাচ্ছ? আমরা কেউ ভয় পিছনে তাকাচ্ছি না, জাস্ট লুকিং গ্লাস দিয়ে দেখতেছি। আমাদের সাহস পাচ্ছিলাম না, আমরা সাহস পাচ্ছিলাম না পিছনে তাকাবো। তো সিএনজি অনেক জোরে চালাইতেছে, ফুল গিয়ার দিচ্ছে, বাট এক সময় লক্ষ্য করলাম যে সিএনজিটা স্লো হয়ে যাচ্ছে, কে যেন পিছন থেকে সিএনজিটাকে টেনে ধরে রাখতেছে, এরকম একটা মনে হচ্ছে। হ্যাঁ, আমি বলতেছি ভাই তাড়াতাড়ি চালান না, মুখ দিয়ে সাউন্ড বের হচ্ছে না। তাই গেছে আমি ওকে সিএনজি ওরাকে বলতেছি, কিন্তু আমার মুখ দিয়ে সাউন্ড বের হচ্ছে না, বাট মুখটা লড়তেছে। তো যাই হোক বুঝলাম যে ভাই তাড়াতাড়ি যান। সিএনজিটা যেমন কেউ পিছন থেকে টেনে ধরে রাখছে, বা অনেক ভারী কিছু একটা সিএনজিতে ভর করে আছে, বা সিএনজিটা যাচ্ছে না সামনে। তারপর হঠাৎ করে সিএনজিটা লাফিয়ে উঠলো, আমরা একদম পিছনে মানে ধাক্কা খেলাম। আচ্ছা, যেন সিএনজিটাতে কেউ টেনে ধরে রাখছিল বা ভর করে আসছিল, হঠাৎ করে সিএনজিটা খালি হয়ে গেল। তারপর সিএনজি এমন স্পিডে চলতে লাগলো। এই যে ধাক্কাটা খেলো তখন পিছনের কি অবস্থা? পিছনে তো আমরা ভয় তাকাতে পারছি না, তখন হঠাৎ করে আবার মানে সিএনজি চলতেছে, অনেক স্পিডে চলতেছে, লুকিং গ্লাস আবার তাকাতে ভয় করতেছে যে আসলে তাকালে কি দেখতে পাবো। তখন আমি একটু তাকালাম, সাহসকে তাকালাম, দেখি যে পিছনে কিছু নাই, কিছু নেই, মানে পুলিশও নাই, লাশও নেই। আমি বললাম ভাই দেখেন কিছু নাই, বলছে ভয় পাবেন না, কিচ্ছু হবে না। তো দেন জয়নগর বাজারের বটগাছের কাছাকাছি গিয়ে সিএনজিটা অফ হয়ে যায় একেবারে, আর চলতেছে না। তো তারপর সিএনজিটা একদম থেমে গেল। তারপর দুজন নামলাম, টাকা দেখলাম যে কিছু নেই, শুধু হাড়গুলো পড়ে আছে, লাশও নেই, পুলিশও নেই। হাড়গুলো তখনও আছে, একটু একটু রক্ত মাখা হাড়, আর সিএনজিটা পুরো রক্ত ভরা। সিএনজি রক্তে ভরা ছিল? রক্তে ভরা ছিল। রক্ত আসলো এমন কি যে লাশের যে সামথিং কিছু টুকরো ওখানে পড়েছিল হাড়ের সাথে, ওরা পুরো লাশটাই খেয়ে ফেলেছে। আর যখন সিএনজি চলতেছিল কর্ম অনেক শব্দ হচ্ছিল, তখন আমি ভয় কাঁপতেছিলাম, আমি প্রায় পড়ে গিয়েছিলাম। আমি তো সামনে বসছি, তো একটু জায়গা ছিল সামনে, তো ঝুলেছিলাম আর কি। ঘটার পরে তারপরে তো আপনার দেখা হয় মামুনের সাথে? না, তারপর আমরা সিএনজিটা এখানে রেখে জনগণ চলে গেলাম। তো ওখানে নাইট গার্ড আছে, ওনাদেরকে বললাম যে ভাই এমন হয়েছে,
তো জনাগড়ের পাশে ছিল আর কি ড্রাইভারের বাসা। তো ওনার এখানে নাগগেট গুলো পরিচিত ছিল যে ভাই আমার হয়েছে। ওরা বললো যে জাস্ট ভয় পাবেন না, আপনি এখানে থাকেন, সমস্যা নেই। আমি বলতেছি যে আমাকে তো আমার ওইখানে যেতে হবে, আমি কি করে যাবো, এখন গাড়িও না, আর এই অবস্থা তো আমাকে একা যাওয়া সম্ভব না। তখন ড্রাইভার বলতেছে, ড্রাইভারটা খুব ভালো ছিল, তার কথা আমি কোনোদিন বলতে পারবো না। তার নামটা অ্যাকচুয়ালি বলতে চাচ্ছি না, কারণ সে এখনো ওই সিএনজি চালাইতেছে। তো এখন যে নামটা বলে হয়তো অনেকে ভয়ে ওই সিএনজিতে উঠবে না, তাই বলতে চাচ্ছি না আর কি। তারপর আমি ভাবলাম যে না, আমার তো আজকে অনেক জরুরি একটা কাজ ছিল। একটু পর দেখলাম যে একটা বুড়ো লোক আসতেছে, সাদা পাঞ্জাবি পরানো, লাইট মেরে আর কি, টিপে টিপে টস দিয়ে আসতেছে। তো বাজে যেতে যাচ্ছে, তো নাইট গার্ডের যেটা দায়িত্ব, জিজ্ঞেস করলে ভাই কোথায় যাবেন, উনি বলতেছে যে আমি জয়নগর চৌরাস্তা যাবো আমার মেয়ের বাসায়। এত রাত্রে আপনি কেন যাবেন? বলতেছে যে একটা জরুরি কাজ আছে, মানে একটা কাজে আর কি, তাকে ডাক দিচ্ছে যাওয়ার জন্য, মানে তাই যাচ্ছে। তারা বললো যে নাইট গার্ডটা তাহলে হুজুর একটু দাঁড়ান, আপনি আমাদের একটা লোক আছে ওখানে যাবে, তো কিছু নিয়ে যাবেন কষ্ট করে। ও কোথায় যাবে? আমাকে দেখে বলতেছে তুমি ভয় পাচ্ছ কেন? ভয় পেও না, আর তোমার এমন করতেছে, কাঁপতেছে কেন? আমি ভয়ে কাঁপতেছিলাম। আচ্ছা, এই ঘটনা দেখার পর আমি নিজেকে কন্ট্রোল করতে পারতেছিলাম না যে এটা কি দেখলাম একটু আগে। তারপর হুজুরকে শেয়ার করলাম, হুজুর বলে কিছু হবে না, আমার সাথে চলো, তোমাকে আমি ওখানে যাব, তোমাকে ওইখানে দিয়ে যাব। তো হুজুরের সাথে হাঁটতে হাঁটতে জয়নগর চৌরাস্তা পৌঁছালাম, গিয়ে দেখে ওখানে মামুন দাঁড়িয়ে আছে। আমাকে দেখে মামুন দৌড়িয়ে আসলো যে কি ব্যাপার, এতক্ষণ লাগলো কেন? আমরা 12টা বেজে গেল। মামুনের কাছ থেকে শুনি, মামুন মানে স্বপনকে দেখে কি বোঝা যাচ্ছিল যে স্বপন ভয় পেয়ে আছে বা খুব আতঙ্কের মধ্যে আছে? স্বপন আসবে এটা আমাকে আগেই বলছে, রিসিভ করার জন্য জয়নগর চৌরাস্তা আসলাম, ওখানে ওর জন্য ওয়েট করতেছি। কিন্তু যতক্ষণ সময় লাগার কথা তার থেকে অনেক সময় ওভার হয়ে গেছে, ও আসতেছে। তারপর ও যখন আসলো, তো ওকে আমি অনেকবার ফোন করছি, ওর ফোনটা বন্ধ করছি। তো আমি বললাম ওয়েট করি, ও আসবে। তো আসবে দেখলাম ও আসছে, আর ওর সাথে একটা হুজুর আসছে। তো ওকে দেখলাম, জিজ্ঞেস করলাম এত লেট হলো? ও বলছে যে অনেক ঝামেলা হয়েছে রাস্তার মধ্যে, পরে বলবো না, এখন চল বাসা যাই। ওরা জিজ্ঞেস করলাম ওকে, বলছে ও মানে আমি আসতে পারতেছিলাম না, ওই জালরা বাজার কাছ থেকে হুজুর আমাকে এখানে নিয়ে আসছে। তো বললাম যে আচ্ছা ঠিক আছে। তো স্বপন আর আমি বাড়ি চলে যাচ্ছি, তো হুজুর আবার ব্যাক করে চলে যাচ্ছে। তো হুজুর চলে যাচ্ছে, আমরাও চলে যাচ্ছি। তো আবার পিছন থেকে তাকালাম, তাকায় দেখি আর হুজুর নাই, হঠাৎ করেই নাই। তখন আমি চিন্তা করলাম যে ব্যাপার কি স্বপন? বলছে যে কি হচ্ছে বুঝতেছি না, অনেক ঘটনা আছে, বাসায় গিয়ে বলবো না, এখন চল, এখানে দেরি করা যাবে না, বাসায় চলে যাই। তারপরে আমরা মানে ওকে হুজুরকে আবার যে ডাকার চিন্তাটা, সেটা অ্যাকচুয়ালি কতক্ষণ পরে হয়েছিল? 5-10 মিনিট? না না না, সাথে সাথে হয়ে গেছে। প্রায় 2-3টা কাইক দিয়ে সামনে গেলাম। তারপর আবার ভাবলাম যে হুজুরকে একটা ধন্যবাদ না দিলেই নয়, এখানে আসা একা একা হেঁটে আসা পসিবল ছিল না, আমার যে কন্ডিশনটা ছিল। তখন পিছনে ফিরে তাকালাম, দুজনেই। আমার আগে তাকালো মামুন ভাই, দেখলো যে হুজুর নেই। বলতেছে স্বপন এটা কি, হুজুর কই? আমিও তাকালাম, দেখি হুজুর নেই। তারপর আমি একদম থ হয়ে গেছি যে আমি কার সাথে আসলাম। এই হুজুর তো এই এলাকারই, যে এলাকা পর্যন্ত নিয়ে এসেছে তোমাকে, এই এলাকারই, বাট মামুন চিনতে পারতেছিল না। বলতেছে যে হুজুরটা কে, আমি তো চিনতে পারতেছি না। মামুনের তো চেনার কথা। না, আমিও চিনতে পারতেছিলাম। আমি প্রথম দর্শনে চিনতে পারি নাই যে হুজুরটাকে, মানে একজন লোক নিয়ে আসছে। তারপর আপনারা যখন দ্বিতীয়বার ওনার দিকে তাকালেন, মানে ওনাকে আর দেখতে পারলেন? কিছু তাকালাম আর কি। তখন আমি জিজ্ঞেস করলাম যে কি হলো? সবচেয়ে মিস্টেরিয়াস ম্যান তো উনি হয়ে গেল। আমি তো অবাক হয়ে গেলাম। তখন আমি জিজ্ঞেস করলাম স্বপনকে যে ব্যাপার কি? বলে স্বপন তো আগে যে কি হয়েছে এগুলো জানি, আমি তো এগুলো জানি। তখন স্বপন আমাকে বললো কি যে আরো ঘটনা আছে, এগুলো এখন বলা দরকার না, চল বাসায় চলে যায় তাড়াতাড়ি। পরে আমি বললাম ঠিক আছে। পরে ওকে নিয়ে আমি আমাদের বাড়িতে চলে গেলাম। তখন তো বাড়িতে যাওয়ার সময় তো আর কোনো মনে হয় কোনো প্রবলেম হয়নি। ওর কাছ থেকে সবকিছু শুনলাম, যেটা আপনারা একটু আগে সবাই শুনলাম। তো এখানে হুজুরের বিষয়টা আমরা যেটা মনে করতে পারি, সিএনজিতে যে ঘটনাগুলো স্বপনের সাথে ঘটছে, ওটা হচ্ছে হয়তো খারাপ কিছুটা ছিল, আর হুজুরটা হয়তো বা দিনদের মাঝেও মানে ভালো কিছু থাকে না, ওইটা হয়তো বা স্বপনকে সেভ করছে, এইরকম সেটা হতে পারে। সেটাই আমি এখনো মনে হলে আমার পুরো শরীর, দেখেন এই অন্ধকার জঙ্গলে বসে আছি, আমার পুরো শরীরটা এখনো দেখেছে শিউরে উঠে কাঁপতেছিল। মানে যেই সিনারি গুলো আছে শুনলাম মামুনের কাছে শুনলাম একটা লাশ, তাও আবার তার মাথা নেই, পড়ে আছে রাস্তায়। স্বপন নিজের চোখে, স্বপন এবং সিএনজি ওয়ালা দুইজন ভয় পেয়ে ভুল করেছে, এটা কিভাবে বলি? সিএনজিতে রক্ত ছিল, সিএনজিতে হাড়গোড় ছিল। তো আসলে কখন যে কি ঘটে আমরা আসলে ক্লিয়ারলি কখনোই বলতে পারি না। রেহান, আমি একটা ছোট্ট ঘটনা বলতে চাই। মানে সিএনজি নিয়ে যখন এত কথা হচ্ছিল, কিছুদিন আগের একটা ঘটনা, এই ঘটনাটা আমার সাথেই ঘটছে। আসলে এটা মানে চিন্তা করলে ঘটনা, আবার চিন্তা না করলে কোনো ঘটনাই না। আমি আমাদের এলাকায় যখন যাচ্ছিলাম, আমি গ্রামে যাচ্ছিলাম, তখন আমার এখান থেকে যাইতে যে মামুন ভাইয়ের মতো আমি খুব লেট করে আর কি, একটু আমি কিছু কাজে খুব বেশি স্লো। তো ওই দিন এত মাত্রায় স্লো ছিলাম যে খুব লেট করে রওনা দিয়েছি। তারপরে যখন একটা জায়গায় সিএনজি নিয়ে যেতে হয়, রাস্তাটা অনেক ভালো বলতে বোঝাচ্ছি যে রাস্তাঘাট পুরো পিচ ঢালা রাস্তা।
কিন্তু 10টার পর থেকে ওখানে খুব একটা যানবাহন চলাচল করে না। এটার কারণ হচ্ছে কিছু একটা জায়গা আছে যেখানে মাঝে মাঝে ডাকাতির অনেক একটা কুখ্যাতি আছে, যে ডাকাতি হয়। তো ওইখানে ডাকাতের কুখ্যাতির যে ঘটনাটা আছে, এই জন্যই 10টার পর মূলত ওইখান দিয়ে খুব কেউ বিপদে না পড়লে যাতায়াত করে না। তো আমি যখন গেছি ওই স্ট্যান্ডারে কয়েকটা সিএনজি ছিল হাতে গোনা। তো একটা সিএনজি আমি রিজার্ভ নিয়ে আর কি যেতে চাইছিলাম, যে আমি সরাসরি চলে যাব। তো টাকা ডেফিনেটলি অনেক বেশি দিতে হচ্ছে, কিন্তু তারপরেও তারা রাজি হচ্ছিল না। তো একজন দেখলাম যে মোটামুটি একটু সাহস করছে, তো সেই জন্য আমি রাজি হয়ে গেছি। তো ঘটনা হচ্ছে তার সাথে আমি কথা বলতে বলতে আসতেছি এবং এই রাস্তা নিয়ে অনেক কথাবার্তা হচ্ছে এবং সে একটা স্পেসিফিক একটা জায়গার কথা বলছিল, মানে ডাকাতির ঘটনা থেকে আস্তে আস্তে ডাইভার্ট হয়ে একটু ভৌতিক দিকে চলে গেছে। এবং সে যেই লোকেশনটার কথা বলে আমাকে ঘটনাটা বলতেছে, যেটা আমি জানতাম না। আমি ডাকাতির কথা জানতাম, কিন্তু ভৌতিক বিষয়টা আমার জানা ছিল না। পরে ওই জায়গায় যখন সিএনজিটা পৌঁছাইছে, ঠিক তখনই সিএনজিটা খাট করে বন্ধ হয়ে গেছে। ঠিক ওইখানে মানে কোনো কিচ্ছু নাই, আশেপাশে বাড়ি ঘর নাই, অনেক দূরে দূরে, মানে আশেপাশে হচ্ছে ক্ষেত এবং এই ক্ষেতের পরে হচ্ছে বাড়ি ঘর। মানে অনেক জোরে যদি তুই চিল্লাস তাহলে হয়তোবা কেউ শুনতে পাবে কিনা সন্দেহ আছে। তো ওইখানে যখন তো উনি নিচে নামা একটু দেখতেছে যে কই, আমি মোবাইলের টর্চ ওনারে ধরছি যে দেখেন কি হচ্ছে। তো এইদিকে সিএনজির আবার সামনের যে হেডলাইটটা, মানে এটা হচ্ছে একবার আপ ডাউন করতেছে, আসতেছে যাচ্ছে। তো এই ফাঁকে যখন বেশি দূর পর্যন্ত যায় না, সিএনজির আলো এমনি তো খুব বেশি দূর যায় না, ছোট তো আপ ডাউন যখন করতেছে, আমরা দূর থেকে দেখতেছি কি কিছু একটা হাইটে আসতেছে। আমাদের আমরা যেই দিকে যাব সেই অপোজিট দিক থেকে আসতেছে, কিছু একটা হেঁটে আসতেছে এবং এটা খুব সম্ভবত মহিষ বা এই ধরনের কোন একটা মানে প্রাণী জাতীয় কিছু, একটু বেশ বড় টাইপ। তো এটা মানে প্রথমে বুঝতে পারিনি, তখন সিএনজি ড্রাইভার একটু ভয় পেয়ে গেছে। উনার ভয় দেখে আমি সত্যি কথা বলে আমি নিজেও ভয় পেয়ে গেছি। যে মানে হঠাৎ করে এই সময়ে এরকম জিনিস এইখানে কোত্থেকে আসলো। তারপর এবং কপাল ভালো ওই দিন ঠিক এই সময়ে 2-1 মিনিটের মধ্যে ওই রাস্তাটাতে আবার পুলিশ টহল দেয়, রাতের বেলা পুলিশের জিপ গাড়ি টহল দেয়। তো ঠিক এমন সময় পুলিশ আবার আসছে, মানে আমরা যে দিক থেকে আসছিলাম ওই পেছন দিক থেকে পুলিশের জিপটা আসছে। পুলিশ আসছে এই জন্য যে হঠাৎ এখানে লাইট জ্বলতেছে, নিতেছে, ঘটনা কি। পরে ওরা আসার পরে আমরা বললাম যে এই অবস্থা, তখন ওরা একটু দয়া পরবশ হয়ে ওই যে সিএনজিটা পুলিশের গাড়ি জিপ গাড়ির সাথে বেঁধে বলছে যে, কারণ ওরা আমরা বলছিলাম যে এইখানে যদি ছেড়ে যায় একটা বিপদের ঘটনা, তো ওরাও ছাড়ে নাই, ঠিক আছে চলেন। তো ওই সবচেয়ে মজার বিষয় হচ্ছে পুলিশের গাড়িটা যখন আসছে, ওদের যে এত হেডলাইটের আলোতে দেখলাম, ওইখানে কিন্তু ওই প্রাণীটার কোনো অস্তিত্বই দেখতে পাইনি, কিচ্ছু ছিল ওইটা আর দেখতে পাসনি, কিছুই নাই ওইখানে, একদম নর্মাল ফাঁকা রাস্তা, কিচ্ছু দেখা যায় না। মানে জাস্ট ওইটা আমি সিরিয়াসলি দুজন, আমি আর সিএনজি ড্রাইভার তখন একজন আরেকজনের দিকে তাকাচ্ছি, উনি বলে ভাই কি হলো এটা জানি দেখলাম। ঠিক ওই জায়গাটায় সেই সিএনজিটা থেমে গেল, বন্ধ হয়ে গেল। এটাও একটা, এই তো যদি চিন্তা করি অনেক ভাবে তাইলে হয়তো অনেক কিছু, আর নাহলে টেকনিক্যাল ফল্ট, দুর্ভাগ্যবশত ওই জায়গার মধ্যে নষ্ট হয়ে গেছে। এক্স্যাক্টলি। কিছু জায়গায় মনে হয় আছে যেখানে গেলে আসলেই কিছু না কিছু ঘটবেই, জানি না আজকে এখানে কিছু ঘটে যায় কিনা। বিষয়টাই এমন, কখনোই মিলে না, আমরা সবাই একসাথে থাকলে ভয়। আচ্ছা, তো মামুন ভাই, আমরা যেটা ডট টিমের কাছে শুনেছিলাম আপনার নিজের আরো কিছু ঘটনা আছে, সো আমরা একটু সেই ঘটনার দিকে যাই এবার। হ্যাঁ, আমার আরেকটা ঘটনা, ওটাও আমি এখন বলি সবার সাথে। প্লিজ আমরা শুরু থেকে ঘটনাটা শুনি। হ্যাঁ, তো তখন আমি গ্রামে থাকতাম, বেশ কয়েক বছর আগের ঘটনা এটা। আমাদের গ্রামে হচ্ছে আমাদের বাড়ির পাশে বিল আছে, পুকুর, বিল, তো ওইগুলায় প্রচুর মাছ আসে আর কি আমাদের এদিকে। বিল বা ওই যে পানি আসে, মাছ, এগুলো কিন্তু স্বপন দেখছে সবকিছু। আমার মাছ ধরার অনেক নেশা, আমি মাছ ধরতে পারি প্রচুর। ওখানে আমাদের বর্ষাকালে পানি যখন কমে যায় তখন মানে মাছ ধরার প্রচুর একটা ইয়া থাকে সবার মাঝে। তখন পলো, মানে অনেক হয়তো চিনবে, পলো দিয়ে মাছ ধরে আর কি। তো ওইটা দিয়ে আমরা মাছ ধরতাম। মানে মাছ ধরার সিস্টেমটা হচ্ছে এরকম যে খুব বুড়ে যেতে হবে। আচ্ছা, বুড়ে যাওয়া লাগবে, যে যত বুড়ে যেতে পারে মাছ তত বেশি হবে। তো ওইটা করতাম নিয়মিত, ওই মাছ ধরতাম পলো দিয়া। অনেকে যেত, 10 জন 15 জন সবাই মিলে মাছ ধরতাম। তো ওই যে মাছ ধরতাম, মানে খুব বুড়ে উঠতে হবে, এটা আমার মানে নেশা হয়ে গেছে একবারে। আচ্ছা, ঘুমাতে যাওয়ার আগে আমার এটাই চিন্তা যে আমাকে বুড়ে উঠতে হবে, মাছ ধরতে হবে। তো একদিন মানে এই চিন্তা নিয়ে ঘুমাচ্ছে যে আমি বুড়ে উঠে মাছ ধরতে যাবো। তখন ঘুমের মধ্যে আমি শুনতেছি কি যে আমাকে আমার প্রতিবেশী একজন মাছ ধরতে যায়, ও এসে বলতেছে কি, এই মামুন তাড়াতাড়ি উঠ, সকাল হয়ে যাচ্ছে। কয়েকবার বলার পরে আমি একটু সজাগ হয়েছি যে কে, বলছে আমি অমুক, তাড়াতাড়ি আয়, মাছ সকাল তো হয়ে যাচ্ছে। তো আমি বললাম যে আচ্ছা ঠিক আছে, তুই দাঁড়া, আমি আসতেছি।
পরে ও বলছে আমি যাচ্ছি তুই তাড়াতাড়ি আয়। এটা বলে ও চলে গেছে। তো এই যে আমাকে ডাকতেছিল, আমি সজাগ হইয়া আমি বললাম কি পলোটা নিয়ে আর মাছ ধরার ইয়েটা নিয়ে আমি মানে রওনা হয়ে গেলাম। কয়টা বাজে কি অবস্থা আমি কিছু জানি না। আমাকে একজন ডাকে গেছে, আমি চলে গেছি, ভাবছি যে ও আগেই চলে গেছে, আমি লেট করে ফেলতেছি, আমি আরো তাড়াতাড়ি করে চলে গেলাম। যাওয়ার পরে ওখানে পানিতে নামার আগে আমরা প্রতিদিন যেটা করি সেটা হচ্ছে সবাই আসার জন্য ওয়েট করি, সবাই একসাথে নামি, নাইমা মাছ ধরি। তো ওইখানে যাই দেখি আমি একটা লোকও নেই। চিন্তা করলাম যে এখনো কেউ আসে নাই, আমি কি সবার আগে চলে আসলাম? তখন ভাবলাম যে আমাকে যে ডাইকে আসছে ও তো আসার কথা, আর কেউ না আসলে ও কোথায়, ও তো নাই। পরে বললাম যে ও হয়তো বা কোথাও আশেপাশে কোথাও গেছে, আসবে হয়তো, আমি একটু ওয়েট করি। অনেকক্ষণ অপেক্ষা করলাম, কেউ আর আসে না। আমার একটু ভয় লাগতেছে যে প্রতিদিন সবাই এত লোক আসে, আজকে কেউ আসতেছে না কেন, আর আমাকে যে ডেকে আসছে সে কোথায়? তখন আমি অপেক্ষা করতেছি, 2 জন লোক আসছে। তো আমরা প্রতিদিন যারা একসাথে মাছ ধরি ওরা কিন্তু সবাই মোটামুটি চিনি, ওই 2 জন লোককে আমি চিনি না। আচ্ছা, মানে 2 জন লোক আসছে, অনেক কালো। তো বললাম যে কে এগুলো, চিনি না কিছু না। বললাম যাই হোক, যাই আসছে পাশের গ্রাম থেকে হতে পারে, হ্যাঁ হয়তো বা অপরিচিত, প্রথমবারের মতো আসছে এরকম। তো ওরা বললো কি মামুন ভাই চলেন নেমে যাই। বলছে আরো তো অনেক আসবে, সবাই আসুক। বলছে আজকে কেউ আসবে না, আজকে আমরা 3 জনেই মাছ ধরবো, অনেক বেশি মাছ পাবো। তো বললাম একটু অপেক্ষা করি। বলছে না এখনই নামেন না, দেখেন প্রচুর মাছ আছে আজকে। পরে মানে অনেকক্ষণ অপেক্ষা করার পরে 3 জন নেমে গেলাম। নামার পরে আমি সবসময় মাছ ধরি। তো ওরা বলতেছে কি মামুন ভাই এইদিকে মাছ বেশি, এইদিকে মাছ বেশি, এবং কথাগুলো মানে স্বাভাবিক থেকে একটু অস্বাভাবিক লাগতেছিল আমার কাছে। কিরকম? মানে সবসময় আমরা একজনের সাথে একজন কথা বলি মাছ ধরতে গেলে, একজন আরেকজনকে ডাকি, ওরকম না, এর থেকে একটু মানে অন্য টাইপের কণ্ঠস্বরে কোনো ধরনের একটু পরিবর্তন। তখন আমি এটা ততটা গুরুত্ব দিতেছি না। আমাকে খালি বলতেছে কি মামুন ভাই এইদিকে মাছ বেশি, এইদিকে মাছ বেশি। তো ওরা যেদিকে বলতেছে আমি ওই দিকেই যাচ্ছি। তো যাচ্ছি তো দেখলাম কি অনেক মাছ, আসলে অনেক মাছ আছে। তো ওরা আমি মাছ দেখাই দিচ্ছে, আমি মাছ ধরতেছি, মানে মাছ ধরতে পারতেছি না। মানে মাছ দেখে আমি খুব মানে অন্য দিক চিন্তা বাদ দিয়া মাছের নেশায় আমি ডুবে গেছি, যে মাছ তো প্রচুর। তখন ওরা করলো কি, ওরা আমাকে মাছ দেখাই দিয়া ওরা একটু দূরে চলে গেল। মানে ওরা দূরে চলে, ওরাও মানে মাছ ধরার মতো এটা কিছু করে আস্তে আস্তে দূরে চলে যাচ্ছে। আমি বিষয়টা খেয়াল করতেছি না কেন, আমার তো মাছের দিকে নেশা, আমার তো নেশা মাছের দিকে। ওরা কোথায় যাচ্ছে ওটা আমি আর চিন্তা করতেছি না। তখন আমি মাছ ধরতেছি, খালি সামনেই যাচ্ছি। তখন দেখলাম কি হঠাৎ করে মানে মাছ আছে ঠিকই, মাছের নেশা আমি এতটাই ভূত হয়ে গেছি যে আমি একটা জিনিস খেয়ালই করিনি। হঠাৎ করে যখন আমি খেয়াল করলাম, এটা আমার মাছ ধরার জীবনে আমি কখনো এরকমটা কল্পনা করতে পারিনি। আমি দেখলাম কি যে একটা লাশকে মাছ খাচ্ছে, মাছ মস্তক মাংস টুকরা খাচ্ছে, মানে খাদ্য খায় মাছ এরকম, কিন্তু এটা লাশ। আমি তো ভয় পেয়ে গেছি। ওই 2 জন লোক কোথায় নাই, আপনি একা? তখন আমি তখন একা, সব দিক দিয়ে নীরব, মানে মাছগুলো মানে খাওয়ার মতো খাচ্ছে, আমি তাকায় দেখতেছি। পরে যখন আমি দেখলাম, আমি তো বুঝে গেছি যে আমার তো একটা কিছু হয়ে গেছে। আমি ওখান থেকে তাড়াতাড়ি করে চলে আসলাম প্রাণে। আসার পরে এসে দেখি 2 জন লোক আসছে। ওই 2 জনই? ওই 2 জন না, আবার অন্য 2 জন, মানে যারা মাছ ধরতে আসছে ওরা আসছে। আচ্ছা। আসার পরে বললো যে কি ব্যাপার তুই আগেই নামে গেলে? ওরা বলছে যে কেউ আসতেছে না, লেট হয়ে যাচ্ছে। আর 2 জন ছিল, ওরা কোথায় গেছে আমি বলতে পারছি না। ওদেরকে এই ঘটনাটা বললাম। পরে বলছে তুই তো বড় বাসা বেশি গেছিস। বলছে কিরকম? পরে বলতেছি তুই অনেক আগে চলে আসছিস। তখন চিন্তা করে দেখছি যে আমি চলে গেছি রাত 3টার আগেই। কিন্তু তখন অনেক অন্ধকার থাকার কথা না? অন্ধকার থাকার কথা, কিন্তু ততটা না, পানিতে মানে মোটামুটি দেখা যায় সবকিছু। আচ্ছা, পানি তো। ওরা যখন আসলো তখন যেই একটা লাশ আপনি খেতে দেখলেন, মাছ খাচ্ছে, তখন ওটা ছিল না? তখন আমি টানে চলে আসছি, দৌড়ে চলে আসছি। আচ্ছা, ওইটা আমি বলতে পারি। ওদেরকে আমি বললাম আমি চলে আসছি, এবং ওই টাইমটাতে আজান দিয়ে ফেলছিল। আচ্ছা, মানে সবার কাছ থেকে যেটা শুনি ব্যাপারে সেটা হচ্ছে যে আজান দিয়ে ফেলে নাকি এই জিনিসগুলো আর থাকে না, আজানের আগেও এই পানিতে মাছের সাথে বা এইগুলাই থাকে। তো ওই টাইমটাতে আমি যে মানে মাছের নেশা আগে চলে গেছি, আর আমাকে কে ডাকছিল সেটা আমি আদৌ বলতে পারবো না। ওখানে হচ্ছে কি এরকম একটা ঘটনায় ঠিক 1-1.5 বছর আগে একটা লোক মারা গেছে এখানেই। আচ্ছা, মানে এখানে বলতে কি এই বিলেই এক সাইডে আর কি। এবং ও মারা যাওয়ার পরে ওর মরা লাশটা পানিতে পয়সা ছিল। কিভাবে এই ধরনের ঘটনা কিভাবে মারা গেছে এটা ও জীবিত থাকলে হয়তো আমরা ঘটনা জানতে পারতাম, কিন্তু ওটা জানা মানে কিন্তু তার লাশটা পাওয়া গেছে একটা সাইডে, মানে বিলের একটা সাইডে পাওয়া গেছে একদম। মানে সে কি মাছ ধরতে গেছিল নাকি অন্য কোনো কারণে? তার মাছ ধরা, মানে তারও মাছ ধরা এসেছে। তো সে মারা গেছে। আমার একটা বিষয় একটু জানার ছিল, যখন যেই 2 জন বাকিরা পরে আসছে, যদি আপনারা 3 জন মিলে যে দেখতেন যে আসলেই ওখানে সেই লাশটা আছে কিনা, যেখানে আপনি দেখছেন যে মাছ লাশ খাচ্ছে, তাহলে হয়তো বা বিষয়টা আমরা কিছুটা ক্লিয়ার হইতে পারতাম। তখন আমি ওদেরকে বলছি, বলার পরে আমার ঘটনা তো আজানের আগেই ঘটে গেছে। ওদেরকে বলার পরে বলছে কোন জায়গাটাতে। তো তখন মানে প্রায় সকাল হয়ে যাচ্ছে, সবাই আসছে, ভয় কমে গেছে। তখন বললাম যে ওই জায়গাটাতে গিয়ে দেখি কিছুই নেই। ওকে,
তো ওখানে সবাই মিলে যাওয়ার পর আর কোনো কিছু দেখতে পান নাই? না, সবাই মিলে গেলাম, দেখতে পেলাম না। তখন ওরা বললো যে ওই যে আগে যে লোকটা মারা গেছে ওই লোকটার মতো আমি হয়তো মারা যেতে পারতাম, কিন্তু আজান দেওয়ার কারণে ওই জিনিসগুলো আমাকে ছেড়ে দিছে বা ওই জিনিস চলে গেছে, এই কারণে আমি হয়তো বেঁচে গেছি। ওকে, যে আপনি বেঁচে গেছেন বলে আপনার স্টোরিটা আমরা জানতে পারছি। যে মারা গেছে তার স্টোরিটা হয়তো আমরা কখনো জানতে পারবো না। তো অনেক ধন্যবাদ মামুন ভাই যে এই ঘটনা কয়েকটা শোনানোর জন্য। তো এবার তো গ্রুপে আরো অনেকেই আছে, তো এবার আমরা একটু তাদের দিকে মুভ করি, তাদের স্টোরি শোনা বাকি রয়ে গেছে। ওকে, এবার গ্রুপের বাকি মেম্বারদের দিকে আমরা চলে যাচ্ছি। এতক্ষণ ধরে আমরা শুনলাম স্বপন এবং মামুন ভাইয়ের ঘটনা। এবার হচ্ছে আমরা যাদের কাছে যাচ্ছি, পরিচয়টা একটু প্রথমে আপনার কাছেই জানি। আমি গাজী ফাইজুল ইসলাম। ওকে, ফাইজুলের ঘটনা আমরা শুনবো। ফাইজুলের কাছে যাওয়ার আগে আরো একজন আছে, আমরা যেটা রেহানও কিছুক্ষণ আগে বলেছিল, তার কাছে আমরা একটু যাই, যে সে অনেকক্ষণ যাবৎ বসে আছে এবং তার ঘটনা শোনার জন্য আমরাও খুব অপেক্ষা করছি। আমি জানি সবসময় যখনই তার কাছে গেছি আমরা খুব ইন্টারেস্টিং কিছু ঘটনা পেয়েছি। তো সুফল, কি অবস্থা, কেমন আছেন? হাই, আমি অনেক ভালো আছি। তবে একটা বিষয় সেটা হচ্ছে যে আসলে এখন আমরা যে প্লেসে আছি এই প্লেসটা আমার জন্য মোটেও নিরাপদ না। কেননা এর আগে আমার সঙ্গে অনেক ঘটনা ঘটেছে। যারা আমার ট্রিটমেন্ট করেছে, হুজুর যারা, তারা বলেছে আমার জন্য এরকম প্লেস আসলে নিরাপদ না। তারপরেও এরকম একটা শ্মশান, যেটা অনেক আগে শ্মশান ছিল, মরা শ্মশান, সেখানে আমরা বসে আছি। জানি না কি ঘটবে, আল্লাহ না করুক। আই হোপ যে কিছুই ঘটবে না, কারণ অ্যাটলিস্ট ডট টিম সেই ব্যবস্থাটা করেছে যত দূর সম্ভব। তারপরেও আসলে তো বিপদ কারো বলে ভয়টা তো মনে মধ্যে থাকবে। এইখানে সুফলকে একটা এক্সট্রা থ্যাঙ্কস দিতে হয়। সুফল এই রিস্কটা নিয়েছে শুধুমাত্র ডরের প্রতি ভালোবাসা, ডরের টিমের প্রতি তার ভালোবাসার জন্য সে এই রিস্কটা নিয়েছে। সে আমাদের সাথে এই জার্নিতে এই শ্মশানের মধ্যে এসছে। তো আমরা সুফলের ঘটনা তো শুনবো, তার আগে আমরা ফাইজুলের ঘটনার দিকে চলে যাই। ফাইজুল, আপনার যেই ঘটনাগুলো আছে, শুরুতে কোনটা দিয়ে শুরু করতে চান? কোন ঘটনাটা? আমাদের এলাকায় একটা চাচা আছে। ওকে ফাইজুল, এক মিনিট একটু আমি ইন্টারাপ্ট করি। এই আপনার ঘটনায় যাওয়ার আগে বলেন তো যে কখনো এত রাতে এই ধরনের শ্মশানে আর কখনো যাওয়া হয়েছে? আসলে এইরকম জায়গার পাশ দিয়ে গেছি, কখনো এরকম ভাবে কোথাও বসা হয় না, তাও বসে এত রাতের বেলা আড্ডা দেওয়া হয় না। আর এই জায়গাটা যেহেতু খুবই হন্টেড, আমার কাছে নতুন, এখানটা আশেপাশে কোনো বাড়ি ঘর নাই, কোনো মানুষের ছায়া নাই, শুধু আমরা কয়েকটা মানুষ এখানে বসে আছি। খুব ভয় লাগতেছে। আই হোপ যে আপনার জীবনে আমি যেটা শুনেছি, মানে ডট টিমের কাছে, এর চেয়েও ভয়ঙ্কর কিছু ঘটনা আপনার কাছে আছে। জি, তো আমরা সেই দিকে যাই এবার। তো আমাদের এলাকায় যে চাচাটা আছে। কোন এলাকা এটা? আমাদের ঢাকা নবাবগঞ্জে। তো আমাদের এলাকায় মোটামুটি হিন্দুদের বসবাস। তো হিন্দু লোকটা নাম ধর্মচান। ওকে, তো এটা অ্যাটলিস্ট 30-40 বছর আগের হবে। ওই সময় খুব যাত্রার খুব প্রভাব ছিল, মানুষের দূর দূরান্তে যাইতো, এন্টারটেইনমেন্ট যাত্রাটাই ছিল। তো ঘুম করে রাত্রে যাত্রা দেখার জন্য সে অনেক রাত্রে গেছে এবং দেখা যায় যে রাত কয়টা হয়েছে সে তার নিজেও জানে না। দেখা যায় যাত্রা শেষ হয়েছে, সে ভোর রাতের আগদে এইরকম মুহূর্তে যাত্রা শেষ হয়েছে। ওইখান থেকে হাইটে আসতে হবে। তখন হাতের টর্চ লাইট কিছু ছিল বা কারো কাছে হারিকেন ব্যবহার করতো, এরকম ছিল। তো ওইখান থেকে বাড়ি থেকে প্রায় 2-3 কিলোমিটার দূরে হবে ওই লোকেশনটা। আচ্ছা, বাড়ির দিকে সে আসতেছে। তো আমাদের এলাকায় ঢোকার সময় একটা জায়গা আছে, এটার নাম হয়েছে শ্মশানঘাট প্লাস। ওইখানে একটা ছাড়া বাড়িঘর ছিল একটা সময়, কিন্তু এখন নাই। তো ওই রাত করে 2-3 কিলোমিটার হাইটে ওইখানে আসবে, সারা বাড়ির ওই পাশ দিয়ে। ওইখানে এর আগে 2-1টা ঘটনা ঘটছে এরকম, যে রাত্রে ফাঁসি দেওয়া মানুষ মরে আসছিল ওইখানে, সুইসাইড কেস ওইখানে আসছে। তো সে এজ ইউজুয়াল যাত্রা লেখা প্রতিদিনই আসে এরকম, বা যখন যাত্রা হয় তখন আসে। তো আসার সময় একটা ছোট একটা খাল আছে, খালে হালকা পানি চলে যাওয়ার মুহূর্তে হালকা পানি পা একটু ভিজাইতে হয় আর কি, কিরকম। তো ওইখান দিয়ে সে যাবে এরকম একটা অ্যাটাম দিছে। তো যাওয়ার সময় সে পাটা পানিতে ফেলছে। তো তার পাশ থেকেই সে ফিল করতেছে যে আরেকটা মানুষও এরকম পা ফেলছে। ডর মানে ভয়। ডর। ছোট একটা খাল আছে, খালে হালকা পানি চলে যাওয়ার মুহূর্তে হালকা পানি পা একটু ভিজাইতে হয় আর কি, কিরকম। সে যাবে এরকম একটা অ্যাটাম দিছে। তো যাওয়ার সময় সে পাটা পানিতে ফেলছে। তো
তার পাশ থেকেই সে ফিল করতেছে যে আরেকটা মানুষও এরকম পা ফেলছে, বাট সে কিন্তু একা ছিল। সে এক পা আগায়, ওইটাও এক পা আগায়, মানে ওই শব্দটা মানে তার সাথে কিছু হ্যাঁ, একটা তার সাথে। আসতেছে, হ্যাঁ, কিন্তু কোনো দেখা যাচ্ছে না। সো সে আবার থামে, আবার দেয় পাও, ওই পাটার শব্দ আবার সাথে সে থামলে ওই হ্যাঁ, শব্দ আর হচ্ছে না। সে সামনে শব্দ হচ্ছে না। তো সে পরপর 2টা গাইড দেয় ওই রকম ভাবে। তো সে করছে কি, খুব জোরে একটা দৌড় দেয়, পানিটা পার হয়ে গেছে, পার হয়ে অপর সাইডে গেছে। অপর সাইডে যায় যে দেখতে পায় যে সে একটা কালা, মনে করেন যে যেমন বড় একটা হনুমান বা এরকম লোম, শরীরে লোম ভরা এরকম একটা আকৃতি ওই পাশে। তো সে দেখায়, সে বুঝতে পারছে যে এখানে হয়তো বা সামথিং ইজ রং হেয়ার। তো এরকম মনে করে সে করলো কি, একটু সামনে গেল, সামনের দিকে দৌড় দিল। সে ওই লোম যে আছে ওটাও দৌড় দিল তার সাথে সাথে। দৌড় দেওয়ার ফলে সে যখন আমাকে ঘটনা স্টোরিটা বলতেছিল, তার মানে শরীরের লোমগুলো মানে তারা সে তখনও ভয় পাচ্ছিল বলতে হবে। সে তখনও ভয় পাচ্ছিল, কারণ সে রাত্রেই বলতেছিল আমাকে কাহিনীটা। তো এই মুহূর্তে সে যখন দৌড়ায় গেল, দেখে যে খুব বিকট শব্দ শুরু করছে, সে ধরতে পারলো না, মানে আক্রোশ, খুব মানে বন মানুষের মতো খুব আক্রোশ করতেছে, যে ধরতে পারলো না। এরকম করে সে পিছে তাকায়, দেখে যে বুকের মধ্যে এরকম চাপড়াইতেছে আর হাম জোরে জোরে শব্দ করতেছে। তো এই মুহূর্তে কি করলো, ওইখানে 2টা তাল গাছ ছিল, একটা তাল গাছরে নিয়ে দেখা যায় যে আরেকটার সাথে বাড়ি দিতেছে। সে দেখতেছে এরকম, দেখে যে ঝড় টর শুরু হয়ে গেছে। তো এই যে আচর টাচর কাটতেছে মাছিতে, মানে উল্টা পাল্টা করতেছে সবকিছু। এটা দেখে করছে কি, সে বাড়ির দিকে রওনা হয়েছে, দৌড় দিছে, বাড়িতে যায় তো পুরো এসে হয়ে গেছে। একটা জিনিস আমি বুঝলাম না, যে ওই মানে কালো রোমস জিনিসটা, যেটা ডেসক্রিপশন অলমোস্ট আফ্রিকান গরিলার সাথে মিলে যাচ্ছে, কিন্তু গরিলা আমার মনে হয় এটা শ্রোতা বন্ধুদের জেনে রাখা ভালো, যে গরিলা কিন্তু এশিয়া মহাদেশে কখনোই অ্যাভেলেবল না। এটা একমাত্র আফ্রিকান জঙ্গলেই, তাও এখন খুব রেয়ার, সহজে খুঁজে পাওয়া যায় না। এমনকি ধরে নেওয়া যায় যে আমাজন জঙ্গলেও নেই এখন। কিন্তু কথা হচ্ছে যে এই জিনিসটা যে রাগারাগি শুরু করলো তাকে ধরতে না পেরে, সে কেন পিছু নিল না, পিছনে পিছনে কেন দৌড়াচ্ছিল না বা কিছু? এতক্ষণ তো সে সাথে সাথে আসছে। হ্যাঁ, সাথে সাথে আসছে, কিন্তু সে দৌড় দিছে, কিন্তু তার পিছু নেয় নাই। এর কারণটা আমি জানি না। বাড়িতে খুব জোরে দৌড়ে যায়, খুব মানে হতাশ ভাবে। সে আবার খুব সাহসী ছিল। তো বাড়ির আরো 2-3 জন মানুষ নিয়ে এসে সে দৌড়ায় আবার ব্যাক করছে ওইখানে, যে দেখবো আসলে কাহিনীটা কি। তাই সে দেখে যে তাল গাছ না, ঠিক আছে, কোনো নাই, কিন্তু যে মাটিতে যে আচর গুলি কাটছে ওগুলি স্পষ্ট বোঝা যাইতেছে যে এরকম আচর কাটছে একদম। আচ্ছা, এই মানুষটা। তো আরেক দিন হয়েছে কি, একদম দুপুরবেলা এই লোকটাই গরুর জন্য ঘাস কাটতে গেছে। তো ঘাস কাটতে যখন আসছে বাড়িতে আসার পর সে খেয়াল করে নেই তার আশেপাশে কে আছে। তো পানি খাইতে গেছে, ঘরের যখন ঢুকছে তখন সে দেখে কি এই লোম যুক্ত এই মানুষটাই নাকি এইরকম আকৃতি তার সাথে তার পাশে দাঁড়ায় আছে এবং তারে জড়ায় ধরছে। একদম দুপুরে, কেউ বাসায় ছিল না, একদম দুপুরে। এইটা দেখার পরে সে সাথে সাথে অজ্ঞান হয়ে গেছে এবং অজ্ঞান হয়ে যাওয়ার পরে বাড়িতে যখন মানুষ আসছে তখন বলে কি হয়েছে, যে এরকম দেখছে। তার তো খুব খারাপ অবস্থা। তারপর কিছুদিন পর সুস্থ হয়েছে। একই জিনিস এটা দিনে দুপুরের সময়। আসলে দিনের ব্যাপারটা অনেকে এইভাবে করে ধরে, বাট আমি যতটুকু জানি, সুমন তুই জানিস কিনা আমি জানি না, যে ঠিক দুপুর বেলা 12টার যে বিষয়টা আছে, মানে ঠিক মাথার উপরে যখন সূর্য থাকে তখন নাকি কিছু অলৌকিক কিছু ব্যাপার মানুষের সামনে ধরা দেওয়ার একটা খুব ভালো সময় এটা, এরকম শুনেছি। এখন এটা কতটুকু কনফার্ম জানি না, তবে ফাইজুলের গল্পের সাথে কিন্তু ওই টাইমটা মিলে যাচ্ছে। তো এটা মানে ওনার সাথে যে ঘটনাগুলো ঘটেছে একই জিনিস উনি 2বার দেখেছে। তো এরকম কি তার সাথে আরো ঘটেছে? তার সাথে আরো ঘটছে। তো সে বলতে চায় না আসলে কাহিনীগুলো, অনেক আগের। সে বলতে চায় না যে আমরা যদি ভয় পাই, এই জেনারেশন মানুষ আবার আমাদেরকে ভয় পাওয়া দিলে, এই কারণে। উনি এখনো তো আছেন, তাই না? তিনি এখনো বেঁচে আছে। আমরা যদি উনাকে পেতাম তাহলে হয়তো বা পুরো ঘটনাটা খুব ভালোভাবে জানতে পারতাম। যদি সম্ভব হয় তাহলে ডরের কোন একটা জার্নিতে আমরা আশা করি তাকে। তবে আমার কেন যেন একটা ধারণা হচ্ছে যে উনি হচ্ছে ওই মানুষগুলোর মতন একজন। আমাদেরকে এরকম ভাবে অনেকেই এখন পর্যন্ত প্রায় 7-8 জন তো আমিও সুমন পেয়েছি যাদের কাছে স্টোরি আছে, যারা স্টোরিগুলো আমাদেরকে হয়তো বা কোনোভাবে বলবে বা অন্য মানুষের মাধ্যমে বলবে, কিন্তু তারা নিজেরা শেয়ার করতে রাজি না, কারণ তারা বদ্ধমূল ভাবে বিশ্বাস করে ঘটনাটা যদি তারা বলে সেই ঘটনাগুলো তাদের সাথে আবার ঘটার একটা সম্ভাবনা তৈরি হবে। এটা অনেকেই বিশ্বাস করে, এবং এটা সত্যি কথা বলতে কি, যে এটা যত বেশি বিশ্বাস করে তার সাথে এটা তত বেশি ঘটবে। এবং এটা ভৌতিক বা অলৌকিক কোনো ক্ষমতা নয়, এটা হচ্ছে মানুষের মন এবং ব্রেনের ক্ষমতা। সবচেয়ে রেহান একটা বড় ঘটনা কি, কিছুদিন আগে আমার একজনের সাথে কথা হয়েছে। তো একজন একটা হচ্ছে মাজারের একটা ঘটনা নিয়ে একটা ঘটনা শেয়ার করেছিল আমার সঙ্গে, এবং মানে ঘটনাটা এমন হয়েছে যে সেই ঘটনাটা আমার সঙ্গে শেয়ার করছে, কিন্তু ঘটনাটা
প্রথমে সে রাজি ছিল, পরবর্তীতে মানে সবার সাথে অন এয়ারে শেয়ার করতে সে রাজি হয়নি, এবং ঘটনাটা আজও আমি জানি, কিন্তু উনার প্রতি রেসপেক্ট রেখে আসলে ওই ঘটনাটা আমি কারোর সাথে শেয়ার করিনি। সেটাই। যাই হোক, ফাইজুলের কাছে আমরা যেই গল্পগুলো শুনলাম, এছাড়াও কি ফাইজুলের আর কোনো এক্সপিরিয়েন্স আছে? হ্যাঁ, আমার আরো এক্সপিরিয়েন্স আছে। আমি এরকম আমাদের পাশের বাড়ির একটা ভাবি, মানে তার বিয়ে হয়েছে, আমি বিয়ে খাইছি, মেয়ের অনুষ্ঠান খাইছি। তো তার এক সময় এরকম অবস্থা হয় যে হঠাৎ সে ছেলে মেয়েদের দেখতে পারে না। আচ্ছা, নিজের ছেলে মেয়েদের? হ্যাঁ, নিজের ছেলে মেয়েদের দেখতে পারে না, বাসার মানুষের সাথে রাব ব্যবহার করে। তো তার স্বামী বিদেশ ছিল, শ্বশুর শাশুড়ি যারা আছে তাদের সাথে খুব খারাপ ব্যবহার করে। তার এইজটা কত ছিল? তার এইজটা 22। আচ্ছা আচ্ছা। সে যখন খারাপ ব্যবহার করে, তো তার শাশুড়ি এটা গ্যাস করলো যে হয়তোবা তার সাথে সামথিং ইজ রং, কিছু খারাপ কিছু ঘটতেছে। তো সে একদিন করলো কি হুজুরকে ডাকাইলো। আচ্ছা, হুজুরকে ডাকাইলো যখন, হুজুরে যখন তাকে দেখলো, বললে কি হ্যাঁ কিছু একটা তার সাথে একটা প্রবলেম আছে, তো এখন আমি প্রিপারেশন নিয়ে আসি নাই, কারণ তাকে এখন কিছু করা যাবে না, আর যদি এখন করতে চাই তাহলে আমার সমস্যা হবে। আচ্ছা। তো সেদিন রাত্রে, যেদিন হুজুর আসে, তো বলছে যে আগামীকাল আসবে, তো সেদিনকার রাত্রে সে ঘুমায় রয়েছে। হঠাৎ করে সে ওই মহিলাটা যে বউ, সে ওই বাড়ির বউ, সে খেয়াল করে, অনুভব করে যে তার পা কে যেন টাইনে খাটে থেকে নিচে নামাই দিতেছে। তো সে চিৎকার করে ওঠে যে কে নামাই দিল। তো এরকম চিৎকার করে সবাই তো জাগ্রত হয়ে গেছে। পা টানার অনুভব করেছে নাকি টেনে নিচে নামিয়ে ফেলেছে? অলরেডি নিচে নামাই দিছে। ঘুমে স্বপ্ন হতে পারে এটা ভাবছে সবাই, যে খারাপ কোনো স্বপ্ন দেখছে। তো তখন সবাই যখন জায়গায় গেছে রাত্রে, ছাদের উপর, চালের উপর, টিনের চাল ছিল, চালের উপর ধামধাম ধামধাম করে বড় বড় মনে করে ইট পাথর ঢিল টিল মারতেছে, চাল টাল ভেঙে যেতেছে, এরকম একটা অবস্থা। সবাই ভয় পেয়েছে, বাসায় যারা ছিল সবাই ভয় পেয়েছে। মানে এই শব্দগুলো কি যখন সে স্বপ্ন দেখে ভয় পেল, বা যখন সে ভয় পেল তখনই হচ্ছে একই সাথে? তখন কিন্তু সবাই জাগনা জায়গায় গেছে, সে ভয় পাওয়ার পরে মানে টান দিছে, তখনই ওই ধরনের শব্দগুলো, তখন ওই ধরনের শব্দ হয়েছে। তো তারা চুপচাপ ছিল, সূরা কালাম যা আছে পড়ছে। তো তারপরের দিন হুজুরে আসছে, হুজুরে আসার পর বলল যে বাড়ি বন্ধ করতে হবে, এখানে খুব একটা খারাপ প্রভাব আছে। তো হুজুরে চলে গেছে কিছু তেল দিয়ে, যে যদি কোনো সমস্যা হয় তাহলে এই তেলটা দিয়ে। তো হঠাৎ করে করছে কি, সে অজ্ঞান হয়ে গেছে ওই মহিলাটা। আচ্ছা। তো অজ্ঞান হয়ে যাওয়ার পর কি করছে, ও তেলটা দিছে নাকের ওইখানে, নাকের ওইখানে তেল দিতে বলছে, নাকের ওইখানে তেল দিছে, সরিষার তেল দেওয়ার পর তো সে এখন তাকে 3-4 জন ধরে রাখতে পারে না। তোরা তেল দিলি কেন আমাকে, বলতেছে তোদের আমি মেরে ফেলাম। আচ্ছা। মানে উদ্ভট একটা আচরণ শুরু করে দিচ্ছে, যা তার কাছ থেকে ই করা যায়। তো এরকম করতেছে। পরে তার শাশুড়ি জিজ্ঞেস, তুমি কোথা থেকে আসছো? ও এই যে বট গাছের নিচ দিয়ে দুপুরের সময় চুল ছাইরা তারপরে রিক্সা দিয়ে গেছে, আমার ওর পছন্দ হয়েছে, ও আমার বউ। কয় কিন্তু ও তো আমার, মানে কে বলতেছে এই কথা? তার মুখ দিয়ে বলতেছে। কণ্ঠস্বর কি তারই ছিল? কণ্ঠস্বর তারই ছিল, কিন্তু একটু মোটা। আচ্ছা, একটু মোটা ছিল, তো কর্কশ কণ্ঠে, মানে কারো আক্রমণাত্মক ভঙ্গি এরকম। তো তার শাশুড়ি এরকম জিজ্ঞেস করলো যে বট গাছ থেকে কি কারণে আসছে? আমার পছন্দ হয়েছে, আমার বউ। কয়েক তো আমার পতির বউ। কয় না, ও আমার বউ। কয়েক তোমার নাম কি? কয়েক আমার নাম জুম্মন। আমি সবাইকে মেরে ফেলাম যদি অন্য কারো হয়। তো এরকম বলছে। তো কয়ে যাওয়ার জন্য কি চাও? কয়েকে যাওয়ার জন্য কিচ্ছু চাই না, আমি ওকেই চাই। তো হুজুরের কল করা হয়েছে, হুজুরের তাড়াতাড়ি আসছে, আইসে হুজুরের পরে বলছে যে আমাকে তাইলে কি দিতে হইব? আমাকে তাইলে 2টা খাসি দিতে হইব, পাঠা। আচ্ছা, দিতে হবে। কয়েক পাঠা তো দেওয়া যাবে না, কমায় দাও। কয় না, তাহলে কি দিতে হইব? পরে আস্তে আস্তে কমানোর পরে আসছে যে মিষ্টি দিতে হইব 2 কেজি। আচ্ছা। তো সেদিনকার রাত্রেই পাশের বাসায় একটা লোকের হাত কেটে গেছে, তো সবাই গেছে ওই বাসায়। ওই বাসায় শুধু তার একটা মেয়ে ছিল ছোট, ওই মেয়েটাকে রেখে আর ওই মহিলাটাকে, বউটাকে রেখে রুমে রেখে গেছে, সবাই গেছে। তো আয়সা দেখে যে মিষ্টি গুলা নাই, প্যাকেটটা ওই রকম করে বাঁধা। তো জিজ্ঞেস করছে মিষ্টি খাইছে কি? ওই বউটা বলতেছে কে খাইছে জানি না। আচ্ছা, জানি না। তো ওই ছোট মেয়েটাকে জিজ্ঞাসা, 4-5 বছর বয়স, বলে কি মা সব খাই ফেলাইছে। 2 কেজি মিষ্টি কিন্তু একটা মানুষের পক্ষে খাওয়া খুবই টাফ, এবং খাইছে ওই প্যাকেটটা আবার ওই রকম ভাবে রাখছে। কয় কি যে আমি জিজ্ঞেস করছে যে তোমাকে দেয় নাই? কয় আমি চাইছি, আমার একটা দিছে। তো এরকম ভাবে খাইছে। তো পরে গেছে ওই ইটাই, ওই তার উপরে যে প্রভাবটা হয়নি, ওই প্রভাবটা চলে গেছে। কিন্তু কয়েকদিন পর আবারও আসছে, এরকম ভাবে তাকে শুধু জ্বালাতন করে। এবং পরবর্তীতে হুজুরে যখন তাকে সবকিছু করাইলো, ওটা ছাড়াই দিল, তো বলল যে আমি যাব, কিন্তু আমি একটা তাকে প্রবলেম করেই যাব, কারণ তাকে আমি পাইনি।
আচ্ছা, তো কি প্রবলেম করলো, সেই মহিলাটা খুব একদম শুকনা ছিল, আচ্ছা, একদম শুকনা। তো ওই ছাড়ার পর থেকে ওই মহিলাটা অনেক মোটা হয়ে গেছে, একটা অস্বাভাবিক মোটা, এখন হাঁটতে গেলেও কষ্ট হয়, এরকম ভাবে মোটা হয়ে গেছে। এবং এখনো কতদিনের মধ্যে হলো সেটা? এটা উইথিন 1 মান্থ, 1 মাসের মধ্যে এত পরিবর্তন, মানে কল্পনা করা যায় না। এই ধরনের 1 মাসের মধ্যে এরকম শারীরিক চেঞ্জ? শারীরিক এই চেঞ্জ হয়ে গেছে। সময়ের মধ্যে কি তাকে কোনো কিছু খেতে দেওয়া হয়েছিল, কোনো না, ওষুধ বা ওষুধ কোনো টষুধ কিছু? কিচ্ছু খাইতে কোনো দেয় না, কিন্তু কবিরাজি তার- ওষুধ তার যেটা মাথা- খেলে কিন্তু ভালো লাগবে? একটা কি তার মাথায় মাঝে মাঝে অনেক বেশি মনে করেন যে জ্বালা যন্ত্রণা হয়তো, সেই জ্বালা যন্ত্রণার কারণে সে মাঝে মাঝে ওয়ালের সাথে করতো, নিজের মাথা নিজে ঠুকতো আর কি। মাথা ঠুকতো। তো এইরকম ভাবে তার পুরা মোটা হয়ে যায়। এবং আপনি কল্পনা করতে পারবেন না, 1 মাস আগে যে লোকে দেখছে, আমরা দেখছি, সেগুলা কিছুই মিলাইতে পারে না আসলে হইলো কি তার সাথে। এটা আমার একদম লাইভ দেখা। এবং আমি যখন সে পাগলামি করে তখন আমি ভিডিও করে রাখছিলাম অন্য ঘরে, অন্য রুমে থেকে। আচ্ছা, পরবর্তীতে ভিডিও দেখি যে আমার মেমোরি নষ্ট হয়ে গেছে, এরকম একটা। কারণ আমি চাইছিলাম যে ওইটা ডকুমেন্টারি দেখা, তার জামাই যদি আসে তাহলে দেখাবো তাকে। এই ঘটনাগুলো প্রায়ই ঘটছে, আমি বুঝলাম না। আমরা একবার একটা মেয়েকে পেয়েছিলাম, মহিলা হোস্টেলে থাকে, সে ছাদে গিয়ে ছবি তুলে, মানে সেলফি আজকাল সবাই যেটা তুলে, সেও সেটা তুলে নিজের ছবি দেখে নিজেই প্রচন্ড ভয় পেয়ে যায়। মানে তার চোখে নাকি এমন ভাবে তাকিয়েছিল সে নিজেই চিন্তা করতে পারেনি, কিন্তু সেই ছবিটাও নষ্ট হয়ে যায়, সে ছবিটা ওই ক্যামেরায় রাখতে পারেনি। সেম জিনিসটা আরো একজনের ক্ষেত্রে ঘটেছে, মোবাইল হ্যাং হয়েছিল, ওই একই ছবিতে আটকে গিয়ে মোবাইল হ্যাং হয়ে আছে, 1000 কাটলেও যাচ্ছে না। শেষে মোবাইলটা সে ভয়ে ছুড়ে ফেলে দেয়, মোবাইলটা ভেঙে টেঙে বন্ধ হয়ে যায়, যখন আবার আসে তখন ছবিটা সেভ হয়নি। বাট মানে কিছু কিছু জিনিস প্রকৃতি হয়তো চায় না কোনো প্রমাণ থাকুক। যাই হোক, ফাইজুলের কাছ থেকে তো অনেক কিছু শুনলাম, এখন আবার একটু সুফলের কাছে যাব। হ্যাঁ, অবশ্যই, আমি তো আমার গল্প বলবোই। তবে আমি যে ঘটনা আজকে বলবো এটা কিন্তু আমাকে কালেক্ট করতে হয়েছে, আচ্ছা, একটু ঝামেলা করি। আমার আব্বার কাছ থেকে আমি শুনেছি, আচ্ছা, যে ভিকটিম তার কাছেও আমি শুনেছি। ভিকটিম কি তোমার আব্বুর পরিচিত কেউ? হ্যাঁ, আব্বুর পরিচিত। আচ্ছা, আচ্ছা, আর ভিকটিমের ভাই, চাচাতো ভাই, কাজিন। আর আরেকজনের কাছ থেকে শুনলে ভালো হতো, তিনি অবশ্য বয়স হয়ে গেছে, মারা গিয়েছেন, যার কারণে তার কাছ থেকে শোনার সৌভাগ্যটা হয় নাই। তো যেখানে ঘটনা যেটা, বগুড়া সোনাতলায়। আচ্ছা, আমার আব্বা সোনাতলা পাইলট হাই স্কুলের হেডমাস্টার ছিলেন, 2000 সালের ঘটনা। আচ্ছা, সেখানে তারাবি নামাজ পড়াতে স্কুলের যে মসজিদটা আছে ওখানে একটা হুজুর ঠিক করা হয়, ওই বছরই তিনি নতুন। আচ্ছা, বলে রাখা ভালো, ওই স্কুলে তখন ছাত্রাবাস ছিল, হোস্টেল, এটা এখন নেই, এটা ভেঙে নতুন বিল্ডিং করা হয়েছে। ওই হুজুরটা স্কুল থেকে প্রায় 1.5 কিলো দূরে একটা জায়গায়, নাম হচ্ছে খানপাড়া, সেখানে তার বাড়ি ছিল। সেখান থেকে রেগুলার উনি আসতেন, কখনো এসে ইফতারি করতেন, কেউ যদি তাকে ইনভাইট করতো তো তিনি তারাবির নামাজ পড়াতে আসতেন। আচ্ছা, তো সেদিন যেটা ঘটনা, ওনাকে স্টুডেন্টরা ইনভাইট করেছে যে হুজুর আজকে আপনি আমাদের সঙ্গে ইফতার করবেন। আচ্ছা, তো উনি ঠিক আছে, ইফতারির আগে এসে পড়েছে। এসে যখন মাগরিবার নামাজে যাবে তখন ছোট্ট একটা শিশু তাকে বলেছে যে হুজুর, ইফতারি যেখানেই করেন রাতের খাবারটা কিন্তু আপনি আমাদের সাথে খাবেন। আচ্ছা, বলছে বাবা তোমাকে তো আমি চিনলাম না। তো বলছে যে আমার আব্বা এখানে শিক্ষকতা করে, আপনি দেখেন না, আব্বাকে দেখলে চিনবেন, ওই যে নুরুল স্যারের কোয়ার্টার যেটা, তার পাশের কোয়ার্টারেই আমরা থাকি। আচ্ছা, হুজুর বলতেছে যে কিন্তু আমি তো ওখানে গিয়েছিলাম গতকালকে ওইদিকে, কিন্তু ওই কোয়ার্টারে তো কেউ থাকে না, ভাঙাচোরা অবস্থায় পড়ে আছে। না, আমরা উঠেছি, একটু সাইজ করে নিয়েছি আর কি, আচ্ছা, আচ্ছা, আপনি যাবেন আর কি। হুজুর তখন বলে ঠিক আছে। তো ইফতারি করে, মাগরিবের নামাজের পর ইফতারি করে একটু ওখানে বসে ছাত্রদের সাথে গল্প করে উনি ওই বাড়িটার দিকে গেছেন আর কি। যাওয়ার পরে দেখেন যে তিনি যেরকম দেখেছিলেন অনেকটা ওই রকমই আছে, অন্ধকারেও হলেও মানে আশেপাশ থেকে যে বাড়িগুলো কতগুলো আলো আসতেছিল, তিনি বুঝতে পারছিলেন যে আমি যেরকম দেখে গেছি অনেকটা ওইরকমই আছে। তারপরে তিনি এগিয়ে ওই ভাঙ্গা গেটটার দিকে গেলেন। আচ্ছা, যাওয়ার পর উনি দেখলেন যে একটু দূরে একটা আলো দেখা যাচ্ছে ঘরের ভিতরে, ঠিক ঘর কিনে ওটা বুঝতে পারছেন না। তখন উনি ভাবলেন যে আলো যেহেতু আছে মানুষ অবশ্যই আছে, উনি কিন্তু অন্য কিছু ভাবেন নাই তখন। তখন তিনি গেট দিয়ে ঢুকছেন, ঢোকার পরে তার পায়ের নিচে ভাঙ্গা এটার টুকরো এটা সেটা পড়ছে। তিনি ডাকতেছেন ওই শিশুকে, বাবা তুমি কোথায়, তোমার নাম তো বলো নাই, কিভাবে ডাকি, তুমি কি সামনে আসো, ওটা কি তোমাদের ঘর? আমি তো কিছু দেখতে পাচ্ছি না, শুধু আলোটা দেখতে পাচ্ছি, তো কথা বলে না। হঠাৎ করে দেখে যে আলোর সামনে কে এসে একজন দাঁড়াইছে, তার শেপটা দেখা যাচ্ছে আলোটার সামনে। তো উনি তখন ভাবছেন লোক তো আছে, আমি যাই। উনি আর না ডাকাডাকি করে সোজা যাচ্ছেন। তখনই ইনি যে ডাকাডাকি করছেন শিশুটাকে, এটা পাশ থেকে নুরুল মাস্টার যিনি মারা গেছেন এখন, উনি শুনতে পেয়েছেন যে পাশের ফ্ল্যাট থেকে আর কি, ফ্ল্যাট ঠিক না,
কোয়ার্টার একতলা বাড়িগুলো আর কি বাড়ি থেকে শুনতে পেয়েছে। আর তার পাশেরটাতে আমরা থাকতাম, মানে আব্বা থাকতো শুধু, আমরা তখন থাকতাম না, আব্বা একাই থাকতো। তো আব্বা তখন শুনতে পায় না ওইটা, উনি মনে হয় ব্যস্ত ছিল। তখন উনি শুনতে পেয়ে এসেছে কি হলো ঘটনা, কে ডাকের মধ্যে কাকে। এসে উনি দেখে যে হুজুরটা যতদূর গেছে লাইট মেরে দেখে, আর একটু গেলেই পুরনো একটা কুয়া, তার মধ্যে সে পড়ে যায়। তখন তিনি করছে কি, তাকে চিৎকার দিয়ে ডেকে থামাইছে, আপনি এখানে গেলে। উনি কি কুয়াটা মানে সামনে ওটা দেখতে পাচ্ছিল না, উনি তো অন্ধকার, মানে সামনে ভাবছে যে আলো, আমি ওদিকে যাচ্ছি, সামনে যেরকম কিছু আছে নিচে ওর আর খেয়াল নেই, সামনে আলো ঘর হয়তো আছে, আমি যাচ্ছি আলোর দিকে অনুসরণ করে যাচ্ছে। তখন করছে, আর আলোর সামনে একটা লোক দাঁড়িয়ে আছে, বুঝতে পারছে যে এখানে শেপ হয়তো ওখানে আছে। তো উনি তখন ওখান থেকে বের হয়ে আসছে ওনাকে নিয়ে। বের হয়ে এসে আমার আব্বার কাছে গেছে যে এই ঘটনা, হুজুর তো এরকম ঘটনা ঘটছে, এটা তো খুব সিরিয়াস কিছু। তো বলছে ঠিক আছে, আপনি আজকে একা যাওয়ার দরকার নেই, আমাদের এখানে খাওয়া দাওয়া করেন, একা না গিয়ে আপনি ওই বাবুর্চিকে দিচ্ছি হোস্টেলের, তার সঙ্গে আপনি বাড়ি যাবেন। ওর বাড়ি তো ওইদিকেই, প্রয়োজন হিসেবে আপনার সঙ্গে গিয়ে ওর বাড়িতেও থাকবে আজকে। বলছে ঠিক আছে। তো খাওয়া দাওয়া করে এদিকে আব্বা করছে কি, ছাত্রাবাসে গিয়ে ওই বাবুর্চিকে বলে দিয়েছে হুজুর আসবে, তুমি গেটে থাইকো, উনি যখন গেটে আসবেন তুমি তাকে পৌঁছে দিয়ে একটু। তো উনি খাওয়া দাওয়া করে যথারীতি গেটে আসছেন, এসে দেখে বাবুর্চি দাঁড়িয়ে আছে, তার সঙ্গে তিনি যাচ্ছেন। তো তার বাড়ি যাওয়ার পথে যে ব্রিজটা পড়ে, বাড়ি যাওয়ার পথে ঠিক না, তার বাড়ি পার হয়ে গিয়ে ব্রিজটা পড়ে, বাড়ির রাস্তাটা পার হয়ে গিয়ে খানপাড়া ব্রিজ, মানে এলাকা পার হয়ে গিয়ে ডার্কিচিয়া ব্রিজ করে বলে। ওই ব্রিজটা কিন্তু এখনো সবাই জানে, ওই ব্রিজটা কয়েকবার বানাতে হয়েছিল, শুধু ভেঙে যায় এবং মানুষের মাথা চাই, এটা সচরাচর হয়ে থাকে আর কি, এরকম মানুষের মাথা চাই। এটা কিভাবে বোঝা গেল? এটা অনেকটি স্বপ্ন দেখাতো। আচ্ছা, যদি মাথা না দেওয়া হয় মানুষের এখানে, তাহলে ব্রিজটা আমরা দাঁড়াতে দেবো না। এবং ঠিক ওভাবে ভেঙে গেছে কয়েকবার, এবং কিছুদিন আগেও সেখান থেকে অনেক তোলা হয়েছে, পুরানো পানির মধ্যে পড়েছিল এগুলো অনেকদিন আগে। ব্রিজের যে সরঞ্জাম, ব্রিজটা কি ভালো অবস্থায়? হ্যাঁ, ভালো অবস্থায় আছে। তো উনি করছে কি, ওনার সাথে গল্প করতে করতে কোনোদিন ভ্যান পাইতো, তারাবির নামাজের পর কোনোদিন পাইতো না, সেদিন ভ্যান পায় নাই, হাঁটতে হাঁটতেই গেছে। যাওয়ার পরে যখন হুজুরের বাড়ির কাছে আসছে, তখন তো হুজুর বাড়িতে যাবে, সেই মুহূর্তে ওই বাবুর্চিটা সামনের দিকে জোরে জোরে হাঁটা শুরু করছে। হুজুর বলে তুমি কই যাও কই যাও, হুজুর ওই ছেলের কথা শোনে না, শুধু যেতেই থাকে। হতে হতে ব্রিজের কাছে চলে গেছে, গিয়ে হুজুরের দিকে একবার তাকাইছে। তখন হুজুর দেখে যে আমি তো যার সঙ্গে আসলাম সে না, মানে অন্য কোনো এরকম মনে হচ্ছে, মানে অন্য কাউকে মনে হয় দেখতেছি, চোখগুলো জ্বলতেছে, চেহারাটা আমি তো চিনতে পারছি না, কেমন একটা ভয়ঙ্কর চেহারা। শুধু এক নজর হুজুরের দিকে তাকাই সে ওই ব্রিজ থেকে লাফ দিছে। লাফ দিছে কি পানিতে? পানিতে, কিন্তু পানিতে কোনো শব্দ হয় নাই। হুজুর দেখল সেটা, ওই যে বাবুর্চিটা আসলো, সে শুধু এসে ওই ব্রিজ থেকে লাফ দিয়ে দিছে, এবং পানিতে যে পড়েছে কোনো শব্দ হয়নি। শব্দ অনেক শব্দ হওয়ার কথা। হ্যাঁ, কিন্তু হুজুর করছে কি, তিনি যে ভয়টা পাবেন, কিছু একটা হবে, তিনি বুঝতে পারছেন কিছু একটা হচ্ছে এখানে, আমি যার সাথে আসছি সে মানুষ না। এটা হওয়ার আগে পিছন থেকে যে আসল বাবুর্চি যেটা আসার কথা, সে আসছে। আচ্ছা, এখন ঘটনা যেটা হয়েছে, ওই বাবুর্চি ওখানে দাঁড়িয়ে থেকে দেখছে হুজুর আসে না, এদিকে হুজুর আগে পার হয়ে গেছে, একটু দেরি করে আসছে। তখন সে করছে কি, আমাদের বাসার দিকে আগে গেছে। নুরুল স্যারকেও বলছে, আব্বাকেও বলছে হুজুর কই, তো সে তো গেছে, কই গেছে, তুমি তাড়াতাড়ি এখন সাইকেল নিয়ে যাও, কে কোন বিপদে পড়ে না পড়ে, এমনি এখানে একটা ঘটনা ঘটছে। তখন সে সাইকেল নিয়ে পিছন পিছন গেছে, যাওয়ার ফলে উনিও গেছে, মানে বাবুর্চিটাও গেছে, আর সেও লাভ দিচ্ছে, এরকম একটা ঘটনা, মানে টাইমিংটা এরকম আছে, যার কারণে হুজুর যখন একটা ভয়ঙ্কর কিছু একটা ভয় পাবে, চিৎকার করবে, এরকম কিছু হওয়ার আগেই সে অন্য মানুষের সঙ্গ পেয়ে গেছে। তখন হুজুর বলছে, তুমি যে হচ্ছে বুলেট, হুজুর বাবুর্চির নাম ছিল বুলেট, তার প্রমাণ তো আমি পাচ্ছি না, তুমি তো সিগারেট খাও, হ্যাঁ একটা সিগারেট তাড়াতাড়ি ধরো। তখন সে করছে সিগারেট ধরেছে, তখন সে তো অবশ্যই মানুষ। ওই দিন সে দুইজন মিলে করছে কি, বাড়িতে গেছে, গিয়ে যা যাবে দেশে থাকছে। তো হুজুর পরের দিন সকালবেলা এসে সবাইকে বলছে এই ঘটনা, আমি তো একা একা রাতের বেলায় আসতে পারবো না। তখন বলছে, দেখেন আপনার এলাকায় যদি কোনো সাহসী কেউ থাকে, তাকে নিয়ে আপনি আসেন, আর কয়টা দিন তো আছে, ছাত্ররাও চলে যাবে ছুটিতে, আমার হুজুর কই পাবো। তখন করছে কি, হুজুর বলছে ঠিক আছে, আমি আমার চাচাতো ভাইকে নিয়ে আসবো, তবে আমি কিন্তু এখানেই প্রতিদিন ইফতারি করবো, ইফতারির পরে আমি আসতে পারবো না, দিন থাকতে আসবো, যাওয়ার সময় আমার ভাই এসে আমাকে নিয়ে যাবে। আচ্ছা, এখন ওনার ভাইয়ের কাছ থেকে আমি যেটা শুনছি, ওনার ভাই বলছে যে হুজুর তো আগে চলে গেছে, আমি ওনাকে নিতে ইফতারি করে আমি যাচ্ছি, ওখানে নামাজ পড়ে একবারে ভাইকে নিয়ে আসবো। তো ওই ব্রিজের কাছে যখন আমি গেছি, দেখি যে ব্রিজে কয়েকটা লোক বসে থেকে গোল হয়ে বসে গল্প করতেছে। আমি ভাবলাম যে ব্রিজের মাঝখানে বসে কে গল্প করে, এরকম সব বসে গোল হয়ে বসে আছে, এটা কেমন কথা। ডর মানে ভয়। তো ওই ব্রিজের কাছে যখন আমি গেছি, দেখি যে ব্রিজে কয়েকটা লোক বসে থেকে গোল হয়ে বসে গল্প করতেছে। আমি ভাবলাম যে ব্রিজের মাঝখানে বসে কে গল্প করে, এরকম সব বসে গোল হয়ে বসে আছে, এটা কেমন কথা। কিন্তু অতটা ভয় পায়নি, হয়তো এলাকার ছেলে পেলে হইতো, কিন্তু না, এই ব্রিজটা তো এতটা ভালো ব্রিজ না, কেউ সজ্ঞানে এত রাতে এখানে আসবে না। তো উনি যখন ওখানে গেলেন, যাওয়ার পরে কাছাকাছি যেতেই লোকগুলো পাখির মতো করে চলে গেল, এরকম মনে হলো, মানে হঠাৎ করে উড়ে উঠে উধাও নাই। এটা দেখে তিনি আর সামনে না গায়া
পিছনের দিকে দৌড়ে তার বাড়িতে, মানে এক দৌড়ে বাড়িতে, মানে ব্যাক করে বাড়িতে চলে গেছে। মানে সবগুলো মানুষ একসাথে প্রায় নাই হয়ে গেল, প্রায় উড়ে ওঠার মতন তারপরে নাই, মানে মনে হলো পাখি যেরকম উড়ে ওঠে হুট করে কেউ খেদাইলে ওইভাবে মনে হয় উড়ে উঠলো, তারপরে নাই, মানে তার চোখে আর ধরতেছে না, ভয়ে উল্টো দিকে দৌড়তে চলে আসছে বাড়িতে। তখন তো মোবাইল ছিল না, যোগাযোগটা ওইভাবে ছিল না, তখন হুজুরকে আর আসতে দেয়নি, মানে ওখানে থাকছে। তো তারপরে ঠিক হলো যে যখন পরের দিন যখন আর ভাইয়ের ঘটনা শোনা হলো, তখন ঠিক হলো যে না, তার ভাইও আসবে না, হুজুরও যাবে না, হুজুর এর আগে আসবে, এখানেই থাকবে। আচ্ছা, তখন ছাত্রাবাসের একটা রুম ফাঁকা ছিল, সেখানে ওনাকে জায়গা দেওয়া হলো, আপনি এখানে থাকেন। তো ওখানে উনি 3-4 দিন থাকছে, কোনো সমস্যা হয়নি। এখন আর 2 দিন মাত্র পরে স্কুল ছুটি হয়ে যাবে, স্যারেরাও চলে যাবে, ছাত্ররাও চলে যাবে। তো তখন রাতের বেলা উনি ঘুমাইছে, হঠাৎ করে ঘুম ভেঙে গেছে। ঘুম ভেঙে যাওয়ার পরে তার মনে হচ্ছে যে কিছু একটা শব্দ কোথাও হচ্ছে, কিসের শব্দ উনি বুঝতে পারছে না, মানে কিছু একটা কেউ ঠেলতেছে বা খসমস শব্দ কিছু একটা হচ্ছে। হঠাৎ করে তার চোখ যায়, উঠে বসছে তো এই ঘরের মেঝের দিকে, দেখে মেঝেটা আস্তে আস্তে মানে ফুলতেছে। কি এটা কি মাটির মেঝ ছিল না পাকা মেঝে ছিল, পাকাটা ফেটে মাটি ফুলে যাচ্ছে, আস্তে আস্তে ফুলতেছে, ওখানে কিছু একটা উঠতেছে ঠেলে, এরকম মনে হচ্ছে। তো উনি তো তখন উঠে বসে খুব ভয় পেয়ে গেছে। তো উনি দেখতেছে, তাক লাগায় দেখে যে একটা মাথা বের হয়ে গেছে হুট করে ওই ফাটা থেকে, এবং মাথাটা ওই বাচ্চাটার, যে বাচ্চাটা তাকে বলছিল যে হচ্ছে, হ্যাঁ, ওটা দেখে উনি তো ওখান থেকে দৌড়ে এসে সবাই ডাকাডাকি এই করছে যে আমি তো এখানেও থাকতে পারছি না, আমাকে তো খুব অত্যাচার করতেছে, আমি ভয় পেয়ে গেলাম, এই মাটি ফুঁড়ে মানুষ উঠতেছে, এটা কেমন কথা। তারপর সবাই বললো যে ঠিক আছে হুজুর, তখন সবাই মিলে আবার ওখানে আসেনি ওই রুমটা? হ্যাঁ আসছে, এসে দেখে যে কাঁচা মাটি, মেঝে ফাটা, কিন্তু কোনো মানুষ মাথা কিচ্ছু নাই, ওই জায়গাটা ফাটা আছে। হ্যাঁ, ওই ফাটাটা ছিল, অনেকেই দেখেছে ওইটা। আচ্ছা, ওই বাচ্চাটা আসলে কে সেটা জানা যায় না, কিন্তু শেষ পর্যন্ত সেটা জানা। ওই যে পরিত্যক্ত যে ফ্ল্যাট বাড়িটা বা কোয়ার্টারটা, ওখানে এমন কোনো ঘটনা ছিল না যে কোনো বাচ্চা থাকবে। ওখানে আগে কারা থাকতো, আগে পরিত্যক্ত কেন? ওইটা ছিল হচ্ছে স্কুলের প্রথম কোয়ার্টার। আচ্ছা, তারপরে হচ্ছে আশেপাশে ছিল না, তারপরে আশেপাশে করা হয়েছে, তো ওটা মেরামত করা হয়েছে, ওটা আর মেরামত করা হয় নাই। ওটা ওরকম যেই জায়গাটা ফ্লোরটা ফেটে উঠেছিল, যেখান থেকে বাচ্চার মাথাটা উঠেছে, তো ওইটাকে আর কেউ খনন করে বা খুঁড়ে কিছু দেখার চেষ্টা করে না, এরকম সাহস কেউ করে নাই যে এরকম যখন কিছু হয়েছে জাস্ট দেখে পরে জাস্ট ওইটা মেরামত করে দিচ্ছে। তো এরপর যেটা হলো, তখন হুজুরের সঙ্গে 3-4 জন এক রুমে থাকবে, ওখানে সবাই থাকবে, যে আমরা জেগেই থাকবো। আচ্ছা, জেগে থাকছে, কিছু হয় নাই, কিছু হয় নাই। সবাই মিলে ওখানে ছিল বলতে আসলে সবাই ছাত্ররা ছিল, ছাত্রদের কয়েকজন ছিল আর কি, যে হোস্টেলে যে ছাত্ররা। তো এখন সেদিন কিছু হয় নাই। তো তারপরে হলো কি, সবাই বলতেছে আপনি যে বাড়ি যাবেন, তা আপনি একটা ট্রিটমেন্ট তো হওয়া দরকার, আপনি তো নিজেও নতুন, মানে উনি তো অল্প বয়সী হুজুর, মানে নতুন, আপনি কিছু তো করতে পারতেছেন না, আপনি নিজেই তো ভিকটিম, তো আমরা কি কোনো হুজুর ডাকবো বড় কোনো? বলে হ্যাঁ, আমার জন্য এটা ভালো হয়। আচ্ছা, তখন সবাই ডেকে ডেকে সন্ধ্যার পরে, ইফতারির পরে আমাকে অনেক কিছু করে বলছে আর কিচ্ছু হবে না, আচ্ছা আপনি যান, সব সমাধান হয়ে গেছে। তুমি তখন নামাজ পড়ে একাই যাচ্ছে, সমস্যা তো নেই। উনি যাচ্ছে যখন, তখন দেখে যে ওই যে ব্রিজটা, ওটা পার হওয়ার সময় তো একটু ভয় ভয় লাগতেছিল, তারপরে ওনার মধ্যে সাহস, হুজুর তো গুলিয়ে দিছে, আর কিছু হবে না। তখন দেখে হুট করে কই থেকে যেন একটা মানুষ তার সামনে উদয় হয়েছে, লম্বা মানুষ। সে তখন ডাকতেছে ভাই শোনেন শোনেন শোনেন, কিন্তু সে শোনে না, সে যতই আগায় সে লোকটা যেন আরো সামনে চলে যায়, এরকম হয়। তো এখানে আমি একটা মিস্টেক করে ফেলেছি, সেটা হচ্ছে যে ডার্কিচিরা ব্রিজের আগে কিন্তু আরেকটা ব্রিজ পড়ে, তো লোকটাকে সেই ব্রিজে উনি দেখেছে, ডার্কিচিরা যাওয়ার আগেই। ওই ব্রিজটা পার হয়ে তার বাইরে যেতে হয়, তার বাইরে যেতে হয়, কিন্তু ডার্কিচিরাতে যেতে হয় না, তার আগেই তার বাড়ি। তো যে আগের যে ছোট ব্রিজটা, সেই ব্রিজটা উপরে লোকটা উদয় হয়েছে। তারপর হাঁটতে হাঁটতে উনি দেখে গেল কোথায় যাই, আমি এর পিছনে পিছনে যাবোই, কিন্তু সে কিন্তু একটা ঘরের মধ্যে আছে তখন, তার কিন্তু ওই সেন্সটা নাই যে আমি কিন্তু একটা ভিকটিম, এভাবে ঠিক হবে না, আমি কেনই বা তার পিছিয়ে যাচ্ছি, সে কোথায় যায় তাতে আমার কি। তার একটাই টেন্ডেন্সি, আমি দেখবো সে কোথায় যায়। যাইতে 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 অনেক দূর চলে গেছে, ইনি যে অনেক রাস্তা চলে আসছে এটা তার মনে, বোঝার পুকুর নামে জায়গা আছে, সেটাও পার হয়ে গেছে। হইতে হইতে একদম বরিয়া হাট বাজার যেটা, সেটা যেখানে যখন গেছে, যাওয়ার পরে তখন সম্বিত হয়েছে ওনার, যে এই লোকটা পিছনে আমি আসলাম কিন্তু ঠিক হলো না, কেন আসলাম আমি, কি করি? তখন দেখেন না, এখানে তো বাজার আছে, অনেক লোক এখানে হয়তো শুয়েছে দোকানে টোকানে, তো তার বিনামাজ পড়ে তো অনেকে শুয়ে বসে ওখানে, ডাকাডাকি করছে। ডাকাডাকি করার পরে বলছে যে কি হয়েছে হুজুর, অনেকে থেকে চিনতেও পারছে হুজুর, তো বলছে যে এই ঘটনা, এই জন্য আমার এত দূর আসতে হয়েছে, আমি তো খুব বিপদের মধ্যে আছি। সে লোকটা কই গেল বলে, তো এই পথ দিয়ে দিকে গেছে, আমি দেখলাম, কিন্তু আমি এদিকে ওনার পিছনে আর না গিয়ে এখানে দৌড়ে আসছি। বলে আমরা সেই পথে যাবো, দেখি কোন মানুষ সেইটা। তো উনি যে পথে নিয়ে গেছে, সেই পথটা মানে রাস্তা থেকে নেমে ধানের জমির মধ্যে দিয়ে,
এদিক দেশে নেমে গেছে। সে বলছে ওখানে এসে বলছে যে ওই ধানের জমির মধ্যে দিয়ে নেমে গেছে আর আমি এদিকে চলে আসছি, আমি ওদিকে আর যাই নাই। বলতে বলতে হুজুর বলছে যে হুজুর নাকি দেখতে পাইছে ওই লোকটাকে আবার সামনে ওই যে দেখা যাচ্ছে ওই কথোপকথনের মাঝখানে। হ্যাঁ, ওই যে দেখো লোকটা যাচ্ছে বলে সে আবার দৌড় দিছে, আবার সেই ঘরের পিছনে। এরা কিন্তু সে লোকটাকে দেখতে পাচ্ছে না, এই কিন্তু ঘরের মধ্যে দিয়ে সে লোকের পিছনে আবার ছুটছে। এরা ভাবতেছে যে অবশ্যই কিছু ঘটনা, হুজুরকে তো এভাবে একা ছাড়া যাবে না। 4-5 জন এরাও গেছে। কামারের দিঘি নামে একটা জায়গা আছে, সেখানে শ্মশান এখনো পড়ে, সেখান পর্যন্ত তারা চলে গেছে। হুজুর ওখানে যাইতে এসে গিয়ে বলে কি এই তো পানির মধ্যে লাফ দিল, মানে শুনলা না, শব্দ শুনলা না? না হুজুর, আমরা তো কোনো শব্দ শুনি নাই। তারপর সবাই ভাবছে যে হুজুরের হয়তো কোনো মেন্টাল কোনো সমস্যা হয়েছে, কারণ আমরা তো কিছু দেখতে পাচ্ছি না, উনি দেখতে পাচ্ছে। তো হুজুর চলেন আজকে আমাদের সঙ্গে থাকেন, কোথাও যাওয়ার দরকার নেই। হচ্ছে আপনি মনে হয় ভয় পেয়েছেন কোনো কিছু দেখে, আমরা তো কিছু দেখলাম না, চলে যাই। পিছনে ঘুরে সবাই যখন আসতেছে তখন পিছনে হঠাৎ আলো। হ্যাঁ, সবাই ফিরে দেখে কি পুকুরের মধ্যে কয়েকটা আগুনের দলা, আগুন জ্বলতেছে পুকুরের মধ্যে, মাঝখান থেকে না, ঠিক ধারের দিকে। হুট করে সেখানে ওই লোকটা দাঁড়িয়েছে, মানে লোকটাকে ওরা দেখতেছে না, ওরা দেখতেছে যে আগুনের সামনে একটা লোক দাঁড়ালে ওই যে শেপটা দেখা যায়, সেই শেপটা। তো ওরা সবাই ভয় পেয়ে গেছে যে এটা কি। কিন্তু তারা সেই লোকটা কিন্তু ওদের দিকে আসতেছে না, জাস্ট ওখানে দাঁড়ায় থেকে তাকায় থাকাটা ওরা বুঝতে পারছেন, তবে বোঝা যাচ্ছে যে ওদের দিকে লক্ষ্য করতেছে, ওদেরকেই ফলো করতেছে, এরকম মনে হচ্ছে। ওরা তখন দেখে হুজুর সহ সবাই মিলে দৌড় দিচ্ছে ওখান থেকে। সবাই মিলে দৌড় দিয়ে এসে বাজারে এসে দিনে হুজুর থাকছে, আর কোনো সমস্যা হয় নাই। তখন ওই যে বড় হুজুরটা যার কাছে গিয়েছিল, যে ট্রিটমেন্ট করছে, তাকে বললো যে আপনি বলেন কিছু হবে না, কিন্তু আমি আবারও এটা দেখলাম। তো বললো ওটা তোমার কোনো ক্ষতি করতে পারতো না, জাস্ট আমি যত ট্রিটমেন্ট করছি যাই কারণে সে তোমার উপর রাগ হয়েছে, সেই ব্রিজেরই একটা খারাপ পার্সোনালিটি। আসলে ক্ষতি করার ব্যাপারটা তো আসলে অনেক ভাবে আসে। হ্যাঁ, ওর হয়তো ওই হুজুরের কিছু মানে দোয়া দরুদ কালাম যাই বলি না কেন, সেটার কারণে হয়তো তাকে ক্ষতি করতে পারতো না স্বয়ং নিজে, কিন্তু সে তাকে যেই পথে নিয়ে যাচ্ছিল সেই পথে ক্ষতিকর কোনো কিছুর সাথে দেখা করিয়ে দেওয়াটাও কিন্তু আবার উদ্ভট কিছু ছিল না। ক্ষতি তো অনেক ভাবেই করা যায়। যেমন প্রথমবারই তাকে চেষ্টা করা হয়েছে কিন্তু একটা কুয়ার মতন কোন একটা কিছুর ভিতরে ফেলে দেওয়া, তাকে কিন্তু সরাসরি কেউ ধাক্কা দিতে আসেনি, সেটাও কিন্তু সম্ভব ছিল, কিন্তু করা হয়, মানে কাছে থেকে তাকে ক্ষতি করা মনে হয় সম্ভব ছিল না আসলে, যার কারণে দূর থেকে তারা চেষ্টা করেছে প্রভাবিত করে কিছু একটা করার। তো এটা হলো মূলত ঘটনা, এটা 2000 সালের ঘটনা। তো এই ঘটনা খুঁজতে গিয়ে আমাকে আর কি, আমি যখন আব্বাকে বললাম, উনি তখন বললো যে আমি তো যেটুকু এটুকু বলতে পারবো, হুজুরের সঙ্গে কি কি খুঁজতে এটা উনি ভালো বলতে পারবে। কিন্তু তার কাছে গিয়ে শোনো, তার বাড়ি যোগাযোগ করে তার সাথে যখন ঈদের ছুটিতে আমি গিয়েছিলাম, কথা বলি, তার ভাইয়ের সাথে কথা বলতে পারি। কিন্তু নুরুল স্যার যিনি, উনি মারা গেছেন আগে, ওনার কাছ থেকে শুনতে পারি নাই। উনি প্রথমে কুয়ার কাছ থেকে আমাকে ধরেছিলেন, আটকিয়েছিলেন। আর যে বাবুর্চি বুলেট, তাকে পাই নাই আর কি, সে এখন ওখানে আর চাকরি তো করে না, যেন তাকে আর পাওয়া যায় না। হুজুর তো এখন তো উনি আর এই ধরনের কোনো বিপদ বোধ হয় এখন করেন না, এখন নেই। তবে তখন উনি প্রায় 2-3 মাসে ব্রিজ দিয়ে সোনাতলা সদরে যাওয়া উনি যান নাই, মানে কোনো কাজেই তিনি যান নাই। তারপরে যখন চেষ্টা করছেন যে এখন তো যেতে হবে, এভাবে তো বসে থাকা যাবে না, তারপরে রেগুলার কোনো সমস্যা হয় নাই। ওই ব্রিজটাতে এখনো অনেক ঘটনা ঘটে মাঝে মধ্যেই, সব ঘটনা আমার কালেকশনে নাই, তবে এই হুজুরের সঙ্গে আর কিছু ঘটে নাই, হুজুরের সাথে আর কিছু ঘটে নেই। থ্যাঙ্ক গড। আসলে মানে আমরা যারা অনেক সাহস করি তাদের কিন্তু এতটুকু মনে রাখা উচিত যে এই মোহটা খুব ভয়ঙ্কর। এই মোহের মধ্যে যখন কেউ পড়ে যায়, একটা মানুষের যদি দৃষ্টি থাকে সোজা যে আমি সামান্য একটা গাছের আম দেখেও যদি আমি মোহতে পড়ে যাই যে ওই আমটা আমাকে নিতেই হবে, অথচ আমার মাথা থেকে কিন্তু এটা চলে যায় যে গাছটা কত উঁচু, আমি পড়েও যেতে পারি, ব্যথা পেতে পারি, কোন ডালে আছে, যেতে পারবো কিনা, নিতে পারবে। সেই কারণে আমাদের সবসময় ভূত প্রেত জিন অনেক পরের কথা, মানুষের ক্ষেত্রেও মোহটাকে এভাবে খেয়াল রাখা উচিত যে আমি মোহিত হয়ে একজনের কথায় আপ্লুত হয়ে বা একজনের স্টাইলে বা একজনের কথার উপর বিশ্বাস করে এমন কিছু যেন না করে ফেলি যেটা আমার বিচার বুদ্ধিকে ঝাপসা করে রাখবে। অবশ্যই আমাদের এই জন্য এটা থাকা উচিত। অনেকে ভাবে আমার অনেক সাহস, এটা করে ফেললাম আর কোনো সমস্যা নেই, বাট সবসময় আসলে এভাবে হয় না। তবে আমার খুব ইন্টারেস্ট হচ্ছে একটা ব্যাপারে, বুঝছি সুমন, আমার খুব জানতে ইচ্ছা করছে ওই বাচ্চাটাকে, ওই বাচ্চার রূপেই কেন আসলো 2 বার? বাচ্চাটা নিজে তাকে দাওয়াত দিতে গেল, বাচ্চাটা মাটি ফুঁড়ে বের হলো তার সামনে। এটা হুজুর যেটা বলেছে, হুজুর মানে বড় হুজুর যিনি, উনি কিন্তু ডিটেলস কারণটা বলেন নাই যে কেন, তবে উনি এটা বলছেন যে যারা এটা করেছে, যে ঘটনা ঘটেছে সবকিছু ব্রিজ সম্পর্কিত। উনি ব্রিজ দিয়ে কোনো কারণে হয়তো এসেছেন, কোনো সমস্যা হয়েছে এরকম কিছু, বা কোনো হয়তো ওদের সেটা ভালো লাগেনি, এই জন্য হয়তো তার পিছনে লেগেছে। তো বাচ্চাটা যাই হোক,
এখানকার কিছু না, ওখান থেকে তার পিছনে ওখান লেগেছে। থেকেই কারণ বেসটা মূলত ওখানে। কারণ আমার আব্বা বা হুজুর যেটা বলছে যে সুদূর ইতিহাসে ওইখানে খারাপ কেউ মারা যাওয়া, সুসাইড করা, খুন করা এরকম কিছু ওখানে ঘটে নাই, ওই বাড়িটাতে ঘটে নাই। জাস্ট ওটা পরিত্যক্ত একটা কোয়ার্টার যেটা আগে ব্যবহার করা যদি কিছু হচ্ছিল। ঘটে থাকে ওই ব্রিজে ঘটেছে। ব্রিজে তো অনেক কিছুই ঘটে, এখনো ঘটে। যাই হোক, যখনই সুফল জানতে পারবে আমি আশা করছি ডট টিমের সাথে সেটা অবশ্যই শেয়ার করা হবে। এবং শুধু সুফলই কেন, যদি ডট টিমই না একবার সেই ব্রিজটাতে চলে যেতে পারে, সেটাই হয়তোবা কোনো এক সময় চলে যাব আমরা। দেখি ওখানে গিয়ে কিছু দেখা যায় কিনা, হয়তো দেখা যাবে আমাদের পাশেও গোল হয়ে বসে আছে অন্য কেউ, তাই না? আর আমার আরেকটা ঘটনা ছিল, আরেকটা ঘটনা ছিল, হ্যাঁ অবশ্যই আমরা সেই ঘটনাটাও জানবো। এটাও কি এই ব্রিজ রিলেটেড এটা নাকি অন্য সম্পূর্ণ কোনো? ভিন্ন প্লেস, ভিন্ন মানুষ। আচ্ছা, তো ফাইজুলের কাছ থেকে শুনবো আগে, তার কিছু স্টোরি এখনো শুনেনি ডট টিম, সেগুলো যদিও সুফলের স্টোরি বাকি আছে এখনো, তবে সেই ভিন্ন স্টোরিতে একটু পরেই যাই। ফাইজুল অনেকক্ষণ ধরে বসে আছে, তার কাছ থেকে আমরা শুনে নিই তার কি ঘটনা। আমার একটা স্টোরি হয়েছে, আমাদের বাড়ির পাশে একটা মাদ্রাসা আছে, আচ্ছা। এটা হচ্ছে কিন্ডারগার্টেন মাদ্রাসা, আচ্ছা, বাংলা ইংলিশ দুটোটাই পড়ায়। সো ওইখানে হঠাৎ করে দেখা যায় যে কিছু স্টুডেন্ট কথা বলে না ক্লাসের মাঝখানে, তারা বসে থাকে, স্যারের সাথে কথা বলে না, তারপর উদ্ভট আচরণ করে। এটা কি নিয়মিত ঘটনা? না, হঠাৎ করে, মানে নিয়মিত হঠাৎ করে ঘটনা। বলতে চাচ্ছি যে কয়েকদিন ধরে হ্যাঁ, টানা হ্যাঁ, ছুটতেছে। কয়েকদিন ধরে টানা চলতেছে। তো এরকম ঘটনাটা কি ঘটছে মানে যখন ক্লাস চলছে তখন, ক্লাস- নাকি ক্লাস চলা ছাড়াও তারা এরকম এসে বসে থাকে? ক্লাস চলা অবস্থায় এটা সমস্যা। আলাদা গাম্ভীর্য হ্যাঁ, টের পাওয়া যাচ্ছে কয়েকজনের মধ্যে। তো তখন যে মাদ্রাসার হুজুর ছিল, হেড হুজুর ছিল, সে তাদেরকে কিছু সূরা কালাম পড়ে দিছে। ফু দেওয়ার পর তারা খুব উদ্ভট আচরণ শুরু করছে। যেমন একটা ক্লাস 4 এর পোলা কখনোই সম্ভব না একটা বড় বেঞ্চ এক হাত দিয়ে ফেঁকে মারা। আমার চোখের সামনে আমি দেখছি, সবাই আসছে এলাকার, যে এরকম ঘটনা ঘটতেছে যে ছেলেপেলেরা উল্টাপাল্টা আচরণ করে, একজনকে মারে, তারপরে আরেকজনের সাথে খুব বাজে বাজে বিহেভ করে। তো এটা দেখে আসছে, আমিও গেছি। যাওয়ার পর দেখি যে একটা বড় বেঞ্চ, যে বেঞ্চে বসে মানুষ, মানে স্টুডেন্টরা বসে, মানে 3 বা 4 জন বেঞ্চে, নিচে একটা বেঞ্চ, লো বেঞ্চে বসে, উপরে হাই বেঞ্চ। হাই বেঞ্চটা এক হাতে ধরে ফেঁকা মারতেছে। আমি 4 এর বাচ্চা, 4 এর বাচ্চা, এবং ফিটনেস একদম মনে করেন তুমি নিজের চোখে দেখছো? নিজের চোখে আমার সামনে একজনই? একজন। ওকে। তো আমি তো এটা বিলিভই করতে পারিনি, এটা কিভাবে সম্ভব। তো এইরকম ঘটনার পরে বলে যে মাদ্রাসা অফ করে দাও, মাদ্রাসা আর পড়া লাগবো না, কেউ পড়তে পারবো না এখানে। তো সবাই তো সে এইভাবে ছুটি দেয়, এরকম ভাবে কয়েকদিন মাদ্রাসা ছুটি দেওয়ার পরে ওই একটা তো বোর্ডের আওতায় ওই মাদ্রাসাটা, বোর্ডের যে মেন, সে আসে একদিন, আইসা পুরো ডিটেলস করে জানতে পারে। সে তার কাছে অনেক এরকম জিন আছে, সে তাদের মাধ্যমে ইনফরমেশন পায় যে এইখানে যে ইয়াসিন সূরা পাঠ করে, যখন পাঠ করে তখন অপর সাইডে একটা বট গাছ আছে, ওই জায়গায় কিছু সাধু জিন আছে, তাদের শরীরে আগুন লেগে যায়। মানে এই সূরা কালাম তাদের খুব এফেক্ট করে। তো এই পড়াগুলোর করার জন্যই এই স্টুডেন্টদের উপর আক্রমণ করছে, কিছু জিন চালান করে দিচ্ছে যে এই স্টুডেন্টরা জানি উদ্যোগ ঘটনা করলে মাদ্রাসাটা বন্ধ হয়ে যায়, এইটাই মেন উদ্দেশ্য। সো এইরকম ভাবে ট্রিটমেন্ট করে হুজুরে ট্রিটমেন্ট করার পর দেখা যায় বাহিরে যায়, বাসায় যায়, বাসা পর্যন্ত তখন শুরু হয়ে যায়। দেখা যায় যে এক সময় রাতের বেলা উঠে কান্না শুরু করছে, উদ্ভব ঘটনা শুরু করছে এই বাচ্চারা। ওই বাচ্চাগুলো হ্যাঁ, তাদের ওই বাসায় বাচ্চাগুলো, গিয়ে হ্যাঁ, বাসায় গিয়ে এরকম সমস্যা। পরবর্তীতে কি হয় যে এখানে একটা সাধু আসে ইন্ডিয়া থেকে আসার পর ওই সাধুটা কিছুদিন ওখানে সাধন করে চলে যায়, কিন্তু এখানে কিছু জিন সাধু থেকে যায়, তারা এই জিনগুলারে চালান করে, এই মাদ্রাসা বন্ধ দেওয়ার জন্য অ্যাটাম্প করে। পরবর্তীতে হুজুরে অনেক মানে করে দেয় যে যাদের সাথে এই ঘটনাগুলি ঘটছে, তারা যারা তুলা রাশি আছে বাচ্চাগুলো, তাদের উপর এই আক্রমণ করে। এটা কি মানে পরবর্তীতে খুঁজে বের করে অ্যানালাইজ করে দেখা হ্যাঁ, গেছে হ্যাঁ, যে শুধুমাত্র যারা তুলা রাশির জাতক হ্যাঁ, হ্যাঁ, তাদের ক্ষেত্রেই অ্যাবনর্মাল ঘটনা নর্মাল ঘটনা। তো তাদের মাসাই করে কি তাদেরকে মানে দেওয়া হয়, ছুটি দেওয়া হয় যে তোমরা বাসায় থাকো, তোমরা আইসো না এখানে, প্রবলেম শেষ হওয়ার পর্যন্ত। তো তারপরে দেখা যায় বাচ্চারা অনেক সময় আইসা ঝামেলা শুরু করে দেয়। তারপরে আস্তে আস্তে এই কাহিনীগুলো ঘটতে ঘটতে পরবর্তীতে জিনগুলাকে আটক করা হয়েছে, অনেক কষ্ট হয়েছে, প্রায় 1-1.5 মাস 2 মাস মতো মনে করেন টাইম লাগছে এগুলো সব। এবং কতদিন পর্যন্ত এই ধরনের ঘটনা এই মাদ্রাসায়? এবং শুধু আমাদের ওই নবাবগঞ্জে এটা ম্যাক্সিমাম মানুষই এটা জানে, যারা মোটামুটি। কারণ যেহেতু তুমি নাম বলতে চাচ্ছ না ফাইজুল, আমি ধরেই নিয়েছি যে নবাবগঞ্জের যথেষ্ট নাম করা একটা মাদ্রাসা এটা, যেটা নাম বললেই, যেমন আমরা একটা এলাকায় বলি যে এখানে নামবো রিক্সাওয়ালাকে, ওভাবেই বোধহয় মাদ্রাসাটা সবাই চিনে। জি, এই কারণে নাম বলতে যাচ্ছি। এইটাই ছিল কি সেই মাদ্রাসার ঘটনাটা? হ্যাঁ,
ফাইজুল, এখানে রেহান একটা জিনিস কিছুদিন আগে, আমি জানি না তুই দেখেছিস কিনা, আমি খুব সম্ভবত 2-3 মাস আগে একটা ঘটনা আমি কোন একটা পত্রিকায় পড়েছি। আচ্ছা, দার্জিলিং এর একটা স্কুল আছে, ঘটনা এমন ঘটছে কি যে দুপুরবেলা হঠাৎ স্কুলের একটা সেকশনের পুরো বাচ্চারা উদ্ভট আচরণ শুরু করে এবং এটা আস্তে আস্তে মানে 1-2টা বাচ্চা থেকে সবার মাঝে ছড়ায় যায় এবং একটা ভৌতিক পরিবেশ এলাকাতে ছড়ায় যায় যে এখানে ভৌতিক একটা কিছু আছে এই স্কুলের মধ্যে। এটা পুরো সেকশনের বাচ্চাদের মধ্যে ছড়ায় যায়। তো একটা পর্যায়ে এমন হয়েছে কি পুরো স্কুলটা বন্ধ পর্যন্ত করে দিয়েছে কিছুদিনের জন্য। এরপরে হয়তো বা খুলেছে কিনা আমি জানি না, কিন্তু আমি যখন পর্যন্ত জেনেছি স্কুলটা এই ঘটনায় এত সিরিয়াস গেছে যে গার্ডিয়ানরা পর্যন্ত বাচ্চাদেরকে স্কুলে পাঠানো বন্ধ করে দিয়েছে। আসলে মানে আমাদের এখন মানে পৃথিবীটার অবস্থা এমন হয়ে গেছে বুঝছিস, যে মানে আমরা প্রশ্ন করলে হয়ে যাই নাস্তিক, বেশি প্রশ্ন করলে হয়ে যাই অতি চালাক, এই ধরনের কিছু। কিন্তু এই যে দার্জিলিং এর স্কুলে যে ঘটনাটা ঘটেছে, ওনারা কিন্তু আমাদেরকে জ্ঞান থেকে দূরে রাখলেন, ব্যাপারটাকে লুকিয়ে। এই মাদ্রাসায় যে ঘটনা ঘটেছে, এই ঘটনাটা কেন ঘটেছে এটা যদি আমরা ঘাটায় দেখতে পারতাম যে এই কারণে এই জিনিসটা, এই এফেক্টটা হয়েছে, তখন কিন্তু আমাদের জ্ঞান বাড়তো। আর জ্ঞান যত বাড়তো আমাদের মনের জোর বাড়তো। এই যে বাচ্চাদের সাথেই ভৌতিক ঘটনা অনেক সময় ঘটে, আমরা বাচ্চা রূপে দেখতে পাই ভৌতিক অনেক কিছু। সুফলের গল্প তো একটু আগে আমরা একটা বাচ্চাকে পেয়েছি। এই বাচ্চা রূপে কেন এসেছে? ভয়ঙ্কর একটা রূপে আসলে একটা মানুষ অ্যাকসেপ্ট করতে পারতো না। একটা বাচ্চা রূপে এসেই কিন্তু ভয় দেখানো সম্ভব হয়েছে। বাচ্চা বলেছে বলেই কিন্তু হুজুর চলে গেছে দাওয়াত খেতে। আবার একটা বাচ্চার মনের ভয় বেশি থাকে বলেই তাদের উপরে এফেক্টটা বেশি হয়। সো মনের জোরটা থাকলে অনেক কিছু ইয়ে হয়। আর ওই মাদ্রাসায় যে ঘটনা ঘটেছে, আমি চাই ফাইজুল যে যেভাবে হোক তুমি যদি কোনোভাবে জানতে পারো যে মূল ব্যাপারটা কি, তাহলে আমাদেরকে জানাবে। জি অবশ্যই, তা তো আমরা জানাবো। ওকে দেন। আর এছাড়াও আরেকটা ঘটনা মনে হয় তোমার ছিল। জি, আমাদের বাড়ির পাশে, মানে বাড়ির পাশে বলতে একটু দূরে একটা বিল আছে। বিলের মাঝখানে একটা ভিটা আছে, বলেন ভিটা। তো ওইখানে মানুষে যায়, আশেপাশে যায়, চলাফেরা করে। এক সময় ওইখানে বসতি ছিল, অনেক আগে, কিন্তু এখন বসতি নেই। যুদ্ধের আগে চলে গেছে তারা। তো ওইখানে তাল গাছ আছে বা বড় বড় গাছপালা আছে। তো ওইখানে যখন মাছের সিজন, তখন সবাই মাছ মারতে যায়। তো একটা লোক এরকম প্রায় সন্ধ্যার দিকে ওখানে চাই বলে চাই পাচ্ছে। তো ওইখানে গেছে, সে বিদেশ বাইরে থাকে, সে আসছে একটু মজা করে ধরার জন্য। তো যখন গেছে যায়, সে দেখতে পায় কি ওই ভিটার উপর যে একটা সাপ ফুসফুস করতেছে, এরকম শব্দ পাইতেছে, কিন্তু সে দেখতে পারতেছে না কোথায়। তো একটু পরে খেয়াল করলো যে সাপের এমন একটা আকৃতি যে তাল গাছের উপরে এমন ভাবে মানে ফনাটা ধরছে, সে দেখে সাথে সাথে মনে করেন যে একটা থকায় যায় এবং ওইখানে অজ্ঞান হয়ে যায়। অজ্ঞান হয়ে যাওয়ার পর তার ভাইয়েরা খুঁজতে খুঁজতে যায় ওইখানে যায়, দেখে সেন্সলেস অবস্থায়। তাকে নিয়ে আসে এবং তাকে জিজ্ঞেস করে যে ঘটনা কি। ঘটনা কয়ে গিয়ে এরকম দেখছি। তার আগে বাজার থেকে করছে কি, সে কিছু পুরি খাইয়া ওই খাইতে খাইতে ওইখানে গেছে। তো ওই সন্ধ্যার সময় এই ঘটনা ঘটছে। এর আগেও এই সাপটাকে ওই ভিটার মধ্যে একজন এরকম দুপুরের সময় পাট কাটতে যায়। পাট কাটতে যাওয়ার পর অনেকটা হয়রান হয়ে যায়। হয়রান হয়ে এক জায়গায় হেলান দিয়ে বসছে। বসার পর পিছের থেকে একটু আরামের একটা বাতাস আসতেছে। সো সেই বাতাসটা পায় খুব রিল্যাক্স ফিল করতেছে। পিছনে তাকায় দেখে কি যে বিশাল এক সাপ তাকে ফুসফুস করতেছে, সেই বাতাসটা আসছে। তারপরে সে দৌড় দিছে, একদম এক দৌড়ে বাসায় এসে পড়ছে। বাসায় এসে পড়ে সে অসুস্থ প্রায় 1 মাস, মানে বিছানার সাথে জ্বর এসে পড়ছে। সে এইটা মনে করে যে অনেকে বলছে ওঝা ওদিকে যায় সাপটাপ ধরতে। তো ওঝারে বলছে যে এরকম যে ওইখানে তো বড় সাপ আছে, হয়তো এটা বড় অন্য কিছু হইতে পারে, তা আপনি যান সাপটাকে ধরেন। তো ওইখানে যাওয়ার পর অ্যানালাইসিস করে সে দেখলো এবং সে বললো যে এখানে আমার পক্ষে সম্ভব না, এবং এখানে যদি পরবর্তীতে কোনো ওঝা আসে কারোর পক্ষে সম্ভব না এটাই করার জন্য। এটা পসিবল না, মানে এখানে একটা অশারীরিক একটা জিনিস আছে যেটা এই এলাকাটারে প্রোটেক্ট করে রাখছে, তার আওতায় রাখছে আর কি। চায় না যে এখানে কেউ এখানে আসুক, মানে সেই জিনিসটাই থাকুক না কেন সেটা যথেষ্ট ক্ষমতাবান। হ্যাঁ, আমাদের আশেপাশে মানে সব বাড়ি ঘর হয়ে গেছে, ওই জায়গাটায় তাদের একটা নিরাপদ স্থান হয়ে গেছে। সে চাইতেছে না যে মানুষ এসে ওখানে তাদেরকে ঝামেলার সৃষ্টি করবে। এই জিনিসটা হয়। একবার একটা হোস্টেল রুম নিয়ে আমরা একটা গল্প শুনেছিলাম, মনে আছে? যে 2টা বেড অনেকদিন ধরে খালি ছিল, কিন্তু পরবর্তীতে যারা থাকতে আসে তারা জায়গাটাকে নোংরা রাখায় তাদেরকে বিভিন্ন ভাবে ভাগানোর চেষ্টা করে। এটা খুলনা বিশ্ববিদ্যালয়ের কোনো একটা ঘটনা হতে পারে। এক্স্যাক্টলি। তো থ্যাংক ইউ ফাইজুল তোমার ঘটনাগুলো আমাদের সাথে শেয়ার করার জন্য। এখনো আরো কিছু ঘটনা আমাদের অতিথিদের মধ্যেই বাকি আছে, তবে যেহেতু কথা দিয়েছে সুফলকে যে ফাইজুলের পরে সুফলের কাছ থেকে তার ছোট্ট ঘটনাটা শুনবো, তাই একটু সুফলের কাছ থেকে হয়ে আসি। সুফল, ঘটনাটা হচ্ছে আমার একটা ভাইয়া ছিল, জাস্ট রিলেটেড, এমনিতেই পরিচিত, একই শহরে থাকতাম, পাশাপাশি পরিচয় হতো। তার নাম ছিল রানা।
ওনার বাড়িটা ছিল হচ্ছে বগুড়ার কোরপুর গ্রামে। ওনার যে ঘটনাটা, ওনার নানাকে ভর্তি করা হয় বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে। আচ্ছা। তো সেই হাসপাতালে ভর্তি করানোর সময় ওনাকে থাকতে হতো সেখানে। উনিও থাকতেন, ওনার ছোট ভাইয়া থাকতো। যেদিন ঘটনা সেদিন উনিই ছিলেন। আচ্ছা। নানাও ছিল খুব অসুস্থ, মানে মুমূর্ষ প্রায়। আচ্ছা। সবাই যখন ওনার মা খাওয়ায় দেয় চলে গেছে বাড়িতে, বাড়িতে বলতে গ্রামের বাড়িতে না, সবাই ওনার আত্মীয় আছে সেখানে চলে গেছে। ইনি শুধু সেদিন ওখানে ওনার নানার সাথে আছেন। আচ্ছা। ওনার একটু সিগারেট খাওয়ার অভ্যেস ছিল, তো উনি মাঝে মধ্যে এর আগেও বের হয়েছে বেশ কয়েকবার, কিন্তু রাত যখন গভীর হয়েছে 11:30-12টা, তখন সিগারেট খাওয়ার জন্য ওনার নানার বেড থেকে হাসপাতালের বাইরে ফাঁকায় চলে এসেছে। নিচে এসে উনি সিগারেট খেতে খেতে একটু পায়চারি করতেছে। তো সেই হাসপাতালের পিছনের দিকে যেখানে কোয়ার্টার, মানে ছাত্ররা থাকে, যেখানে স্টুডেন্টরা থাকে, তার পাশে একটা বিল্ডিং, দোতলা বিল্ডিং, ছোট। সেখানে ওদিকে উনি হাঁটতে হাঁটতে গিয়েছেন। যাওয়ার পর ওনার মনে হলো যে বিল্ডিং এর কলাপসিবল গেট দিয়ে কোনো একটা মেয়ে ঢুকলো সেই বিল্ডিং এর মধ্যে, যেখানে ছাত্রছাত্রীরা থাকে। ওইটাতে না, তার পাশে আর একটা বিল্ডিং আছে। আচ্ছা। তো ওনার মনে হলো যে ওখানে উনি ওই বিল্ডিংটা সম্পর্কে কতটা আইডিয়া নাই, তো ওখানে যে কি ছাত্ররা থাকে না এটা উনি জানতেন, কিসের বিল্ডিং এটা উনি তখন জানতেন না। তারপর সেই বিল্ডিং এ উনি কাছে গেলেন, দেখলেন কেউ ঢুকলো। ওনার সাহস ছিল, আমি ভাবলেন দেখি তো কে এর মধ্যে এত রাতে গেল। তুমি যখন কলাপসিবল গেট দিয়ে ঢুকলেন তখন দেখলেন বিল্ডিং এর আরেক মাথায় মেয়েটাকে দেখা গেল। সে এক মুহূর্তের জন্য দেখা গেল সে যেন সিঁড়িতে উঠলো। আচ্ছা। তিনি তখন দৌড়ে সেই মাথায় গেলেন, কিন্তু মেয়েটাকে দেখলেন, ততক্ষণে মেয়েটা উঠে গেছে। তো উপরে তিনি শব্দ পাচ্ছেন যে কেউ হাঁটাহাঁটি করতেছে। তখন উনিও উপরে উঠে চলে গেলেন। যাওয়ার পর দেখলেন যে এমনটা যেন যে মেয়েটা ওনার জন্য ওয়েট করতেছিল ওই দরজার কাছে। উনিও উঠলেন, মেয়েটাও ওনার দিকে এক মুহূর্তে তাকিয়ে ঢুকে গেল, ঘরের মধ্যে ঢুকে গেল। তখন উনি চিন্তা করলেন কি যে কে মেয়ে, এই মেডিকেল কলেজের কোনো স্টুডেন্ট কিনা, এখানে এত রাতে এসেছে, বা কি ঘটনা আমি দেখবো। উনি তখন এই ঘরের মধ্যে ঢুকলেন, দরজা খোলা। ঢুকলেন, ঢোকার পরে তিনি, মানে ওনার কাছে তখন বাইরে তো আলো ছিল বিভিন্ন হাসপাতালের, এখানে ওখানকার আলো, কিন্তু ভেতরে ঢোকার পরে পুরাই অন্ধকার, ঘরের মধ্যে কিচ্ছু দেখতে পাচ্ছেন না। ওনার পকেটে মোবাইলটা ছিল, মোবাইলটা উনি বের করলেন। বের করে যখন দেখেন যে না, এই ঘরে তেমন কিছুই নেই, কিছু ফাঁকা বেড আছে, হ্যাঁ, আর কোনো মানুষই এই ঘরের মধ্যে নেই। তুমি একটু ভয় পাইলেন যে এত রাতে আমি তো মনে হয় একটু বেশি করে ফেললাম, আশাটা ঠিক হয় না। উনি তো ওই ঘরের ভিতরেই ঢুকতে দেখেছেন, ওই ঘরের মধ্যে ভেতরে, অথচ ওই ঘরে তো আর কোনো এক্সিট নেই, আর কোনো এক্সিট নেই, একটাই দরজা। যে দেখছে সব ফাঁকা, অন্ধকার, কিছু ভাঙা বেঞ্চ আছে, কিছু বেড আছে। তো উনি করছে কি, তখন ওখান থেকে বের হয়েছে, বের হয়ে দেখে যে আরেক দরজার কাছে মেয়েটা দাঁড়িয়ে আছে, আরেকটা ঘরের, সেই দরজাটাও খোলা। আচ্ছা। সেই দরজাটা আগে খোলা ছিল না, একটু আগে পাল্লাটা খোলা। ওখানে গেলেন, ওখানে গিয়ে মেয়েটা তার আগে আবার ঢুকে পড়েছে ঘরের মধ্যে। উনি আবার ঢুকলেন, ঢুকার পরে দেখলেন যে এখানে ঘরটা ফাঁকা, কিচ্ছু নাই, কিন্তু কালো কালো দাগ দেখা যায়, মানে ছোপ ছোপ রক্ত, এরকম মনে হচ্ছে, পুরাতন রক্ত। মানে অন্ধকারে যতটুকু বোঝা যায় ওনার কাছে এরকম মনে হচ্ছে মোবাইলের লাইটে। উনি তখন করছে একটু ভয় পেয়েছে, ভয় পেয়ে মানে দৌড়ে নিচে আসছে যে আমি চলে যাই এখান থেকে, থাকবো না। নিচে যখন আসতে নিছে, সিঁড়িতে যখন নামছে, তখন মেয়েটা একদম তার সামনে। সুন্দরী একটা মেয়ে, সাধারণ কাপড়, কিন্তু দেখতে সুন্দর, কিন্তু চোখ মুখ কিছু স্বাভাবিক না, মানে মানে মাতালের মতো, উদ্ভ্রান্তের মতো, উম্মাদের মতো তার দিকে তাকায় আছে। উনি এই জিনিসটা দেখে খুব ভয় পাচ্ছেন। হতে হতে মেয়েটা করছে আস্তে আস্তে তার দিকে আগে আসতেছে, ধীরে ধীরে, মানে মনে হচ্ছে একটা মোহের মধ্যে তাকে ফালাইয়া। তিনি শুধু দেখতেছেন মেয়েটা আসতেছে আমার দিকে, কিন্তু কি করবেন এটা বুঝতে পারছেন না, ক্ষমতা নেই সরার। তিনি বুঝতে পারছেন যে এটা বিপদের কারণ, এটা স্বাভাবিক কোনো কিছু না। ওনার কি যেন তখন মনে হয়েছে, ওনার হাতে সিগারেটটা ছিল, ওটা সামনে উনি বাড়াই দিছে হুট করে মেয়েটার দিকে। তখন মেয়েটা উধাও সামনে থেকে, তৎক্ষণাৎ সে উধাও হয়ে সিগারেটটা সামনের দিকে দেওয়া মাত্র মেয়েটা উধাও হয়ে গেছে। উধাও হয়ে যাওয়ার পর উনি দৌড়ে কলাপসিবল গেটের কাছে এসে দেখেন গেটটা তালাবদ্ধ। এই গেট দিয়ে উনি ঢুকেছে, গেটটা তালাবদ্ধ। অনেকক্ষণ উনি ওখানে, আর তো কোনো কিছু যাওয়ার রাস্তা নাই, আর কোনো দিক দিয়ে এক্সিট না, একটাই এক্সিট। আর যে বারান্দায় সব গ্রিল লাগানো, ওটা আমিও দেখেছি। বিল্ডিংটা অনেক সময় যাইতে হয়েছে হাসপাতালে, ওখানে অনেক হইচই করছেন উনি, কলাপসিবল গেট ধরে ঝাঁকাঝাঁকি করেছেন। তখন ওই যে গার্ড ছিল তারা এসছে, আপনি এর মধ্যে কিভাবে, এই খোলা ছিল এটা, না এটা তো খোলা থাকার কথাই না, চাবি তো আমাদের কাছে থাকে, আমাদের কাছে বলতে হাসপাতাল কর্তৃপক্ষের কাছে থাকে, তো আপনি ঢুকতে পারবেন এর মধ্যে। তো আমাকে বের করে, তখন তারা চাবি এনে তাকে বের করছে, বের করে বলছে যে আপনি যেখানে গেছেন, এটা আসলে যখন অনেক লাশ আসে, অ্যাক্সিডেন্ট হয়, দুর্ঘটনা, তখন কিছু লাশ মানে হাসপাতাল থেকে এক্সিট করার আগে এখানে রাখতে হয়, এই বিল্ডিং এ আমরা অনেক সময় রাখি। এটা আগে অন্য কাজে ব্যবহৃত হতো, কিন্তু এখন এই কাজে ব্যবহৃত ফাঁকা থাকায় এখানে, মানে যে লাশগুলো কিছুক্ষণের মধ্যে নিয়ে যাওয়া হবে মর্গে না রেখে এই বিল্ডিং এ টেম্পোরারি রাখা হয়। এক্সট্রা লাশ অনেক সময় দেখা যায় অনেকগুলো মারা গেছে অ্যাক্সিডেন্ট করে, কোনো দুর্ঘটনায় যদি এই ধরনের ঘটনা ঘটে।
এই কাজের জন্য এখন এটা ব্যবহার করা হয়। তখন উনি অনেক ভয় পাইছে। আচ্ছা, উনি যখন ওখানে ছিলেন তখনও কি ওই বিল্ডিং এ কোনো লাশ ছিল না? না, তখন কোনো লাশ রাখা ছিল না। তার আগে রাখছে, অনেক হয়তো পরেও রাখছে, তো ওই সময়টা ছিল না। তো তারপরে উনি করলেন কি, এর কিছুদিন পরে ওনার নানা মারা যায়। মারা যাওয়ার পর তো ওনারা চলে যায়, ওই হসপিটালেই মারা যায়। হসপিটালে মারা যায়। অসুস্থ ছিলেন তো, এটা স্বাভাবিক মৃত্যু এটা। তো মারা যাওয়ার পর ওনারা বাইরে চলে যায়। সেখানে যে ঘটনাটা ঘটে, উনি কিচ্ছু খাচ্ছিলেন না। আচ্ছা, 3-4 দিন হলে কোনো বাড়ির খাওয়া খাচ্ছিলেন না, শুধু ঘরের মধ্যে শুয়ে থাকতেন। কিন্তু তাকে দেখে দুর্বল বা ক্ষুধার্ত এরকম মনে হচ্ছিল না। তাকে কোনো প্রশ্ন করলে উত্তর দিতেন না। উনি আমাদেরকে যেটা বলছে, ওই সময়টা আমার কি হয়েছে আমি ওইভাবে আমি ডিটেলস বলতে না পারলে আমার মায়ের কাছ থেকে, আমার চাচার কাছ থেকে আমি শুনছি। তারা যেটা বলছে আমি নাকি খাইতে পারছিলাম না, বাইরের কোনো জিনিস দেখলে আমার রাগ হতো। আচ্ছা, ভাত দিলে আমার রাগ হতো, অথচ আমার পেট সবসময় ভরা থাকতো, ক্ষুধার্ত থাকতো না। কেন হতো আমি জানতাম না। তো স্বপ্নে দেখতাম যে আমি খাচ্ছি অনেক ভালো ভালো খাবার, তার এটা মনে হতো। তো এখন তার যে চাচা, উনি বলছে যে এর সঙ্গে আজকে রাতে আমি থাকবো, কি হয় না হয়, কোনো ভৌতিক কোনো জিনটিন কোনো আসর করছে কিনা দেখা দরকার। থাকছে, শুইছে, তখন হচ্ছে ওর চাচাকে নাকি উনি ওই গল্পটা বলছে যে আমি তো এরকম বগুড়া মেডিকেলে এরকম একটা মেয়ে, এই ঘটনা। আচ্ছা, আমার চাচা বুঝতে পারছে যে এটা অ্যাট্রাক্টেড হয়ে গেছে। বোঝার পরে বলছে ঠিক আছে, সমস্যা নেই, আমি তোর সাথে আসি, তোর কোনো ভয় করিস না। রাতে দুজনে ঘুমাইছে। রাতে হুট করে চাচার ঘুমটা ভেঙে গেছে। আচ্ছা, ভেঙে যাওয়ার পরে দেখে যে মানে বসে থাকা অবস্থায় কেউ একজন উঠে উঠে আস্তে আস্তে দাঁড়াচ্ছে। ওনার ভাতিজা যে পাশে, মানে রানা ভাই যে পাশে আছে, ওই পাশে নাকি একজন দাঁড়াচ্ছে উঠে। তার পাশে আরেকজন, রানা ভাই বিছানার যে পাশে আছে, মানে ওখান থেকে তার পাশে একজন দাঁড়াচ্ছে। উনি বুঝতে পারছে এটা মহিলা, একটা মেয়ে মানুষের বুঝতে পারছে ঘটনা টের পাইছে, এটা অবশ্যই খারাপ কিছু হবে। তখন মেয়েটা করছে কি, হুট করে ওখান থেকে ওই রানা ভাইকে টপকায়া তার দিকে এরকম হাত দিছে, মানে তার দিকে মানে গলা চিপে ধরবে এরকম একটা অবস্থা। এবং সেই ভয়ঙ্কর চেহারা, ওনার ভাতিজা যে বর্ণনা, রানা ভাই যে বর্ণনা ওনাকে দিয়েছিলেন, সেই ওরকমই চেহারা, ওনার দিকে মানে মানে খেয়ে ফেলবে এরকম একটা অবস্থা ওনার দিকে আসতেছে। এ সময় উনি লাফ দিয়ে উঠছে, লাফ দিয়ে উঠে এক দৌড়ে ছুটে দরজা খুলে বের হয়ে গেছে। ওনার সঙ্গে সঙ্গে ওই রানা ভাইয়েরও সজাগ হয়েছে, ঘুম ভাঙছে। উনিও করছে কি নাকি দৌড় দিছে, পেছন পেছন, তখন পেছন পেছন দৌড় দিছে। মানে এটা তো একটা ইনস্ট্যান্ট রিয়াকশন, ঘুম থেকে উঠে আমরা আতঙ্কের মধ্যে পড়ে যাবো যে যদি হঠাৎ আতঙ্কে উনি কিছু দেখে নাই, কিন্তু রানা ভাই উনি দেখে নাই, উনি বাইরে চলে আসছে। তখন করছে কি, বাইরে এসে ওনার চাচা যখন দেখছে ভাতিজাও বাইরে চলে আসছে, তখন দরজাটা লাগাইয়া দিছে। আচ্ছা, কে কে আসো, আসো, এর মধ্যে কে একটা আছে, এরকম আমরা ঘরের মধ্যে থেকে আটকাইছি, তোমরা আসো সবাই। লোকজন আসছে, এসে মানে আগুন টাগুন হাতে নিয়ে ঘরে খুলে দেয়, ঘরের মধ্যে কেউ নেই। ওনারা তখন বুঝতে পারছে ঘটনা খারাপ, এটা তো আসলে খুব সিরিয়াস হয়ে গেছে। তখন তারা স্বাভাবিক ভাবে একটা হুজুরের শরণাপন্ন হয়েছে। তো হুজুর বলছে যে এটা তো বিপজ্জনক জিনিস, তোমরা এটা তো কিছু করতে পারবা না। আর আমিও ওখানে গিয়ে আসলে ও যদি বুঝতে পারে আমি ওখানে যাচ্ছি ট্রিটমেন্ট করতে, তাহলে এটা আরো সমস্যা করবে, আরো মানে রাগান্বিত হয়ে যেতে একটা পারে। ইনজেকশনের সিরিঞ্জ জোগাড় করো, এর মধ্যে আমি কিছু পরা পানি দেবো, আর পাশে যে থাকবে সে দূর থেকে পুশ করে দেবে এই পানিটা তার শরীরে, যদি মেয়েটাকে আবার দেখা যায়। আচ্ছা, এটা যেন মেয়েটার শরীরে পুশ করে দেওয়া হয়। ওটা হলো একটা জিন, তো লাশের ঘরে এসে থাকতো। সে অনেক সময় খারাপ জিন তো, রক্ত এগুলো সে খাইতো। এখানে যাওয়ার পরে এর সাথে শয়তানি শুরু করছে, আর কিছুই না। এ নিজেই একে খাওয়াচ্ছে, কিন্তু সেই খাওয়াগুলোর জন্য ক্ষতি করে। যখন এটা খাবে না, আর তখন তার শরীর স্বাস্থ্য সব খারাপ হয়ে যাবে, সে বাইরের খাবারও খাইতে পারবে না। দ্রুত এটা ট্রিটমেন্ট করা দরকার। তখন পানি পরে সিঞ্জের মধ্যে দিয়ে দিছে। ওনার চাচা আর সাহস পায়নি থাকার, তখন করছে কি, ওনার দুঃসম্পর্কের একটা আত্মীয়, ওনার আবার খুব সাহস। হ্যাঁ, উনি করতেন কি, ওই বেশিরভাগ সময়কার রাতের বেলা ওনার জমি পাহারা দিয়ে বাইরে থেকে, মানে বাইরে মেশিনের ঘরে থাকতে, এরকম খুব সাহস। সে লোকটাকে বলছে যে আপনি একটু থাকেন, আজকে এই কাজটা করতে হবে আপনাকে। তো উনি থাকছে, থাকার পরে সেই সেম দৃশ্য, রাতের বেলা ওই মেয়েটা আবার দাঁড়াচ্ছে। দাঁড়ানোর পরে যখন মানে এনার দিকে, কিন্তু খুব সাহসী, সবাই তো জানে যে ইনি পারবেন, ইনিও করতে ওই মেয়েটার চেহারা দেখে সিনিস মিনিস ফালাইয়া দৌড় দিছে। কিন্তু তখন আর ওই রানা ভাই দৌড়াতে পারে নাই। তখন আমাদের ঘুম ভাঙেনি কারো, রানা ভাইয়ের ঘুমটা তখন ভাঙে নাই। ভাঙে নাই বলতে ইচ্ছা এর কারণে ভাঙে নাই, ওই যে খারাপ জিনিসটা এই তাকে করছে কি, তখন ক্ষতি করার জন্য অজ্ঞানের মতো করে রেখেছিল আর কি। তখন ইনি দেখলাম যে আমি বের হয়ে আসলাম আজকে, তো বের হলো না, এর আগে নাকি সেও বের হয়েছিল, বিপদ অবশ্যই হয়েছে। ওখানে গিয়ে দেখে যে একদম মানে চোখের নিচে কাল শিটে পড়ে গেছে, ঘরের মধ্যে কেউ নাই। একটু আগে সুস্থ একটা মানুষ ছিল, সুন্দর, সে স্বাস্থ্যটা তার নাই, হঠাৎ করে যেন মুহূর্তের মধ্যে কেমন মানে কয়দিনের না খাওয়া এরকম হয়ে গেছে। এটা দেখে ওনারা বুঝতে পারছে যে এগুলো যা ছিল সব ফেক ছিল। তখন হুজুর বলছে যে তুমি দৌড়ে পালায় আসছো ঠিকই, পরের দিন বলছে, কিন্তু ওই জিনিসটা রেখে আসছো, ওইটাতেই ওর কাজে, ওটার গায়ে টাচ করছে তখন সে একে ছেড়ে চলে গেছে।
আর এভাবে যদি আরো কিছুদিন অন্তত 3-4 দিন যদি এরকম থাকতো তাহলে এই কাজ তোমার বাঁচাতে পারতো না। এখন আমার কাজ শেষ, তোমরা এখন হাসপাতালে নিয়ে যাও, ডাক্তারের কাজ এখন বাকিটা, কারণ আমি তো আর এর চিকিৎসা করতে পারবো না। তখন ডাক্তারের কাছে নিয়ে গিয়ে উনি এখন সুস্থ। গত পরশু তার সাথে আমার কথা হলো, আমি বললাম যে আপনার কাহিনী আমি বলবো, তো বলো কিন্তু দেখার জন্য ক্ষতি না হয় আমার, একটু ভয় পাইছে আর কি, কারণ ওনার সাথে উনি ভিকটিম, তো বুঝতে পারছি এটা খুবই স্বাভাবিক। যাদের সাথে ঘটে এইসব বিষয় নিয়ে তারা খুবই বেশি একটু সেন্সিটিভ থাকে। ওনার শরীরের উপর অনেক ধকল, প্রায় 1 বছর গেছে ওনার শরীরটা আপনার নতুন করে আবার সুস্থ হইতে। তো এই হলো ঘটনা ওনার সাথে আর কি। ওকে মামুন, আরো একটা ঘটনা আপনি বলতে চেয়েছিলেন। আমার আরেকটা ঘটনা আছে, প্লিজ আমরা সেই ঘটনাটা শুনে ফেলি। ঘটনাটা প্রায় 1 বছরের মতো আগের ঘটনা। আমি ঢাকা থেকে বাড়ি গেলাম, তো বাড়ি যাওয়ার পরে বিকালে আমি সাধারণত বাড়ি গেলে বের হই এলাকা ফ্রেন্ডের সাথে দেখা করার জন্য বা একটু ঘুরতে বের হই আর কি। তো ওই দিন বের হচ্ছে, আম্মু বলতেছে কি যে বেশি রাত্রে করবি না, তাড়াতাড়ি বাসায় বের করবি। তো কখনো এটা আমাকে বলে না, জিজ্ঞেস করলাম কেন, পরে বলতেছে যে ওই গতকালকা মানে আমাদের প্রতিবেশী বলতে কি আমাদের 5 মিনিটের দূরত্বে বাড়ি, ওখান থেকে একটা ছেলে, কম বয়সী ছেলে 12 থেকে 13 বছরের হবে, আমি নামটা বলতে চাচ্ছি না, তো ও মারা গেছে বিষ খেয়ে। আচ্ছা, তো ও আমাদের বাড়িতে যাওয়ার রাস্তার পাশে কবরটা দিছে। তো এই কারণে সবাই মানে সন্ধ্যার আগেই বাড়িতে ব্যাক করার চেষ্টা করে, নতুন কবর তো, যাতে তাছাড়া আবার অপমৃত্যুর ঘটনা, আবার বিষ বা ফাঁস এইগুলো কিন্তু অন্যরকম মৃত্যু, তো এই কারণে আর ভয়টা একটু বেশি। তো আমাকে আগেই বলে দিচ্ছে যে সন্ধ্যার আগেই যেন আমি ফিরার, সন্ধ্যা হলেও যেন বেশি দেরি না করি। তো আমি গেছি এলাকা ফ্রেন্ডের সাথে দেখা করলাম, আড্ডা দিলাম। তো আড্ডা দিতে দিতে অনেক রাত্র হয়ে গেছে, প্রায় 10টার উপরে হয়ে গেছে। তখন আমি চিন্তা করলাম যে আম্মু তো বলে দিচ্ছে যে এরকম বলো না, আমি এখন বাড়ি যাবো কিভাবে, তো এখন যেতে তো হবে। তো আমি আসলাম, আসার পথে এটা একদম আমাদের বাড়ির কাছেই, ওই কবরটার পিকচারও আমি সংগ্রহ করছি। তো ওখানে আমি যখন আসলাম, কবরটা রাস্তার থেকে দেখা যায় কিন্তু একবার রাস্তার পাশে নয়, বেশ কিছুটা দূরে আর হেঁটে যেতে হয় রাস্তা থেকে। হ্যাঁ, তখন ওখানে আমি আসার পরে জঙ্গল টাইপের একটা পাশে জঙ্গল আছে। আমার বাড়িতে আবার একটা পোষা বিড়াল আছে, আমারই বিড়াল, আমার পোষ মানে। তো আমি ওখানে আসার পরে দেখলাম কি ওই বিড়ালটা আমার সামনে। তো আমি ভাবলাম যে আমাদের বাড়ির পাশেই তো এটা, হয়তো বিড়ালটা চলে আসছে। তো বিড়ালটা আমি ধরতে গেলাম, দেখলাম মানে সামনে চলে যাচ্ছে। তো সামনে চলে যাচ্ছে, আমি ভাবলাম যে আমারই তো বিড়াল, আমি এটাকে বাসায় সাথে নিয়ে যাই, এটা আবার জঙ্গলে কোথায় না কোথায় যায়। তো এটা দেখলাম কি আস্তে আস্তে সামনে যাচ্ছে। তো আমার তো ওইখানে ভয় পাওয়ার কিছু না, কারণ আমার নিজের, আমি দেখতেছি সবকিছু। তখন আমি গেলাম, বিড়ালটার পিছনে পিছনে যাচ্ছি আমি। তো যাওয়ার পরে আমি কখন যে ওই কবরটার পাশে চলে গেছে আমি বুঝতে পারিনি। নতুন কবর, ওই বিড়ালটা আর নাই। হঠাৎ করে মানে জঙ্গলের ভিতরে আমি দেখলাম যখন কোথায় চলে গেছে, কিন্তু আমি আর দেখতেছি না আর কি। হঠাৎ করে তখন আমি ওই একটু মানে ভয় পেয়ে গেলাম। তখন আমি দেখেছি আমি কবরের পাশে চলে আসছি। তো আমার আরো ভয়টা বেড়ে গেল। আম্মু বলছে যে নতুন কবর, বিষ খেয়ে মারা গেছে, এই ভয়টা আমাকে আরো বেশি মানে তাড়া করতেছে, এখন আমার বিপদ হবে কিনা। তখন আমি দেখলাম কি ওই কবরটার পাশে কয়েকটা শিয়াল। তো আমি একটু তাকালাম, তাকায় যে বিভৎস একটা মানে দৃশ্য দেখলাম। এই দৃশ্যটা দেখার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। কিরকম দৃশ্য? ওই দৃশ্যটা হচ্ছে যে নতুন কবর তো, কয়েকটা শিয়াল আইসা কবর থেকে ওই লাশটা উঠাই ফেলছে, এবং শুধু উঠাই ফেলছে ওইটা ওরকম যে নতুন কবর মানে অনেক সময় উঠাই ফেলে, ওইটা ওইরকম ছিল। দেখা যাচ্ছে লাশটার মাংস শিয়ালগুলো কামড়ে কামড়ে খাচ্ছে। আমি মানে প্রচুর পরিমাণে ভয় পেয়ে গেলাম তখন। তো ওইটা কি হলো, আমার বিড়াল কোথায় গেল আর আমি এখন কোথায় আছি, আমি কি দেখতেছি এসব। তখন ওখান থেকে আমি মানে আস্তে আস্তে ব্যাক করার চেষ্টা করলাম। আমাকে দেখে ওই শিয়ালগুলো আবার মানে এদিক সেদিক তাকাচ্ছিল, মানে লাশটা যে খাচ্ছিল ওইটা আর মানে খাওয়াটা অফ করে দেয়া, মানে শিয়ালগুলো এদিক সেদিক করতেছিল। আমি আরো ভয় পাচ্ছি। তখন আমি ওখান থেকে আস্তে আস্তে ভাবলাম যে এখান থেকে আমার চলে যেতে হবে। আমি প্রচুর ভয় পাচ্ছি, কিন্তু আমার বাড়ির পাশে একদম। তো ওইখান থেকে আমি চলে আসলাম। আসার পরে বাড়িতে বললাম এরকম। তো ওরা বললো কি যে ওইটা তো মানে অস্বাভাবিক একটা মৃত্যু ছিল, তো ওইখানে হয়তো বা এরকম হয়েছে, তুই ওখানে গেলে কিভাবে, তোর তো ওইখানে যাওয়ার কথা না। তখন আমি বললাম যে আমি বিড়ালটা দেখলাম, আমাদের বাড়ির বিড়ালটা ওখানে গেছে। তো বলছে যে ওইটা তোকে নিয়ে যাওয়া হয়েছে, নিয়ে যাওয়ার পরে ওখানে হয়তো বা তুই হয়তো চলে আসছিস কোনোভাবে, হয়তো বা তোর কোনো ক্ষতি করতে পারে নাই, বা ক্ষতি করার একটা ইয়ে ছিল ওখানে নিয়ে, কিন্তু হয়তো এটা পারে নাই। আসার পরে আমাকে বলছে যে তুই গোসল করে নাই, কারণ এগুলো খারাপ জিনিস তোর সাথে ছিল, বা তো একটা খারাপ জিনিস তোকে ওখানে নিয়ে গেছে। ওই ঘটনাটা আসলে কি সত্য কিনা এটা মানে যাচাই করার জন্য সকালে আবার আমরা গেছি ওখানে। অনেকে গিয়ে দেখি মানে লাশটা একবারে বিভৎস অবস্থায় কবরের পাশে পড়ে আছে। সেই শিয়ালগুলো যে তুলেছিল ওখানে হাড় মাংস বের করে ফেলছে, পরে আবার কবরটা দিয়ে পরে আবার মানুষজন মিলে কবর দিয়ে ফেলছে।
কিন্তু অদ্ভুত বিষয় হচ্ছে যে তাহলে আমাকে ওখানে নিয়ে গেল আপনি কেন ওখানটাতে আপনাকে কে নিয়ে গেল? এবং সবচেয়ে বড় কথা হচ্ছে আপনি বলছিলেন বিড়ালটা হচ্ছে আপনার খুব পালিত একটা বিড়াল। তো পালিত বিড়াল হলে এটা কিন্তু আপনার কাছাকাছি, আপনাকে দেখা মাত্র আপনার কাছে চলে আসার কথা, আপনার থেকে দূরে যাওয়ার কথা না। হ্যাঁ, তো বিড়াল তো খেলে বা খেলা টাইপের এদিক সেদিক করে, মানে লাফালাফি করে। তা আমি ভাবতেছি আমার বিড়াল তো এরকম করবি, আমার সাথে এরকম করে। তো হয়তো বা কোনো একটা ভাবে, মানে আমাকে আমি ওখানে জানি না নেওয়ার চেষ্টা। ঘটনাটা আসলে কি, মানে জাস্ট আপনাকে কোনো না কোনো ভাবে ওই জায়গাটাতে নেয়ার চেষ্টা করা, যে আপনি আবার লাশটার যথাস্থানে যেন লাশটা ফিরে আসতে পারে। হয়তো বা আপনাকে মাধ্যম হিসেবে বেছে নিয়েছিল। বেছে নিয়েছিল। তো যাই হোক, সেখানে আপনার আর কোনো ধরনের কোনো প্রবলেম হয় না, না। আমার তো কোনো ধরনের হয়তো বা আমার ক্ষতি হতে পারতো, হয়তো বা আমার হয় নাই, আমি হয়তো বা চলে আসতে পারছি কোনোভাবে। ওকে, তো অনেক ধন্যবাদ। ওকে বন্ধু, জায়গাতে অনেকক্ষণ বসলাম এবং সেই এত বছরের পুরনো শ্মশানে যেখানে অনেক ধরনের অ্যাক্টিভিটিস আসলে চলতেছে। রাইট। আর আজকের আড্ডার একটা স্পেশালিটি আমি শেয়ার করতে চাই ডরের লাস্টে, যদিও এটা অনেকটা নিজের ঢোল পেটানোর মতন হবে দোষ, বাট তুই কি আমাকে পিটাতে দিবি? অন্য কেউ পিটাচ্ছে এটা না। আচ্ছা, যাই হোক, মূল ব্যাপারটা হচ্ছে যে আমার একটা গ্রুপ আছে, এই গ্রুপটা ফেসবুকে আজকে যারা অতিথি তারাই খুলেছে। গ্রুপটার নাম হচ্ছে REFC। কোনো এক কারণে আমি খুব দ্রুত কথা বলতাম বলে আমাকে একসময় এরা রেহান এক্সপ্রেস নামে রাখতো। তো রেহান এক্সপ্রেস ফ্যান ক্লাব নামে একটা ক্লাব তারা খুলে, এবং এই 4 জনই কিন্তু ওই ক্লাবের সদস্য হিসেবে আজকে ডট টিমের সাথে জয়েন করলো। সো সবচেয়ে বড় কথা হচ্ছে আজকে এই এক্সপ্রেস কিন্তু খুব দ্রুত গতিতে চলে নাই, কারণ আসলে এইখানে দ্রুত গতিতে চলার মতো জায়গা না, সেটা খুব ধীরে ধীরে চলতে হয়। তো আর যেখানে ধীরে ধীরে বুঝে শুনে পা ফেলানো হয় সেখানেই ডট। রাইট। তো থ্যাংক ইউ ভেরি মাচ স্বপন, মামুন, সুফল, ফাইজুল, সবাইকেই অনেক ধন্যবাদ আমাদের সাথে জার্নিতে আসার জন্য, এবং স্পেশালি মামুন আর স্বপনকে ধন্যবাদ আমাদের সাথে এত সুন্দরভাবে আমাদেরকে আপ্যায়ন করার জন্য এবং আমাদেরকে অ্যাকসেপ্ট করার জন্য। রাইট, এই জায়গাটাতে তো অনেক ধন্যবাদ সবাইকে। চলেন আজকের মতো উঠে এখান থেকে ভাগি তেলে। ডর মানে ভয়। শেষ হয়ে গেল আজকের মতো ডর।